কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। ছাব্বিশের বাজেটে টার্গেট ২৬। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা। জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব, বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ। আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়, পোশাক রপ্তানি বাড়াতে কম শুল্ক। মাঝারি ক্ষুদ্র শিল্প কর ব্যবস্থা সরলীকরণ, এমএসএমইর জন্য সহজ ঋণ ও কর কাঠামোর পরিবর্তন, এমএসএমইগুলো নিরাপত্তা কর্মসংস্থান রক্ষার জন্য সরকারি নীতি, উৎপাদন বাড়াতে পিএলআই স্কিম, আত্মনির্ভর ভারত প্রকল্পে সরলীকরণ, ইলেকট্রিক যানবাহনের উৎসাহ দিতে সরকারি সহায়তা, ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স ক্রেডিটে দ্রুত অনুমোদন, ফার্মা ইন্ডাস্ট্রিতে সহায়তা পেলে সহজে মিলবে উন্নত ওষুধ, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও প্রিভেন্টিভ কেয়ারে বরাদ্দ বৃদ্ধি, হাউজিং এস্টেটের ক্ষেত্রে কর ছাড়, আরও গ্রিন বিল্ডিং এর অনুদান দাবি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। আর এক নজরে বাজেটের দিকে নজর। 2026-এর মধ্যে কলকাতায় মেট্রোয় 91 কিলোমিটার চালুর লক্ষ্যমাত্রা। জমি অধিগ্রহণ সমস্যা মিটিয়ে দ্রুত কাজ এগোনোর লক্ষ্য। অরেঞ্জ লাইনের কাজ দ্রুত করতে বরাদ্দ। বাংলার যেসব রেল প্রকল্পে নজর, নবদ্বীপ ঘাট নবদ্বীপ ধাম নিউ লাইনে 106.86 হেক্টর জমি প্রয়োজন, আর এখনো বাকি 106.69 হেক্টর জমি অধিগ্রহণ। চন্দনেশ্বর জলেশ্বর নিউ লাইনে 158 হেক্টর জমি প্রয়োজন। চন্দনেশ্বর জলেশ্বর লাইনে এখনো জমি অধিগ্রহণ হয়নি। নৈহাটি রানাঘাট থার্ড লাইনের জন্য প্রয়োজন 87.83 হেক্টর জমি।
অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর জমি। রবিবার হলেও আজই কেন্দ্রীয় বাজেট। মোদি জামানার রীতি মেনে 1 ফেব্রুয়ারি বাজেট। 2017 থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাজেট। ফেব্রুয়ারির প্রথম দিনেই 2026-2027 অর্থবর্ষের বাজেট। আর আজই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আড়াই দশক পর ফির রবিবারে কেন্দ্রীয় বাজেট। বাজপেয়ী আমলে 1999-এ 27 ফেব্রুয়ারি রবিতে হয়েছিল বাজেট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। 26-এর বাজেটে টার্গেট 26। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম, ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা। জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব। বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ। আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়, পোশাক রপ্তানি বাড়াতে কম শুল্ক। মাঝারি ক্ষুদ্র শিল্প কর ব্যবস্থা সরলীকরণ, এমএসএমইর জন্য সহজ ঋণ ও কর কাঠামোর পরিবর্তন, এমএসএমইগুলো নিরাপত্তা কর্মসংস্থান রক্ষার জন্য সরকারি নীতি, উৎপাদন বাড়াতে পিএলআই স্কিম, আত্মনির্ভর ভারত প্রকল্পে সরলীকরণ, ইলেকট্রিক যানবাহনের উৎসাহ দিতে সরকারি সহায়তা, ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স ক্রেডিটে দ্রুত অনুমোদন, ফার্মা ইন্ডাস্ট্রিতে সহায়তা পেলে সহজে মিলবে উন্নত ওষুধ, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও প্রিভেন্টিভ কেয়ারে বরাদ্দ বৃদ্ধি,
হাউজিং এস্টেটের ক্ষেত্রে কর ছাড়, আরও গ্রিন বিল্ডিং এর অনুদান দাবি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। আর এক নজরে বাজেটের দিকে নজর। 2026-এর মধ্যে কলকাতায় মেট্রোয় 91 কিলোমিটার চালুর লক্ষ্যমাত্রা। জমি অধিগ্রহণ সমস্যা মিটিয়ে দ্রুত কাজ এগোনোর লক্ষ্য। অরেঞ্জ লাইনের কাজ দ্রুত করতে বরাদ্দ। বাংলার যেসব রেল প্রকল্পে নজর, নবদ্বীপ ঘাট নবদ্বীপ ধাম নিউ লাইনে 106.86 হেক্টর জমি প্রয়োজন, আর এখনো বাকি 106.69 হেক্টর জমি অধিগ্রহণ। চন্দনেশ্বর জলেশ্বর নিউ লাইনে 158 হেক্টর জমি প্রয়োজন। চন্দনেশ্বর জলেশ্বর লাইনে এখনো জমি অধিগ্রহণ হয়নি। নৈহাটি রানাঘাট থার্ড লাইনের জন্য প্রয়োজন 87.83 হেক্টর জমি, অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর জমি। রবিবার হলেও আজই কেন্দ্রীয় বাজেট। মোদি জামানার রীতি মেনে 1 ফেব্রুয়ারি বাজেট। 2017 থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাজেট। ফেব্রুয়ারির প্রথম দিনেই 2026-2027 অর্থবর্ষের বাজেট। আর আজই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আড়াই দশক পর ফির রবিবারে কেন্দ্রীয় বাজেট। বাজপেয়ী আমলে 1999-এ 27 ফেব্রুয়ারি রবিতে হয়েছিল বাজেট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। ছাব্বিশের বাজেটে টার্গেট 26। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা। জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব, বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ। আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়, পোশাক রপ্তানি বাড়াতে কম শুল্ক।
মাঝারি ক্ষুদ্র শিল্প কর ব্যবস্থা সরলীকরণ, এমএসএমইর জন্য সহজ ঋণ ও কর কাঠামোর পরিবর্তন, এমএসএমইগুলো নিরাপত্তা কর্মসংস্থান রক্ষার জন্য সরকারি নীতি, উৎপাদন বাড়াতে পিএলআই স্কিম, আত্মনির্ভর ভারত প্রকল্পে সরলীকরণ, ইলেকট্রিক যানবাহনের উৎস দিতে সরকারি সহায়তা, ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স ক্রেডিটে দ্রুত অনুমোদন, ফার্মা ইন্ডাস্ট্রিতে সহায়তা পেলে সহজে মিলবে উন্নত ওষুধ, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও প্রিভেন্টিভ কেয়ারে বরাদ্দ বৃদ্ধি, হাউজিং এস্টেটের ক্ষেত্রে কর ছাড়, আরও গ্রিন বিল্ডিংয়ের অনুদান দাবি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। আর এক নজরে বাজেটের দিকে নজর। 2026-এর মধ্যে কলকাতায় মেট্রোয় 91 কিলোমিটার চালুর লক্ষ্যমাত্রা, জমি অধিগ্রহণ সমস্যা মিটিয়ে দ্রুত কাজ এগোনোর লক্ষ্য, অরেঞ্জ লাইনের কাজ দ্রুত করতে বরাদ্দ। বাংলার যেসব রেল প্রকল্পে নজর, নবদ্বীপ ঘাট নবদ্বীপ ধাম নিউ লাইনে 106.86 হেক্টর জমি প্রয়োজন, আর এখনো বাকি 106.69 হেক্টর জমি অধিগ্রহণ। চন্দনেশ্বর জলেশ্বর নিউ লাইনে 158 হেক্টর জমি প্রয়োজন, চন্দনেশ্বর জলেশ্বর লাইনে এখনো জমি অধিগ্রহণ হয়নি। নৈহাটি রানাঘাট থার্ড লাইনের জন্য প্রয়োজন 87.83 হেক্টর জমি, অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর জমি। রবিবার হলেও আজই কেন্দ্রীয় বাজেট, মোদি জামানার রীতি মেনে 1 ফেব্রুয়ারি বাজেট, 2017 থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাজেট, ফেব্রুয়ারির প্রথম দিনেই 2026-2027 অর্থবর্ষের বাজেট। আর আজই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আড়াই দশক পর ফির রবিবারে কেন্দ্রীয় বাজেট। বাজপেয়ী আমলে 1999-এ 27 ফেব্রুয়ারি রবিতে হয়েছিল বাজেট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ? স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। ছাব্বিশের বাজেটে টার্গেট 26। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ, এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা, জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা, জমি কেনা বেচায় ফি কমানো, আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব, বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি, আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ।
আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়, পোশাক রপ্তানি বাড়াতে কম শুল্ক। মাঝারি ক্ষুদ্র শিল্প কর ব্যবস্থা সরলীকরণ, এমএসএমইর জন্য সহজ ঋণ ও কর কাঠামোর পরিবর্তন, এমএসএমইগুলো নিরাপত্তা কর্মসংস্থান রক্ষার জন্য সরকারি নীতি, উৎপাদন বাড়াতে পিএলআই স্কিম, আত্মনির্ভর ভারত প্রকল্পে সরলীকরণ, ইলেকট্রিক যানবাহনের উৎসাহ দিতে সরকারি সহায়তা, ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স ক্রেডিটে দ্রুত অনুমোদন, ফার্মা ইন্ডাস্ট্রিতে সহায়তা পেলে সহজে মিলবে উন্নত ওষুধ, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও প্রিভেন্টিভ কেয়ারে বরাদ্দ বৃদ্ধি, হাউজিং এস্টেটের ক্ষেত্রে কর ছাড়, আরও গ্রিন বিল্ডিং এর অনুদান দাবি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। আর এক নজরে বাজেটের দিকে নজর। 2026-এর মধ্যে কলকাতায় মেট্রোয় 91 কিলোমিটার চালুর লক্ষ্যমাত্রা, জমি অধিগ্রহণ সমস্যা মিটিয়ে দ্রুত কাজ এগোনোর লক্ষ্য, অরেঞ্জ লাইনের কাজ দ্রুত করতে বরাদ্দ। বাংলার যেসব রেল প্রকল্পে নজর, নবদ্বীপ ঘাট নবদ্বীপ ধাম নিউ লাইনে 106.86 হেক্টর জমি প্রয়োজন, আর এখনো বাকি 106.69 হেক্টর জমি অধিগ্রহণ। চন্দনেশ্বর জলেশ্বর নিউ লাইনে 158 হেক্টর জমি প্রয়োজন, চন্দনেশ্বর জলেশ্বর লাইনে এখনো জমি অধিগ্রহণ হয়নি। নৈহাটি রানাঘাট থার্ড লাইনের জন্য প্রয়োজন 87.83 হেক্টর জমি, অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর জমি। রবিবার হলেও আজই কেন্দ্রীয় বাজেট, মোদি জামানার রীতি মেনে 1 ফেব্রুয়ারি বাজেট, 2017 থেকে ফেব্রুয়ারি প্রথম দিনেই 2026-2027 অর্থবর্ষের বাজেট। আর আজই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আড়াই দশক পর ফির রবিবারে কেন্দ্রীয় বাজেট। বাজপেয়ী আমলে 1999-এ 27 ফেব্রুয়ারি রবিতে হয়েছিল বাজেট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। 26-এর বাজেটে টার্গেট 26। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা, জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়?
কি হবে সস্তা, কোনটা হবে দামি, আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব, বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ। আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়, পোশাক রপ্তানি বাড়াতে কম শুল্ক। মাঝারি ক্ষুদ্র শিল্প কর ব্যবস্থা সরলীকরণ, এমএসএমইর জন্য সহজ ঋণ ও কর কাঠামোর পরিবর্তন, এমএসএমইগুলো নিরাপত্তা কর্মসংস্থান রক্ষার জন্য সরকারি নীতি, উৎপাদন বাড়াতে পিএলআই স্কিম, আত্মনির্ভর ভারত প্রকল্পে সরলীকরণ, ইলেকট্রিক যানবাহনের উৎসাহ দিতে সরকারি সহায়তা, ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স ক্রেডিটে দ্রুত অনুমোদন, ফার্মা ইন্ডাস্ট্রিতে সহায়তা পেলে সহজে মিলবে উন্নত ওষুধ, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও প্রিভেন্টিভ কেয়ারে বরাদ্দ বৃদ্ধি, হাউজিং এস্টেটের ক্ষেত্রে কর ছাড়, আরও গ্রিন বিল্ডিং এর অনুদান দাবি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। আর এক নজরে বাজেটের দিকে নজর। 2026-এর মধ্যে কলকাতায় মেট্রোয় 91 কিলোমিটার চালুর লক্ষ্যমাত্রা। জমি অধিগ্রহণ সমস্যা মিটিয়ে দ্রুত কাজ এগোনোর লক্ষ্য। অরেঞ্জ লাইনের কাজ দ্রুত করতে বরাদ্দ। বাংলার যেসব রেল প্রকল্পে নজর, নবদ্বীপ ঘাট নবদ্বীপ ধাম নিউ লাইনে 106.86 হেক্টর জমি প্রয়োজন, আর এখনো বাকি 106.69 হেক্টর জমি অধিগ্রহণ। চন্দনেশ্বর জলেশ্বর নিউ লাইনে 158 হেক্টর জমি প্রয়োজন। চন্দনেশ্বর জলেশ্বর লাইনে এখনো জমি অধিগ্রহণ হয়নি। নৈহাটি রানাঘাট থার্ড লাইনের জন্য প্রয়োজন 87.83 হেক্টর জমি, অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর জমি। রবিবার হলেও আজই কেন্দ্রীয় বাজেট। মোদি জামানার রীতি মেনে 1 ফেব্রুয়ারি বাজেট। 2017 থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই 2026-2027 অর্থবর্ষের বাজেট। আর আজই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আড়াই দশক পর ফির রবিবারে কেন্দ্রীয় বাজেট। বাজপেয়ী আমলে 1999-এ 27 ফেব্রুয়ারি রবিতে হয়েছিল বাজেট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ,
স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। ছাব্বিশের বাজেটে টার্গেট ২৬। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম, ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা। জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব। বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ। আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়, পোশাক রপ্তানি বাড়াতে কম শুল্ক। মাঝারি ক্ষুদ্র শিল্প কর ব্যবস্থা সরলীকরণ, এমএসএমইর জন্য সহজ ঋণ ও কর কাঠামোর পরিবর্তন, এমএসএমইগুলো নিরাপত্তা কর্মসংস্থান রক্ষার জন্য সরকারি নীতি, উৎপাদন বাড়াতে পিএলআই স্কিম, আত্মনির্ভর ভারত প্রকল্পে সরলীকরণ, ইলেকট্রিক যানবাহনের উৎসাহ দিতে সরকারি সহায়তা, ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স ক্রেডিটে দ্রুত অনুমোদন, ফার্মা ইন্ডাস্ট্রিতে সহায়তা পেলে সহজে মিলবে উন্নত ওষুধ, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও প্রিভেন্টিভ কেয়ারে বরাদ্দ বৃদ্ধি, হাউজিং এস্টেটের ক্ষেত্রে কর ছাড়, আরও গ্রিন বিল্ডিং এর অনুদান দাবি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। আর এক নজরে বাজেটের দিকে নজর। 2026-এর মধ্যে কলকাতায় মেট্রোয় 91 কিলোমিটার চালুর লক্ষ্যমাত্রা। জমি অধিগ্রহণ সমস্যা মিটিয়ে দ্রুত কাজ এগোনোর লক্ষ্য। অরেঞ্জ লাইনের কাজ দ্রুত করতে বরাদ্দ। বাংলার যেসব রেল প্রকল্পে নজর, নবদ্বীপ ঘাট নবদ্বীপ ধাম নিউ লাইনে 106.86 হেক্টর জমি প্রয়োজন, আর এখনো বাকি 106.69 হেক্টর জমি অধিগ্রহণ। চন্দনেশ্বর জলেশ্বর নিউ লাইনে 158 হেক্টর জমি প্রয়োজন। চন্দনেশ্বর জলেশ্বর লাইনে এখনো জমি অধিগ্রহণ হয়নি। নৈহাটি রানাঘাট থার্ড লাইনের জন্য প্রয়োজন
87.83 হেক্টর জমি, অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর জমি। রবিবার হলেও আজই কেন্দ্রীয় বাজেট। মোদি জামানার রীতি মেনে 1 ফেব্রুয়ারি বাজেট, 2017 থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাজেট। ফেব্রুয়ারির প্রথম দিনেই 2026-2027 অর্থবর্ষের বাজেট। আর আজই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আড়াই দশক পর ফির রবিবারে কেন্দ্রীয় বাজেট। বাজপেয়ী আমলে 1999-এ 27 ফেব্রুয়ারি রবিতে হয়েছিল বাজেট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। 26-এর বাজেটে টার্গেট 26। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম, ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা। জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব। বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ। আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়, পোশাক রপ্তানি বাড়াতে কম শুল্ক। মাঝারি ক্ষুদ্র শিল্প কর ব্যবস্থা সরলীকরণ, এমএসএমইর জন্য সহজ ঋণ ও কর কাঠামোর পরিবর্তন, এমএসএমইগুলো নিরাপত্তা কর্মসংস্থান রক্ষার জন্য সরকারি নীতি, উৎপাদন বাড়াতে পিএলআই স্কিম, আত্মনির্ভর ভারত প্রকল্পে সরলীকরণ, ইলেকট্রিক যানবাহনের উৎসাহ দিতে সরকারি সহায়তা, ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স ক্রেডিটে দ্রুত অনুমোদন, ফার্মা ইন্ডাস্ট্রিতে সহায়তা পেলে সহজে মিলবে উন্নত ওষুধ, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও
প্রিভেন্টিভ কেয়ারে বরাদ্দ বৃদ্ধি, হাউজিং এস্টেটের ক্ষেত্রে কর ছাড়, আরও গ্রিন বিল্ডিং এর অনুদান দাবি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। আর এক নজরে বাজেটের দিকে নজর। 2026-এর মধ্যে কলকাতায় মেট্রোয় 91 কিলোমিটার চালুর লক্ষ্যমাত্রা। জমি অধিগ্রহণ সমস্যা মিটিয়ে দ্রুত কাজ এগোনোর লক্ষ্য। অরেঞ্জ লাইনের কাজ দ্রুত করতে বরাদ্দ। বাংলার যেসব রেল প্রকল্পে নজর, নবদ্বীপ ঘাট নবদ্বীপ ধাম নিউ লাইনে 106.86 হেক্টর জমি প্রয়োজন, আর এখনো বাকি 106.69 হেক্টর জমি অধিগ্রহণ। চন্দনেশ্বর জলেশ্বর নিউ লাইনে 158 হেক্টর জমি প্রয়োজন। চন্দনেশ্বর জলেশ্বর লাইনে এখনো জমি অধিগ্রহণ হয়নি। নৈহাটি রানাঘাট থার্ড লাইনের জন্য প্রয়োজন 87.83 হেক্টর জমি, অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর জমি। রবিবার হলেও আজই কেন্দ্রীয় বাজেট। মোদি জামানার রীতি মেনে 1 ফেব্রুয়ারি বাজেট। 2017 থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাজেট। ফেব্রুয়ারির প্রথম দিনেই 2026-2027 অর্থবর্ষের বাজেট। আর আজই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আড়াই দশক পর ফির রবিবারে কেন্দ্রীয় বাজেট। বাজপেয়ী আমলে 1999-এ 27 ফেব্রুয়ারি রবিতে হয়েছিল বাজেট। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। ছাব্বিশের বাজেটে টার্গেট 26। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা। জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব, বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ। আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়, পোশাক রপ্তানি বাড়াতে
কম শুল্ক। তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। নজর তো রয়েছে 5 রাজ্যের ভোটের বছরে কি কোনো জনমোহিনী পদক্ষেপ থাকবে, কি কি থাকবে, স্বাস্থ্য থেকে, শিক্ষা থেকে, কর্মসংস্থান, নতুন কি থাকবে, আয়কর থেকে মূল্যবৃদ্ধি, কোন খাতে স্বস্তি পাবে আমজনতা, ভোটমুখী রাজ্যের জন্য বাড়তি বরাদ্দ কি থাকবে। কেন্দ্রের বাজেটে নজর আমজনতা থেকে বিশেষজ্ঞ সকলের, এবং সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। কি কি প্রত্যাশা থাকতে পারে সাধারণ মানুষের 26-এর এই বাজেট ঘিরে। টার্গেট 26, বাংলায় ভোট রয়েছে এবং বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর রয়েছে। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে কিন্তু ঢালাও বরাদ্দ দেওয়া হয়েছিল, এবং এবারে কেন্দ্রের বাজেট কি তাহলে বাংলামুখী হতে চলেছে? কারণ বাংলায় ভোট রয়েছে, অন্যান্য রাজ্যেও রয়েছে, কিন্তু বাংলার দিকে তো নজর রয়েছে। টার্গেট 26, নির্মলা সীতারামনের নবম বাজেটে নজর থাকছে সকলের। এদিকে যদি আয় কম ব্যয় বেশি, আমজনতার পকেটে এমনি টান, নির্মলা সীতারামনের বাজেটে সমাধান কি পাওয়া যাবে? রান্নার গ্যাসের দামে আমজনতার ছ্যাঁকা, জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ থাকছে। কেন্দ্রের বাজেট হবে কি মধ্যবিত্তের মুশকিল আসান? মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড় থাকছে? সস্তা কি কি হবে, কোন জিনিস দামি হবে? আশা আশঙ্কার দোলা চলে সাধারণ মানুষ, আম জনতা সেটাই এখন ভাবছে যে আলটিমেটলি বাজেট পেশের পর ঠিক কি কি থাকবে, কি কি বোঝা যাবে, কোন কোন ক্ষেত্রে আম জনতা লাভবান হবে, সাধারণ মানুষের সুবিধে হবে। আচ্ছা, আম জনতা ভাবছে কি হবে, তাদের দাবি কি কি রয়েছে এখনো পর্যন্ত? চলুন একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেদিকে আমরা একটু নজর রাখি। কর কাঠামো, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানি বাজেট মানেই আম জনতা সবার আগে এটাই বোঝে ট্যাক্সের কথা, কর কাঠামোর পরিবর্তনের কথা, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ কি থাকবে বাজেটে। আম জনতা ভাবছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, কোন কোন জিনিসেরই বা দাম কমবে যেগুলো রেগুলার দরকার হয়। এছাড়া রান্নার গ্যাসের কথা আমজনতা ভাবছেই, রান্নার গ্যাসের দাম কি কমবে? কারণ জনতার বাজেট দাবির মধ্যে কিন্তু এই জিনিসগুলোই রয়েছে। এই জিনিসগুলোই সাধারণ মানুষ, আমজনতা যারা আগে দেখে জীবনদায়ী ওষুধ, সেই জীবনদায়ী ওষুধের দাম কি নিয়ন্ত্রণের মধ্যে আসবে? জনতার বাজেট দাবি কি কি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা নজর রাখার চেষ্টা করেছি। কারণ জিএসটি কমলেও সুবিধে কিন্তু গ্রাহকরা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কি হবে সে নিয়ে কি কোনো কথা থাকবে বাজেটে? অন্যদিকে জমি কেনা বেচার ক্ষেত্রে ফিস যদি একটু কমানো যায়, সেটাও কিন্তু আমজনতা ভাবছে যদি বাজেটে এটা থাকে তাহলে ভালো হয়। শুধু তাই নয়, আবাস যোজনা সহ যেসব সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই সব প্রকল্পের ক্ষেত্রে টাকা কি বাড়ানো হবে? যদি বাড়ানো হয় তাহলে হয়তো আমজনতার সুবিধে হবে, আমজনতা সেই বিষয়গুলো চাইছে। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্যে, সরকারি পরিকাঠামোর উন্নয়ন অবশ্যই জনতার বাজেট দাবির মধ্যে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণের কথাও কিন্তু আমজনতা ভাবছে পরিবেশ বান্ধব জিনিস যেগুলো, সেগুলো যদি কর মুক্ত করা যায়, ট্যাক্স ফ্রি করা যায়। এছাড়াও নারী সুরক্ষা, নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্বের কথা কি থাকবে বাজেটে কি থাকবে? বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরির যে দাবি, বাজেটে কি থাকবে? চাকরি নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ, কারণ আমজনতা এই বিষয়গুলোর ওপরেই কিন্তু ফোকাস রাখছেন। আমজনতা ভাবছে যে এগুলো কি বাজেটে থাকবে। আর এই মুহূর্তে নজর রাখবো অবশ্যই
ডিসকাশনে আসবো, তার কারণ এটা খুব দরকার। সাধারণ মানুষ কি ভাবছে? ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দা, রয়েছেন বিশ্বজিৎ দাস, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। শতরূপাদি আমার সঙ্গে রয়েছেন, শতরূপাদিকেও স্বাগত জানাবো। সুভাষেশ দা আমার সঙ্গে রয়েছেন, সুভাষেশ দাকেও স্বাগত জানাবো। সবার আগে একটু বিশ্বজিৎ দার কাছেই আসবো। বিশ্বজিৎ দা, সাধারণ মানুষ আলটিমেটলি এই বাজেট থেকে যেগুলো চাইবে সেগুলোর দিকেই আমরা নজর রেখেছি, কারণ সাধারণ মানুষ কি সুবিধে পাবে আলটিমেটলি? কারণ আমরা জানি বাজেট মানেই আম জনতা ভাবে সবার আগে ট্যাক্সের কথা, কর কাঠামোর কথা। আগের বার আমরা দেখেছিলাম, আর এইবার কি মনে হয় এবারে কি বাড়তি অনেক সুবিধে থাকবে? কারণ বাংলায় ভোট রয়েছে, যেটা একটা বড় ফ্যাক্টর। কারণ আগের বার আমরা দেখেছিলাম বিহারকে একেবারে বিহারের ভোটের জন্য ঢালাও কিছু ছিল বরাদ্দ। এবার কি হতে পারে, কি মনে হয়? প্রথম যে বিষয়টা, যে বাজেটটা জনমুখী হবে নাকি সংস্কারমুখী হবে, এটা গুরুত্বপূর্ণ। কারণ এবার দুটো চ্যালেঞ্জ। একটা, তুমি যেভাবে বললে যে নির্বাচন এসছে, সেই নির্বাচনের কথা মাথায় অবশ্যই আছে। এবং ভারতীয় জনতা পার্টির যেহেতু টার্গেট বাংলা, তারা চেষ্টা করবে বাংলার ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর জন্যে। এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেট্রো। আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন শহরে মেট্রোর যে এক্সপ্যানশন হয়েছে, কলকাতা সবার প্রথম মেট্রো চালু হলেও তার এক্সপ্যানশন হয়নি। যে জট ছিল চিংড়িঘাটায় 700 মিটারে, সেই জট কেটেছে হাইকোর্টের মধ্যস্থতায়। এখন এবছর বাজেটে নির্বাচনকে সামনে রেখে যদি এই মেট্রোর ক্ষেত্রে বিনিয়োগটা বাড়ে, তাহলে কিন্তু কলকাতার ডেমোগ্রাফি পাল্টাবে। দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছ, যে ট্যাক্সের যে কাঠামোটা, মধ্যবিত্ত তো এটা নিয়ে ভাবে, যদিও ট্যাক্স দেয় যে শতাংশ মানুষ সেটা খুবই কম, তবুও এই ট্যাক্সের ক্ষেত্রে এটাতে কিন্তু অর্থনীতিতে খুব একটা গতি আসবে না, বা আর্থিক বৃদ্ধিতে গতি আসবে না। কিছু মানুষের কথা ভেবে ট্যাক্সের স্ল্যাব যদি বাড়ানো হয়, কারণ আমরা জানি যে গত বছর বাজেটে যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল ট্যাক্সের ক্ষেত্রে, এবছর সেখান থেকে খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা নেই। দুটো জিনিস আমাদেরকে ভাবাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে। বারবার আমরা বলছি যে চতুর্থ অর্থনীতির দেশ, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে টাকার দাম কমে যাচ্ছে। এখন 92 টাকা হচ্ছে $1। এটা যেমন গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে এখন এই চতুর্থ জায়গাটা যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখা হয়, তাহলে সঠিক আছে কিনা সেটাও দেখতে হবে, যদিও এখনো বিভিন্ন সূচকের মাধ্যমে মাপা হচ্ছে। আমাদের সব থেকে যে আমদানি রপ্তানির রেশিওটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ যখন আমরা রপ্তানি করছি তখনও শুল্ক দিতে হচ্ছে, যখন আমদানি করছি তখনও শুল্ক দিতে হচ্ছে। এবং এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিওপলিটিক্স, কারণ আমরা জানি যে আমেরিকা আমাদের ভারতবর্ষের পণ্যের উপরে 50% শুল্ক বসানোর যে চেষ্টা করেছে। কারণ আমাদের রপ্তানি মূলত যে সেক্টরটাতে, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। যতক্ষণ না ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে আমরা শক্তিশালী করতে পারবো, এই যে রপ্তানি যে পরিমাণ হয়েছে $824.79 বিলিয়ন, সেইখানে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমরা এটা পুরোটাই, মেজরিটিটাই আমরা সার্ভিস সেক্টর দিয়ে রপ্তানি করছি, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি শক্তিশালী না হয়, তাহলে কিন্তু অর্থনীতির গতিটা সেভাবে আসবে না। এখনও আমাদের বিভিন্ন ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে, কারণ গতবার বাজেটেও যেটা বলা হয়েছিল, এবারও নিশ্চয়ই লক্ষ্য থাকবে সেটা স্বদেশি পণ্যের উপর এবং নিজেদের সেলফ রিলায়েন্স, যে আমি অন্যের উপরে নির্ভর করব না। ঠিক এই জায়গা থেকে বিশ্বজিৎ একটু জানতে চাইবো, মানে একজন অ্যানালিস্ট হিসেবেই আপনার কাছ থেকে জানতে চাইছি যে কোথাও গিয়ে এবারের বাজেটে তো ইন্টারন্যাশনাল দিকটাও দেখতে হচ্ছে। মানে ট্রাম্প, এই যে আপনি বলছিলেন যে স্বদেশের, মানে নিজেরটা ভাবা, ট্রাম্প যেভাবে এই যে শুল্ক চাপাচ্ছে, কোথাও গিয়ে দাঁড়িয়ে ইম্পোর্ট এক্সপোর্ট, প্রভাব তো পড়ছেই। অবশ্যই প্রভাব পড়ছে। তার কারণ হচ্ছে যে এখন আমাদের এবার আরেকটা জিনিস দেখবে, যে এই যে আন্তর্জাতিক কথা বললে, জিওপলিটিক্সের কথা বললে, ভারতবর্ষের আগে শুধুমাত্র শত্রু ও প্রতিবেশী দেশ ছিল কে? পাকিস্তান। এখন একদিকে পাকিস্তান, চায়না, বাংলাদেশ, কারণ এরা শুধুমাত্র আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বা স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে সেটা নয়। আমরা প্রতিরক্ষা খাতে দেখা যাচ্ছে, এবছরও বলা হয়েছে প্রতিরক্ষা থেকে যে রাফেল 4.5 যদি কেনা যায়, অর্থাৎ প্রতিরক্ষা খাতে এবার বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ আমাদের চারিপাশের যে দেশগুলো আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো না। এদিকে তেল কার কাছ থেকে কিনবো? যদি ভেনিজুয়েলার কাছ থেকে না রাশিয়ার কাছ থেকে? ভেনিজুয়েলার কাছ থেকে যদি তেল কিনি, তাহলে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকার একটা প্রভাব রয়েছে, আবার রাশিয়ার কাছ থেকে তেল কিনলে একটা আন্তর্জাতিক চাপ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাজেটে সুতরাং আন্তর্জাতিক যে চাপ সেটা যদি কমাতে হয়, তাহলে সেলফ রিলায়েন্স বা স্বদেশী, যেটা আগেই বলা হয়েছে লোকাল ফর ভোকাল, এই জায়গাটায় গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু বাজেটে। মনে হয় এবার এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হবে। একেবারে বিশ্বজিৎ, আমি একটু শতরূপাদির কাছেও আসবো। শতরূপাদি, একদিকে সামনে ভোট রয়েছে, বাংলায় ভোট রয়েছে, আর তারই পাশাপাশি যদি আন্তর্জাতিক চাপের কথা বলি সেটা তো রয়েছে। কি মনে হয় মানে এবারের বাজেট কিভাবে সামলানো যাবে? সোনিয়া, গুড মর্নিং। বিশ্বজিৎ, আবার তাতাদা এবং যারা ভিউয়ার্স সবাইকেই সুপ্রভাত। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির 14 নম্বর সাল চলছে, 14th আই থিঙ্ক চলছে, এবং আবার 9th বাজেট, নির্মলা সীতারামনের 9th বাজেট। তো একটা তো ডেফিনেটলি কন্টিনিউয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু আমাদের এতদিন ধরে একটা মানে ক্রমাগত আমরা বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন 2047-এর মধ্যে, মানে ভারতবর্ষ যখন ইন্ডিপেন্ডেন্টলি 100 বছর পূর্ণ করবে, ইন্ডিপেন্ডেন্সের 100 বছর পূর্ণ করবে, সেটা মানে বাই দেন আমাদের যেন বিকশিত ভারত হয়ে যায়, আত্মনির্ভর ভারত, যেটা কিছুটা বিশ্বজিৎ বলল। তো এবার সেলফ গ্রোথ, সেলফ রিলায়েন্স, এই সবের দিকে আমার মনে হয় বাজেট এটা রিফ্লেক্ট করবে। আরেকটা যেটা আমার মনে হয় যে যেহেতু আমরা অলরেডি 4th লার্জেস্ট ইকোনমি, মানে একসময় ভারতবর্ষকে বলা হতো আন্ডার ডেভেলপ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারপরে হলো ডেভেলপিং কান্ট্রি, এখন আমরা পৃথিবীর 4র্থতম ইকোনমিক পাওয়ার। এটার ন্যাচারালি একটা বড় রিফ্লেকশন হতে চলেছে, বিকজ প্রধানমন্ত্রী, তোমার মনে থাকবে সোনিয়া, বারবার উনি বলেছেন যে উনার থার্ড টার্মে ভারতবর্ষকে উনি 3rd লার্জেস্ট ইকোনমিতে নিয়ে যাবেন। তো আমার মনে হয় বাজেট ওভারঅল সেটাও একটা রিফ্লেক্ট করবে, বিকজ আমাদের গ্রোথ ওই দিকে। ভেরি রিসেন্টলি ডেভসের যে হিউজ ইকোনমিক ডিলটা আমরা করেছি, সেখানে তোমার মনে থাকবে অ্যানাউন্সমেন্টই হয়েছে দ্যাট দ্য গ্রেটেস্ট ইকোনমিক পাওয়ার অ্যান্ড দ্য 4th গ্রেটেস্ট ইকোনমিক পাওয়ার। কিন্তু সেখানে আমেরিকার সঙ্গে তো ডিলটা এখনো পর্যন্ত হয়নি। আমেরিকার সঙ্গে আদৌ ডিল হবে কিনা অপেক্ষা করে দেখো। আমি বলছি গ্লোবাল ইকোনমির কথা, যেখানে আমরা অলরেডি উই আর আ রেকগনাইজড 4th লার্জেস্ট ইকোনমিক পাওয়ার। আমি একটু শেষ করি, আমেরিকাকে চটিয়ে টিকে থাকাটা সম্ভব হবে? আমি একটু শেষ করি। দেখো, কাউকে চটানো ভারতবর্ষের ইকোনমির মধ্যেই পড়ে না, মানে অ্যাটিটিউডের মধ্যেই পড়ে না, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যেই পড়ে না। তো সেটা অনেক পরের কথা। আজকে এই মুহূর্তে আমরা বাজেট নিয়ে কথা বলছি। আমি আরেকটুখানি বলি, আমার মনে হয় আগের বছরের মতনই যেরকম আমরা হিউজ ট্যাক্স স্ল্যাবে আমাদের একটা রিলিফ আমরা মানে ভারতবাসীকে দেওয়া হয়েছিল, আই থিঙ্ক দ্যাট উইল কন্টিনিউ। বিশ্বজিৎ বলছিল মেট্রোর কথা, আমি বলবো কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ওপর যেরকম ভারতবর্ষে আমরা প্রত্যেকবার, 9বার কেন, এর আগে যতবার বাজেট হয়েছে ততবার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা ভীষণ রকম, মানে ইট ইজ টু অলমোস্ট টু দ্য কোর অফ দ্য ইকোনমি। মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হলে ভারতবর্ষ এগোতে পারবে না। সেই জন্য রেল, মেট্রোর কথা বলছিল। মেট্রোতে জানো, মেট্রোতে জমি নিয়ে কি সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের, মানে পশ্চিমবঙ্গ সরকার একেবারে বসে আছে যে কেন্দ্রীয় সরকার যাই করবে আগে সেটাকে ডিসাইড করবে যে পশ্চিমবঙ্গের মানুষ পাবে না। তো সেই জন্য আমি আবার এখানে মেন কথায় আসি, পশ্চিমবঙ্গে আর বোধহয় 27 দিনের মধ্যে ভোট অ্যানাউন্স হতে চলেছে, হয়তো লেস দেন দ্যাট। ন্যাচারালি পশ্চিমবঙ্গের মানুষ এক্সপেক্ট করতে পারে ভোটমুখী রাজ্যের মধ্যে আমরা 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 ডেফিনেটলি বাজেট থেকে অনেক কিছু পশ্চিমবঙ্গের জন্য এক্সপেক্ট করব। তবে এটা যে প্রথমবার পশ্চিমবঙ্গ পাচ্ছে তা নয়, রেগুলার বেসিসে ইউপিএ গভর্নমেন্টের থেকে অধিকাংশ বেশি, অনেকটা বেশি কন্টিনিউয়াসলি এনডিএ সরকার দিয়েছে। আনফর্চুনেটলি সেটা কিছু লোক পকেটস্থ করেছে, কিন্তু প্রত্যেকবার ইস্টার্ন ইন্ডিয়া, মানে মোদিজির মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন ইস্ট এবং নর্থ ইস্টকে হিউজলি ডেভেলপ করা। তো সেই জন্য সেখানে ডেফিনেটলি আমরা সেখানে প্রচুর অ্যালোকেশন দেখব। আর ওভারঅল দেখতে গেলে বড় বড় ইকোনমিক টার্মস আমি ইউজ করতে চাইছি না, কিন্তু বলতে গেলে ওভারঅল ফিসকাল কনসলিডেশন মানে একটা স্টেবিলিটির দিকে আরও বেশি এগোনো। সোশ্যাল সেক্টরে ডেফিনেটলি অনেক বেশি প্রায়োরিটি থাকবে।
আত্মনির্ভর ভারত, এটা আমি এর আগেও বোধহয় বলেছি, যেখানে আমরা চাইছি যে একেবারে অন্য অবশ্যই কোনো নজর দেশের থাকবে। উপর শতরূপাদি, আমরা অপেক্ষা না অবশ্যই করে। আর আলোচনায় আসবো। last একটা line ব্রেকের শুনে সময়, নাও, একটা লাস্ট লাইন, যেহেতু বিশ্বজিৎ বলছে না, তবে লিঙ্কটা চলে যাবে, বলছিল ম্যানুফ্যাকচারিং এর কথা। ইয়েস, ম্যানুফ্যাকচারিং এ সারা ভারতবর্ষ ফোকাস করছে, কিন্তু পশ্চিমবঙ্গ যতক্ষণ না ইন্ডাস্ট্রিকে প্রপার জমি দিচ্ছে, ইন্ডাস্ট্রি তো আর আকাশে হবে না, ইন্ডাস্ট্রির জন্য জমি লাগবে। সেজন্য এই সরকার বদলালে সেন্ট্রাল বাজেটের আমরা ফুল ফ্লেজেড আমরা বেনিফিট পশ্চিমবঙ্গের সরকার পাবে। আমরা বাজেট পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা মানুষ করছি, পাবে। একেবারেই সাধারণ মানুষ কি চায়, কি হবে, প্রত্যেকটা আপডেট অবশ্যই আপনাদের দেবো। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। 26-এর বাজেটে টার্গেট 26। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম, ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা, জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব, বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ। আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, অর্থ মন্ত্রকে ঢুকলেন নির্মলা সীতারামন। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ এবং ইতিমধ্যেই অর্থ মন্ত্রকে নির্মলা সীতারামন প্রবেশ করলেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এবং আমরা ডিরেক্টলি আলোচনাতেই আসবো, তার কারণ সাধারণ মানুষ জানতে চায় যে বাজেটে কি হতে চলেছে বাজেট পেশ হওয়ার আগে। সে কারণে আমাদের এই আলোচনা। আমি একটু বিশ্বজিৎদার কাছে আসবো। বিশ্বজিৎদা, একদিকে ফিসকাল কনসলিডেশন আর অন্যদিকে হচ্ছে ভোট রয়েছে, 5 রাজ্যে রয়েছে, বাংলার দিকে অবশ্যই নজর রাখবো। বাংলায় বিধানসভা নির্বাচন। এই বাজেটে নির্মলা সীতারামনের কাছে কোনটা বেশি প্রাধান্য পেতে পারে? না দেখো, আমি এর আগের বার বলেছিলাম যে বাজেটটা কীরকম করতে চায়, জনমুখী যদি করতে চায় তাহলে যে 5 রাজ্যে ভোট আছে 5টা রাজ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, সেই 5টা রাজ্যই গুরুত্ব পাবে। আমরা দেখেছিলাম বিহারের আগে আলাদা করে তাদের জন্য প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, কারণ বিহার জেতার পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারা বলেছেন যে এরপরে অঙ্গবঙ্গ কলিঙ্গ, কারণ উড়িষ্যা জয় হয়ে গেছে, বিহার জয় হয়ে গেছে, এবার টার্গেট হচ্ছে বঙ্গ। এবার বঙ্গে জিততে গেলে রাজনৈতিকভাবে তুলনা যদি করো সংগঠনের দিক দিয়ে, রাজনৈতিক শক্তির দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে আছে ভারতীয় জনতা পার্টি। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট এবারের বাজেটে যদি এখানে গুরুত্ব না দেয় তাহলে কিন্তু মানুষের মধ্যে এই ন্যারেটিভস তৈরি হবে যে বাংলা তো বঞ্চিত, যেটা কেন্দ্রীয় বঞ্চনার কথা এখানকার শাসক দল বারবার বলে আসছে।
সেইটার যে ন্যারেটিভ সেটা ভাঙতে হবে। সেটা ভাঙতে পারে একমাত্র বাজেট, কারণ দীর্ঘদিন ধরে এই কেন্দ্রীয় বঞ্চনা এবং সম্প্রতি গতকাল পরশু এটা বলা হয়েছে আমাদের শাসক দলের পক্ষ থেকে, এখানে যারা শাসক দল রয়েছেন তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা। সুতরাং এখানে খুব গুরুত্বপূর্ণ যে আজকের বাজেট বাংলার সব মানুষ মন দিয়ে দেখছে কেন, যে বাংলার এই উন্নয়নে তাদের ভূমিকা কি আছে। কারণ একটা কথা শতরূপদি বললেন এইমাত্র, যে আগেও মেট্রো রেলের ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে। হ্যাঁ, মেট্রো রেলে বিনিয়োগ হয়েছে, কিন্তু সেই পরিমাণটা খুব কম। তা না হলে এই যে দীর্ঘদিন যে মেট্রো যোগ হবে এয়ারপোর্ট থেকে গড়িয়া পর্যন্ত, সেই মেট্রো কিন্তু শুধু 700 মিটারের জন্য আটকে নেই, কারণ শুধু 700 মিটারের জন্য আটকে নেই, কারণ আগের বাজেটে সেটা সমস্যাটা মিটেছে হাইকোর্টে, কিন্তু আগের বাজেট বা তার আগের বাজেটগুলো যদি দেখো, সেখানে কিন্তু রেলের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ না। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আমরা বারবার বলছিলাম যে ইকোনমিক সার্ভে যে ফলাফল আমাদের সামনে দিয়েছে তাতে খুব আশাজনক বলেছে যে জিডিপি 7.4, কারণ যেটা 6.8 ছিল সেটা 7.4। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা কম্পেয়ার করছি 2010-12, সেখান থেকে 7.4 এর কথা বলছি। জিডিপিকে যদি আমরা রিয়েল জিডিপির সঙ্গে একই সঙ্গে নমিনাল জিডিপি এবং ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স আছে সেখানে দেখি, সেখানে কিন্তু বারবার আমরা দেখছি যে আইএমএফ বিভিন্ন গ্রেড দেয়। এই যে গ্রোথের কথা 7.4, এটাকে আইএমএফ গ্রেড দিয়েছে সি গ্রেড, মানে লাস্টের আগেরটা। তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট, নজর তো রয়েছে 5 রাজ্যের ভোটের বছরে কি কোনো জনমোহিনী পদক্ষেপ থাকবে, কি কি থাকবে, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে কর্মসংস্থান, নতুন কি থাকবে, আয়কর থেকে মূল্যবৃদ্ধি, কোন খাতে স্বস্তি পাবে আমজনতা, ভোটমুখী রাজ্যের জন্য বাড়তি বরাদ্দ কি থাকবে। কেন্দ্রের বাজেটে নজর আমজনতা থেকে বিশেষজ্ঞ সকলের, এবং সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। কি কি প্রত্যাশা থাকতে পারে সাধারণ মানুষের 26-এর এই বাজেট ঘিরে। টার্গেট 26, বাংলায় ভোট রয়েছে এবং বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর রয়েছে। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে কিন্তু ঢালাও বরাদ্দ দেওয়া হয়েছিল, এবং এবারে কেন্দ্রের বাজেট কি তাহলে বাংলামুখী হতে চলেছে? কারণ বাংলায় ভোট রয়েছে, অন্যান্য রাজ্যেও রয়েছে, কিন্তু বাংলার দিকে তো নজর রয়েছে। টার্গেট 26, নির্মলা সীতারামনের নবম বাজেটে নজর থাকছে সকলের। এদিকে যদি আয় কম ব্যয় বেশি, আমজনতার পকেটে এমনি টান, নির্মলা সীতারামনের বাজেটে সমাধান কি পাওয়া যাবে? রান্নার গ্যাসের দামে আমজনতার ছ্যাঁকা, জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ থাকছে। কেন্দ্রের বাজেট হবে কি মধ্যবিত্তের মুশকিল আসান? মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড় থাকছে? সস্তা কি কি হবে, কোন জিনিস দামি হবে? আশা আশঙ্কার দোলা চলে সাধারণ মানুষ, আম জনতা সেটাই এখন ভাবছে যে আলটিমেটলি বাজেট পেশের পর ঠিক কি কি থাকবে, কি কি বোঝা যাবে, কোন কোন ক্ষেত্রে আম জনতা লাভবান হবে, সাধারণ মানুষের সুবিধে হবে। আচ্ছা, আম জনতা ভাবছে কি হবে, তাদের দাবি কি কি রয়েছে এখনো পর্যন্ত, চলুন একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেদিকে আমরা একটু নজর রাখি। কর কাঠামো যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি বাজেট মানেই আম জনতা সবার আগে এটাই বোঝে ট্যাক্সের কথা, কর কাঠামোর পরিবর্তনের কথা, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ কি থাকবে বাজেটে। আম জনতা ভাবছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, কোন কোন জিনিসেরই বা দাম কমবে যেগুলো রেগুলার দরকার হয়। এছাড়া রান্নার গ্যাসের কথা আমজনতা ভাবছেই, রান্নার গ্যাসের দাম কি কমবে? কারণ জনতার বাজেট দাবির মধ্যে কিন্তু এই জিনিসগুলোই রয়েছে, এই জিনিসগুলোই সাধারণ মানুষ আমজনতা যারা আগে দেখে। জীবনদায়ী ওষুধ, সেই জীবনদায়ী ওষুধের দাম কি নিয়ন্ত্রণের মধ্যে আসবে? জনতার বাজেট দাবি কি কি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা নজর রাখার চেষ্টা করেছি, কারণ জিএসটি কমলেও সুবিধে কিন্তু গ্রাহকরা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কি হবে সে নিয়ে কি কোনো কথা থাকবে বাজেটে? অন্যদিকে জমি কেনা বেচার ক্ষেত্রে ফিস যদি একটু কমানো যায়, সেটাও কিন্তু আমজনতা ভাবছে যদি বাজেটে এটা থাকে তাহলে ভালো হয়। শুধু তাই নয়, আবাস যোজনা সহ যেসব সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই সব প্রকল্পের ক্ষেত্রে টাকা কি বাড়ানো হবে? যদি বাড়ানো হয় তাহলে হয়তো আমজনতার সুবিধে হবে, আমজনতা সেই বিষয়গুলো চাইছে। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্যে, সরকারি পরিকাঠামোর উন্নয়ন অবশ্যই জনতা
জনতার বাজেট দাবির মধ্যে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যে বেসরকারীকরণ, নিয়ন্ত্রণের কথাও কিন্তু আমজনতা ভাবছে পরিবেশ বান্ধব জিনিস যেগুলো, সেগুলো যদি কর মুক্ত করা যায়, ট্যাক্স ফ্রি করা যায়। এছাড়াও নারী সুরক্ষা, নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্বের কথা কি থাকবে বাজেটে কি থাকবে বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরির যে দাবি? বাজেটে কি থাকবে চাকরি নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ? কারণ আমজনতা এই বিষয়গুলোর ওপরেই কিন্তু ফোকাস রাখছেন। আমজনতা ভাবছে যে এগুলো কি বাজেটে থাকবে। আর এই মুহূর্তে নজর রাখবো, অবশ্যই ডিসকাশনে আসবো, তার কারণ এটা খুব দরকার। সাধারণ মানুষ কি ভাবছে? ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। শতরূপাদি আমার সঙ্গে রয়েছেন, শতরূপাদিকেও স্বাগত জানাবো। সুভাষেশ দা আমার সঙ্গে রয়েছেন, সুভাষেশ দাকেও স্বাগত জানাবো। সবার আগে একটু বিশ্বজিৎ দার কাছেই আসবো। বিশ্বজিৎ দা, সাধারণ মানুষ আলটিমেটলি এই বাজেট থেকে যেগুলো চাইবে সেগুলোর দিকেই আমরা নজর রেখেছি, কারণ সাধারণ মানুষ কি সুবিধে পাবে আলটিমেটলি? কারণ আমরা জানি বাজেট মানেই আমজনতা ভাবে সবার আগে ট্যাক্সের কথা, কর কাঠামোর কথা। আগের বার আমরা দেখেছিলাম, আর এইবার কি মনে হয় এবারে কি বাড়তি অনেক সুবিধে থাকবে? কারণ বাংলায় ভোট রয়েছে, যেটা একটা বড় ফ্যাক্টর। কারণ আগের বার আমরা দেখেছিলাম বিহারকে একেবারে বিহারের ভোটের জন্য ঢালাও কিছু ছিল বরাদ্দ। এবার কি হতে পারে, কি মনে হয়? প্রথম যে বিষয়টা, যে বাজেটটা জনমুখী হবে নাকি সংস্কারমুখী হবে, এটা গুরুত্বপূর্ণ। কারণ এবার দুটো চ্যালেঞ্জ। একটা, তুমি যেভাবে বললে যে নির্বাচন এসছে, সেই নির্বাচনের কথা মাথায় অবশ্যই আছে। এবং ভারতীয় জনতা পার্টির যেহেতু টার্গেট বাংলা, তারা চেষ্টা করবে বাংলার ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর জন্যে। এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেট্রো। আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন শহরে মেট্রোর যে এক্সপ্যানশন হয়েছে, কলকাতা সবার প্রথম মেট্রো চালু হলেও তার এক্সপ্যানশন হয়নি। যে জট ছিল চিংড়িঘাটায় 700 মিটারে, সেই জট কেটেছে হাইকোর্টের মধ্যস্থতায়। এখন এবছর বাজেটে নির্বাচনকে সামনে রেখে যদি এই মেট্রোর ক্ষেত্রে বিনিয়োগটা বাড়ে, তাহলে কিন্তু কলকাতার ডেমোগ্রাফি পাল্টাবে। দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছ, যে ট্যাক্সের যে কাঠামোটা, মধ্যবিত্ত তো এটা নিয়ে ভাবে, যদিও ট্যাক্স দেয় যে শতাংশ মানুষ সেটা খুবই কম, তবুও এই ট্যাক্সের ক্ষেত্রে এটাতে কিন্তু অর্থনীতিতে খুব একটা গতি আসবে না, বা আর্থিক বৃদ্ধিতে গতি আসবে না। কিছু মানুষের কথা ভেবে ট্যাক্সের স্ল্যাব যদি বাড়ানো হয়, কারণ আমরা জানি যে গত বছর বাজেটে যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল ট্যাক্সের ক্ষেত্রে, এবছর সেখান থেকে খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা নেই। দুটো জিনিস আমাদেরকে ভাবাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে। বারবার আমরা বলছি যে চতুর্থ অর্থনীতির দেশ, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে টাকার দাম কমে যাচ্ছে। এখন 92 টাকা হচ্ছে $1। এটা যেমন গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে এখন এই চতুর্থ জায়গাটা যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখা হয়, তাহলে সঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। যদিও এখনো বিভিন্ন সূচকের মাধ্যমে মাপা হচ্ছে। আমাদের সব থেকে যে আমদানি রপ্তানির রেশিওটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ যখন আমরা রপ্তানি করছি তখনও শুল্ক দিতে হচ্ছে, যখন আমদানি করছি তখনও শুল্ক দিতে হচ্ছে। এবং এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিওপলিটিক্স। কারণ আমরা জানি যে আমেরিকা আমাদের ভারতবর্ষের পণ্যের উপরে 50% শুল্ক বসানোর যে চেষ্টা করেছে। কারণ আমাদের রপ্তানি মূলত যে সেক্টরটাতে, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। যতক্ষণ না ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে আমরা শক্তিশালী করতে পারবো, এই যে রপ্তানি যে পরিমাণ হয়েছে $824.79 বিলিয়ন, সেইখানে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমরা এটা পুরোটাই, মেজরিটিটাই
আমরা সার্ভিস সেক্টর দিয়ে রপ্তানি করছি, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু অর্থনীতির গতিটা সেভাবে আসবে না। এখনও আমাদের বিভিন্ন ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে, কারণ গতবার বাজেটেও যেটা বলা হয়েছিল, এবারও নিশ্চয়ই লক্ষ্য থাকবে সেটা স্বদেশি পণ্যের উপর এবং নিজেদের সেলফ রিলায়েন্স, যে আমি অন্যের উপরে নির্ভর করব না। ঠিক এই জায়গা থেকে বিশ্বজিৎ একটু জানতে চাইবো, মানে একজন অ্যানালিস্ট হিসেবেই আপনার কাছ থেকে জানতে চাইছি যে কোথাও গিয়ে এবারের বাজেটে তো ইন্টারন্যাশনাল দিকটাও দেখতে হচ্ছে, মানে ট্রাম্প এই যে আপনি বলছিলেন যে স্বদেশের মানে নিজেরটা ভাবা, ট্রাম্প যেভাবে এই যে শুল্ক চাপাচ্ছে, কোথাও গিয়ে দাঁড়িয়ে ইম্পোর্ট এক্সপোর্ট প্রভাব তো পড়ছেই। অবশ্যই প্রভাব পড়ছে, তার কারণ হচ্ছে যে এখন আমাদের এবার আরেকটা জিনিস দেখবে যে এই যে আন্তর্জাতিক কথা বললে, জিও পলিটিক্সের কথা বললে, ভারতবর্ষের আগে শুধুমাত্র শত্রু ও প্রতিবেশী দেশ ছিল কে? পাকিস্তান। এখন একদিকে পাকিস্তান, চায়না, বাংলাদেশ, কারণ এরা শুধুমাত্র আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বা স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে সেটা নয়, আমরা প্রতিরক্ষা খাতে দেখা যাচ্ছে এবছরও বলা হয়েছে প্রতিরক্ষা থেকে যে রাফেল 4.5 যদি কেনা যায়, অর্থাৎ প্রতিরক্ষা খাতে এবার বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ আমাদের চারিপাশের যে দেশগুলো আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো না। এদিকে তেল কার কাছ থেকে কিনবো? যদি ভেনিজুয়েলার কাছ থেকে না রাশিয়ার কাছ থেকে? ভেনিজুয়েলার কাছ থেকে যদি তেল কিনি তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকার একটা প্রভাব রয়েছে, আবার রাশিয়ার কাছ থেকে তেল কিনলে একটা আন্তর্জাতিক চাপ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাজেটে সুতরাং আন্তর্জাতিক যে চাপ সেটা যদি কমাতে হয় তাহলে সেলফ রিলায়েন্স বা স্বদেশী, যেটা আগেই বলা হয়েছে লোকাল ফর ভোকাল, এই জায়গাটায় গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু বাজেটে। মনে হয় এবার এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হবে। একেবারে বিশ্বজিৎ, আমি একটু শতরূপাদির কাছেও আসবো। শতরূপাদি, একদিকে সামনে ভোট রয়েছে, বাংলায় ভোট রয়েছে, আর তারই পাশাপাশি যদি আন্তর্জাতিক চাপের কথা বলি সেটা তো রয়েছে। কি মনে হয় মানে এবারের বাজেট কিভাবে সামলানো যাবে? সোনিয়া, গুড মর্নিং। বিশ্বজিৎ, আবার তাতাদা এবং যারা ভিউয়ার্স সবাইকেই সুপ্রভাত। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির 14 নম্বর সাল 14th আই থিঙ্ক চলছে, এবং আবার 9th বাজেট, নির্মলা সীতারামনের 9th বাজেট। তো একটা তো ডেফিনেটলি কন্টিনিউয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু আমাদের এতদিন ধরে একটা মানে ক্রমাগত আমরা বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন 2047-এর মধ্যে, মানে ভারতবর্ষ যখন ইন্ডিপেন্ডেন্টলি 100 বছর পূর্ণ করবে, ইন্ডিপেন্ডেন্সের 100 বছর পূর্ণ করবে, সেটা মানে বাই দেন আমাদের যেন বিকশিত ভারত হয়ে যায়, আত্মনির্ভর ভারত, যেটা কিছুটা বিশ্বজিৎ বলল। তো এবার সেলফ গ্রোথ, সেলফ রিলায়েন্স, এই সবের দিকে আমার মনে হয় বাজেট এটা রিফ্লেক্ট করবে। আরেকটা যেটা আমার মনে হয় যে যেহেতু আমরা অলরেডি 4th লার্জেস্ট ইকোনমি, মানে একসময় ভারতবর্ষকে বলা হতো আন্ডার ডেভেলপ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারপরে হলো ডেভেলপিং কান্ট্রি, এখন আমরা পৃথিবীর 4র্থতম ইকোনমিক পাওয়ার। এটার ন্যাচারালি একটা বড় রিফ্লেকশন হতে চলেছে, বিকজ প্রধানমন্ত্রী, তোমার মনে থাকবে সোনিয়া, বারবার উনি বলেছেন যে উনার থার্ড টার্মে ভারতবর্ষকে উনি 3rd লার্জেস্ট ইকোনমিতে নিয়ে যাবেন। তো আমার মনে হয় বাজেট ওভারঅল সেটাও একটা রিফ্লেক্ট করবে, বিকজ আমাদের গ্রোথ ওই দিকে। ভেরি রিসেন্টলি ডেভসের যে হিউজ ইকোনমিক ডিলটা আমরা করেছি, সেখানে তোমার মনে থাকবে অ্যানাউন্সমেন্টই হয়েছে দ্যাট দ্য গ্রেটেস্ট ইকোনমিক পাওয়ার অ্যান্ড দ্য 4th গ্রেটেস্ট ইকোনমিক পাওয়ার। কিন্তু সেখানে আমেরিকার সঙ্গে তো ডিলটা এখনো পর্যন্ত হয়নি। আমেরিকার সঙ্গে আদৌ ডিল হবে কিনা অপেক্ষা করে দেখো। আমি বলছি গ্লোবাল ইকোনমির কথা, যেখানে আমরা অলরেডি উই আর আ রেকগনাইজড 4th লার্জেস্ট ইকোনমিক পাওয়ার। আমি একটু শেষ করি, আমেরিকাকে চটিয়ে টিকে থাকাটা সম্ভব হবে? আমি একটু শেষ করি। দেখো, কাউকে চটানো ভারতবর্ষের ইকোনমির মধ্যেই পড়ে না, মানে অ্যাটিটিউডের মধ্যেই পড়ে না, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যেই পড়ে না। তো সেটা অনেক পরের কথা। আজকে এই মুহূর্তে আমরা বাজেট নিয়ে কথা বলছি। আমি আরেকটুখানি বলি, আমার মনে হয় আগের বছরের মতনই যেরকম আমরা হিউজ ট্যাক্স স্ল্যাবে আমাদের একটা রিলিফ আমরা মানে ভারতবাসীকে দেওয়া হয়েছিল, আই থিঙ্ক দ্যাট উইল কন্টিনিউ। বিশ্বজিৎ বলছিল মেট্রোর কথা, আমি বলবো কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ওপর যেরকম ভারতবর্ষে আমরা প্রত্যেকবার, 9বার কেন, এর আগে যতবার বাজেট হয়েছে ততবার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা ভীষণ রকম, ইট ইজ
টু অলমোস্ট টু দ্য কোর অফ দ্য ইকোনমি, মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হলে ভারতবর্ষ এগোতে পারবে না। সেই জন্য রেল, মেট্রোর কথা বলছিল, মেট্রোতে জানো মেট্রোতে জমি নিয়ে কি সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের, মানে পশ্চিমবঙ্গ সরকার একেবারে বসে আছে যে কেন্দ্রীয় সরকার যাই করবে আগে সেটাকে ডিসাইড করবে যে পশ্চিমবঙ্গের মানুষ পাবে না। তো সেই জন্য আমি আবার এখানে মেন কথায় আসি, পশ্চিমবঙ্গে আর বোধহয় 27 দিনের মধ্যে ভোট অ্যানাউন্স হতে চলেছে, হয়তো লেস দেন দ্যাট। ন্যাচারালি পশ্চিমবঙ্গের মানুষ এক্সপেক্ট করতে পারে ভোটমুখী রাজ্যের মধ্যে আমরা 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 ডেফিনেটলি বাজেট থেকে অনেক কিছু পশ্চিমবঙ্গের জন্য এক্সপেক্ট করব। তবে এটা যে প্রথমবার পশ্চিমবঙ্গ পাচ্ছে তা নয়, রেগুলার বেসিসে ইউপিএ গভর্নমেন্টের থেকে অধিকাংশ বেশি, অনেকটা বেশি কন্টিনিউয়াসলি এনডিএ সরকার দিয়েছে। আনফর্চুনেটলি সেটা কিছু লোক পকেটস্থ করেছে, কিন্তু প্রত্যেকবার ইস্টার্ন ইন্ডিয়া মানে মোদিজির মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন ইস্ট এবং নর্থ ইস্টকে হিউজলি ডেভেলপ করা। তো সেই জন্য সেখানে ডেফিনেটলি আমরা সেখানে প্রচুর অ্যালোকেশন দেখব। আর ওভারঅল দেখতে গেলে বড় বড় ইকোনমিক টার্মস আমি ইউজ করতে চাইছি না, কিন্তু বলতে গেলে ওভারঅল ফিসকাল কনসলিডেশন মানে একটা স্টেবিলিটির দিকে আরও বেশি এগোনো। সোশ্যাল সেক্টরে ডেফিনেটলি অনেক বেশি প্রায়োরিটি থাকবে। আত্মনির্ভর ভারত, এটা আমি এর আগেও বোধহয় বলেছি, যেখানে আমরা চাইছি যে অন্য কোনো দেশের একটা লাস্ট লাইন, যেহেতু বিশ্বজিৎ বলছিল না, তবে লিঙ্কটা চলে যাবে, বলছিল ম্যানুফ্যাকচারিং এর কথা। ইয়েস, ম্যানুফ্যাকচারিং এ সারা ভারতবর্ষ ফোকাস করছে, কিন্তু পশ্চিমবঙ্গ যতক্ষণ না ইন্ডাস্ট্রিকে প্রপার জমি দিচ্ছে, ইন্ডাস্ট্রি তো আর আকাশে হবে না, ইন্ডাস্ট্রির জন্য জমি লাগবে। সেই জন্য এই সরকার বদলালে সেন্ট্রাল বাজেটের আমরা ফুল ফ্লেজেড আমরা বেনিফিট পশ্চিমবঙ্গের সরকার পাবে। আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, একেবারেই সাধারণ মানুষ কি চায়, কি হবে, প্রত্যেকটা আপডেট অবশ্যই আপনাদের দেবো। এবার আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট আর 5 রাজ্যের ভোটের বছরে কি কি হতে চলেছে, কি কি হবে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আমরা একটুকু সময় নষ্ট না করে একটু আলোচনায় আসি। কংগ্রেসের শুভাশিস দা রয়েছেন আমার সঙ্গে, শুভাশিস দার কাছে আসবো। শুভাশিস দা, শতরূপাদি যখন কথা বলছিলেন তিনি যেটা বললেন যে ইউপিএ আমলে পশ্চিমবঙ্গের জন্য যা বরাদ্দ হয়েছিল, পশ্চিমবঙ্গের জন্য এনডিএ আমলে তার থেকে অনেক বেশি বরাদ্দ হয়েছে। কোথাও গিয়ে কিন্তু আপনাদের দিকেই আঙুল তুললেন না। আমাদের মানে ফিসকাল যে ম্যানেজমেন্ট সেটা মোদী সরকারের থেকে ভালো ছিল। যে টাকাটা দেওয়া হয়েছিল সেটাই সিপিএম গভর্নমেন্টে থাকাকালীন, মানে লেফট ফ্রন্ট গভর্নমেন্টে থাকাকালীন বা তৃণমূল কংগ্রেস থাকাকালীনও আমাদের যে ফিসকাল ম্যানেজমেন্টটা ছিল সেটা ধ্বংস হতো না টাকা। আজকে কিন্তু ধ্বংস হচ্ছে, যার জন্য কিনা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হচ্ছে যে এখানে টাকা, এই যে এক্ষুনি শতরূপা বললেন যে এখানে টাকা দিলে পরেও টাকা সেটা মানে অন্য খাতে ব্যয় হচ্ছে বা দুর্নীতিতে ধ্বংস হচ্ছে সেই টাকা, বাজেটের টাকা। এবার ব্যাপারটা যেটা হচ্ছে শতরূপার কথার মধ্যে আমি শুনছিলাম, বিশ্বজিৎ যেগুলো বলছিল একদম ঠিক কথা। দিনের শেষে মানুষ কী চায়, এত কচকচানি মানে অর্থনৈতিক কচকচানি স্টুডিওর কথাবার্তাগুলো তাদের কাছে বোধগম্য হয় না। বোধগম্য হলো আমার ছেলেটা চাকরি পাবে কিনা, সে শিক্ষিত, তার হাতে চাকরি আসবে কিনা, জিনিসের দাম কমবে কিনা। যে মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো প্রতিদিন ভাবছে যে এইবার বুঝি একটুখানি দাম থেকে মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম কিছুটা কমলে আমরা স্বস্তিতে থাকবো। তারা দেখছে প্রতিদিন দাম বাড়ছে, এবং গ্যাসের দাম কোথায় ছিল ইউপিএ আমলে, আজকে কোথায় আছে। যদি কম্পারিজনে যাওয়া যায় তাহলে ইউপিএর সময় যে পেট্রোল থেকে আরম্ভ করে যার দাম যেখানে দাঁড়িয়েছিল আজকে সেখানে প্রায় ডাবলে পৌঁছে গেছে। ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে মোদি গভর্নমেন্টের যে ফিনান্স মিনিস্টার, তার কাছে জিজ্ঞাসা করলে ডলারের দাম কেন টাকার দাম পড়ছে, তার উত্তর হলো ডলারের দাম উঠছে বলে টাকার দাম পড়ছে। কেন পেঁয়াজের দাম কমবে না, বলে পেঁয়াজ তো আমি খাই না, না খেলেই হয়। এই ধরনের উত্তর যখন কোনো ফিনান্স মিনিস্টার দেয় তখন মানুষের কাছে খুব সদর্থক বার্তা পৌঁছয় না। ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিল শতরূপা, ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করা হবে এবং ভারতবর্ষকে একদম নতুনভাবে সাজানো হবে। আমি একটা ছোট্ট কথা বলি, চাবাহার ইরানে
সাউথ ইস্ট এশিয়ার সাথে একটা করিডোর খোলার জন্য 11,000 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য সেখানে টাকা ঢেলেছে ভারতবর্ষের, মানে ভারতবর্ষ আমাদের ট্যাক্সের টাকাগুলো ঢেলেছে, যারা ট্যাক্স ম্যাক্সিমাম ট্যাক্স দিয়েছেন তাদের টাকা ঢেলেছেন, বা উচ্চ মধ্যবিত্ত ট্যাক্সের টাকা ওখানে গেছে। 11,000 কোটি টাকা চারবাহার প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। কার জন্য? আমেরিকার লাল চোখে। এই আমেরিকার লাল চোখকে উপেক্ষা করতে পারছে না মোদী সরকার, কেন জানি না। সেটা নিয়ে যদি আলোকপাত করে শতরূপা তাহলে খুশি হব। কেন আমেরিকা যা বলছে সেটা ভারতবর্ষকে শুনতে হচ্ছে? 50% ট্যারিফ করার পর ভারতবর্ষে মানে কি বিজনেসের অবস্থা কি ভয়ঙ্কর হয়েছে কল্পনা করা যায় না। যারা বিজনেস করে ভারতবর্ষে তারা জানে যে মানে এই বিশ্বজিৎ বলছিল যে ম্যাক্সিমাম এক্সপোর্ট আমাদের হয়ে গেছে, কমে গেছে কিছু কিছু জায়গা ছাড়া, আর ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের জিনিস। তো ভারতবর্ষের ইকোনমিতে যে ধাক্কাটা এসছে সেটা মোদী সরকারের জন্য এসছে। এবং মূলত যেটা হয়েছে সেটা হলো আমাদের এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে হচ্ছে সেগুলো দুটো কারণের জন্য বলা হয়েছিল। এক হলো কর্মসংস্থান, আরেকটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার কোথায় হয়েছে? যে মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে, অথচ এই রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য নীতিন গডকরির যে মানে রিপোর্ট এসছে, ক্যাগ রিপোর্ট দিয়েছে যে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে এই রাস্তাঘাট তৈরি করতে গিয়ে। তো সুতরাং ভারতবর্ষের ফিসকাল ম্যানেজমেন্টটা এত খারাপ হাতে আছে যার জন্য কিনা এখান থেকে দুর্নীতিগ্রস্তরা টাকা নিচ্ছে, বা সরকারের বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেখান থেকে টাকা চুরি হচ্ছে। একদম পরিষ্কার কথা বলতে গেলে চুরি হচ্ছে। সেটা ক্যাগ, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারা বলছে, এবং তার জন্য তাদের শাস্তি পেতে হচ্ছে, তাদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে সত্যটা উদ্ঘাটিত করেছে বলে। তো এই সুভাষিস দা অবশ্যই আমাদের আলোচনা চলবে, কারণ এবারের বাজেট, কেন্দ্রের বাজেট কি বাংলামুখী, কি হতে চলেছে, এবং ইতিমধ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছে, ইতিমধ্যে পার্লামেন্টের দিকে রওনা দিয়েছেন নির্মলা সীতারামনের নবম বাজেটে নজর থাকছে অবশ্যই। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। 26-এর বাজেটে টার্গেট 26। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম, ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা, জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো, আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব। বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি, আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ। আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়,
পোশাক রপ্তানি বাড়াতে কম শুল্ক। মাঝারি ক্ষুদ্র শিল্প কর ব্যবস্থা সরলীকরণ, এমএসএমইর জন্য সহজ ঋণ ও কর কাঠামোর পরিবর্তন, এমএসএমইগুলো নিরাপত্তা কর্মসংস্থান রক্ষার জন্য সরকারি নীতি, উৎপাদন বাড়াতে পিএলআই স্কিম, আত্মনির্ভর ভারত প্রকল্পে সরলীকরণ, ইলেকট্রিক যানবাহনের উৎসাহ দিতে সরকারি সহায়তা, ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স ক্রেডিটে দ্রুত অনুমোদন, ফার্মা ইন্ডাস্ট্রিতে সহায়তা পেলে সহজে মিলবে উন্নত ওষুধ, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও প্রিভেন্টিভ কেয়ারে বরাদ্দ বৃদ্ধি, হাউজিং এস্টেটের ক্ষেত্রে কর ছাড়, আরও গ্রিন বিল্ডিং এর অনুদান দাবি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। আর এক নজরে বাজেটের দিকে নজর, 2026-এর মধ্যে কলকাতায় মেট্রোয় 91 কিলোমিটার চালুর লক্ষ্যমাত্রা, জমি অধিগ্রহণ সমস্যা মিটিয়ে দ্রুত কাজ এগোনোর লক্ষ্য, অরেঞ্জ লাইনের কাজ দ্রুত করতে বরাদ্দ। বাংলার যেসব রেল প্রকল্পে নজর, নবদ্বীপ ঘাট নবদ্বীপ ধাম নিউ লাইনে 106.86 হেক্টর জমি প্রয়োজন, আর এখনো বাকি 106.69 হেক্টর জমি অধিগ্রহণ। চন্দনেশ্বর জলেশ্বর নিউ লাইনে 158 হেক্টর জমি প্রয়োজন, চন্দনেশ্বর জলেশ্বর লাইনে এখনো জমি অধিগ্রহণ হয়নি। নৈহাটি রানাঘাট থার্ড লাইনের জন্য প্রয়োজন 87.83 হেক্টর জমি, অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর জমি। রবিবার হলেও আজই কেন্দ্রীয় বাজেট, মোদি জামানার রীতি মেনে 1 ফেব্রুয়ারি বাজেট, 2017 থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাজেট, ফেব্রুয়ারির প্রথম দিনেই 2026-2027 অর্থবর্ষের বাজেট, আর আজই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আড়াই দশক পর ফির রবিবারে কেন্দ্রীয় বাজেট, বাজপেয়ী আমলে 1999-এ 27 ফেব্রুয়ারি রবিতে হয়েছিল বাজেট। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, অর্থমন্ত্রকে ঢুকলেন নির্মলা সীতারামন। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ এবং ইতিমধ্যেই অর্থমন্ত্রকে নির্মলা সীতারামন প্রবেশ করলেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এবং আমরা ডিরেক্টলি আলোচনাতেই আসবো, তার কারণ সাধারণ মানুষ জানতে চায় যে বাজেটে কি হতে চলেছে বাজেট পেশ হওয়ার আগে, সে কারণে আমাদের এই আলোচনা। আমি একটু বিশ্বজিৎদার কাছে আসবো। বিশ্বজিৎদা, একদিকে ফিসকাল কনসলিডেশন আর অন্যদিকে হচ্ছে ভোট রয়েছে, 5 রাজ্যে রয়েছে, বাংলার দিকে অবশ্যই নজর রাখবো, বাংলায় বিধানসভা নির্বাচন। এই বাজেটে নির্মলা সীতারামনের কাছে কোনটা বেশি প্রাধান্য পেতে পারে? না দেখো, আমি এর আগের বার বলেছিলাম যে বাজেটটা কীরকম করতে চায়, জনমুখী যদি করতে চায় তাহলে যে 5 রাজ্যে ভোট আছে 5টা রাজ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, সেই 5টা রাজ্যই গুরুত্ব পাবে। আমরা দেখেছিলাম বিহারের আগে আলাদা করে তাদের জন্য প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, কারণ বিহার জেতার পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারা বলেছেন যে এরপরে অঙ্গবঙ্গ কলিঙ্গ, কারণ উড়িষ্যা জয় হয়ে গেছে, বিহার জয় হয়ে গেছে, এবার টার্গেট হচ্ছে বঙ্গ। এবার বঙ্গে জিততে গেলে রাজনৈতিকভাবে তুলনা যদি করো, সংগঠনের দিক দিয়ে রাজনৈতিক শক্তির দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে আছে ভারতীয় জনতা পার্টি। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট এবারের বাজেটে যদি এখানে গুরুত্ব না দেয়
তাহলে কিন্তু মানুষের মধ্যে এই ন্যারেটিভস তৈরি হবে যে বাংলা তো বঞ্চিত, যেটা কেন্দ্রীয় বঞ্চনার কথা এখানকার শাসক দল বারবার বলে আসছে, সেইটার যে ন্যারেটিভ সেটা ভাঙতে হবে। সেটা ভাঙতে পারে একমাত্র বাজেট, কারণ দীর্ঘদিন ধরে এই কেন্দ্রীয় বঞ্চনা এবং সম্প্রতি গতকাল পরশু এটা বলা হয়েছে আমাদের শাসক দলের পক্ষ থেকে, এখানে যারা শাসক দল রয়েছেন তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা। সুতরাং এখানে খুব গুরুত্বপূর্ণ যে আজকের বাজেট বাংলার সব মানুষ মন দিয়ে দেখছে কেন, যে বাংলার এই উন্নয়নে তাদের ভূমিকা কি আছে। কারণ একটা কথা শতরূপদি বললেন এইমাত্র, যে আগেও মেট্রো রেলের ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে। হ্যাঁ, মেট্রো রেলে বিনিয়োগ হয়েছে, কিন্তু সেই পরিমাণটা খুব কম। তা না হলে এই যে দীর্ঘদিন যে মেট্রো যোগ হবে এয়ারপোর্ট থেকে গড়িয়া পর্যন্ত, সেই মেট্রো কিন্তু শুধু 700 মিটারের জন্য আটকে নেই, কারণ শুধু 700 মিটারের জন্য আটকে নেই, কারণ আগের বাজেটে সেটা সমস্যাটা মিটেছে হাইকোর্টে, কিন্তু আগের বাজেট বা তার আগের বাজেটগুলো যদি দেখো, সেখানে কিন্তু রেলের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ না। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আমরা বারবার বলছিলাম যে ইকোনমিক সার্ভে যে ফলাফল আমাদের সামনে দিয়েছে তাতে খুব আশাজনক বলেছে যে জিডিপি 7.4, কারণ যেটা 6.8 ছিল সেটা 7.4। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা কম্পেয়ার করছি 2010-12, সেখান থেকে 7.4 এর কথা বলছি। জিডিপিকে যদি আমরা রিয়েল জিডিপির সঙ্গে একই সঙ্গে নমিনাল জিডিপি এবং ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স আছে সেখানে দেখি, সেখানে কিন্তু বারবার আমরা দেখছি যে আইএমএফ বিভিন্ন গ্রেড দেয়। এই যে গ্রোথের কথা 7.4, এটাকে আইএমএফ গ্রেড দিয়েছে সি গ্রেড, মানে লাস্টের আগেরটা। তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট, নজর তো রয়েছে 5 রাজ্যের ভোটের বছরে কি কোনো জনমোহিনী পদক্ষেপ থাকবে, কি কি থাকবে, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে কর্মসংস্থান, নতুন কি থাকবে, আয়কর থেকে মূল্যবৃদ্ধি, কোন খাতে স্বস্তি পাবে আমজনতা, ভোটমুখী রাজ্যের জন্য বাড়তি বরাদ্দ কি থাকবে। কেন্দ্রের বাজেটে নজর আমজনতা থেকে বিশেষজ্ঞ সকলের, এবং সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। কি কি প্রত্যাশা থাকতে পারে সাধারণ মানুষের 26-এর এই বাজেট ঘিরে। টার্গেট 26, বাংলায় ভোট রয়েছে এবং বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর রয়েছে। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে কিন্তু ঢালাও বরাদ্দ দেওয়া হয়েছিল, এবং এবারে কেন্দ্রের বাজেট কি তাহলে বাংলামুখী হতে চলেছে? কারণ বাংলায় ভোট রয়েছে, অন্যান্য রাজ্যেও রয়েছে, কিন্তু বাংলার দিকে তো নজর রয়েছে। টার্গেট 26, নির্মলা সীতারামনের নবম বাজেটে নজর থাকছে সকলের। এদিকে যদি আয় কম ব্যয় বেশি, আমজনতার পকেটে এমনি টান, নির্মলা সীতারামনের বাজেটে সমাধান কি পাওয়া যাবে? রান্নার গ্যাসের দামে আমজনতার ছ্যাঁকা, জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ থাকছে। কেন্দ্রের বাজেট হবে কি মধ্যবিত্তের মুশকিল আসান? মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড় থাকছে? সস্তা কি কি হবে, কোন জিনিস দামি হবে? আশা আশঙ্কার দোলা চলে সাধারণ মানুষ, আম জনতা সেটাই এখন ভাবছে যে আলটিমেটলি বাজেট পেশের পর ঠিক কি কি থাকবে, কি কি বোঝা যাবে, কোন কোন ক্ষেত্রে আম জনতা লাভবান হবে, সাধারণ মানুষের সুবিধে হবে। আচ্ছা, আম জনতা ভাবছে কি হবে, তাদের দাবি কি কি রয়েছে এখনো পর্যন্ত, চলুন একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেদিকে আমরা একটু নজর রাখি। কর কাঠামো যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি বাজেট মানে আম জনতা সবার আগে এটাই বোঝে ট্যাক্সের কথা, কর কাঠামোর পরিবর্তনের কথা, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ কি থাকবে বাজেটে। আম জনতা ভাবছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, কোন কোন জিনিসেরই বা দাম কমবে যেগুলো রেগুলার দরকার হয়। এছাড়া রান্নার গ্যাসের কথা আমজনতা ভাবছেই, রান্নার গ্যাসের দাম কি কমবে? কারণ জনতার বাজেট দাবির মধ্যে কিন্তু এই জিনিসগুলোই রয়েছে, এই জিনিসগুলোই সাধারণ মানুষ আমজনতা যারা আগে দেখে। জীবনদায়ী ওষুধ, সেই জীবনদায়ী ওষুধের দাম কি নিয়ন্ত্রণের মধ্যে আসবে? জনতার বাজেট দাবি কি কি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা নজর রাখার চেষ্টা করেছি, কারণ জিএসটি কমলেও সুবিধে কিন্তু গ্রাহকরা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না,
কি হবে সে নিয়ে কি কোনো কথা থাকবে বাজেটে? অন্যদিকে জমি কেনা বেচার ক্ষেত্রে ফিস যদি একটু কমানো যায় সেটাও কিন্তু আমজনতা ভাবছে যদি বাজেটে এটা থাকে তাহলে ভালো হয়। শুধু তাই নয়, আবাস যোজনা সহ যেসব সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই সব প্রকল্পের ক্ষেত্রে টাকা কি বাড়ানো হবে? যদি বাড়ানো হয় তাহলে হয়তো আমজনতার সুবিধে হবে, আমজনতা সেই বিষয়গুলো চাইছে। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্যে, সরকারি পরিকাঠামোর উন্নয়ন অবশ্যই জনতার বাজেট দাবির মধ্যে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণের কথাও কিন্তু আমজনতা ভাবছে পরিবেশ বান্ধব জিনিস যেগুলো সেগুলো যদি কর মুক্ত করা যায়, ট্যাক্স ফ্রি করা যায়। এছাড়াও নারী সুরক্ষা, নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্বের কথা কি থাকবে বাজেটে কি থাকবে বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরির যে দাবি? বাজেটে কি থাকবে চাকরি নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ? কারণ আমজনতা এই বিষয়গুলোর ওপরেই কিন্তু ফোকাস রাখছেন। আমজনতা ভাবছে যে এগুলো কি বাজেটে থাকবে। আর এই মুহূর্তে নজর রাখবো, অবশ্যই ডিসকাশনে আসবো, তার কারণ এটা খুব দরকার। সাধারণ মানুষ কি ভাবছে? ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। শতরূপাদি আমার সঙ্গে রয়েছেন, শতরূপাদিকেও স্বাগত জানাবো। সুভাষিস দা আমার সঙ্গে রয়েছেন, সুভাষিস দাকেও স্বাগত জানাবো। সবার আগে একটু বিশ্বজিৎ দার কাছেই আসবো। বিশ্বজিৎ দা, সাধারণ মানুষ আলটিমেটলি এই বাজেট থেকে যেগুলো চাইবে সেগুলোর দিকেই আমরা নজর রেখেছি, কারণ সাধারণ মানুষ কি সুবিধে পাবে আলটিমেটলি? কারণ আমরা জানি বাজেট মানেই আমজনতা ভাবে সবার আগে ট্যাক্সের কথা, কর কাঠামোর কথা। আগের বার আমরা দেখেছিলাম, আর এইবার কি মনে হয় এবারে কি বাড়তি অনেক সুবিধে থাকবে? কারণ বাংলায় ভোট রয়েছে, যেটা একটা বড় ফ্যাক্টর। কারণ আগের বার আমরা দেখেছিলাম বিহারকে একেবারে বিহারের ভোটের জন্য ঢালাও কিছু ছিল বরাদ্দ। এবার কি হতে পারে, কি মনে হয়? প্রথম যে বিষয়টা, যে বাজেটটা জনমুখী হবে নাকি সংস্কারমুখী হবে, এটা গুরুত্বপূর্ণ। কারণ এবার দুটো চ্যালেঞ্জ। একটা, তুমি যেভাবে বললে যে নির্বাচন এসছে, সেই নির্বাচনের কথা মাথায় অবশ্যই আছে। এবং ভারতীয় জনতা পার্টির যেহেতু টার্গেট বাংলা, তারা চেষ্টা করবে বাংলার ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর জন্যে। এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেট্রো। আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন শহরে মেট্রোর যে এক্সপ্যানশন হয়েছে, কলকাতা সবার প্রথম মেট্রো চালু হলেও তার এক্সপ্যানশন হয়নি। যে জট ছিল চিংড়িঘাটায় 700 মিটারে, সেই জট কেটেছে হাইকোর্টের মধ্যস্থতায়। এখন এবছর বাজেটে নির্বাচনকে সামনে রেখে যদি এই মেট্রোর ক্ষেত্রে বিনিয়োগটা বাড়ে, তাহলে কিন্তু কলকাতার ডেমোগ্রাফি পাল্টাবে। দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছ, যে ট্যাক্সের যে কাঠামোটা, মধ্যবিত্ত তো এটা নিয়ে ভাবে, যদিও ট্যাক্স দেয় যে শতাংশ মানুষ সেটা খুবই কম, তবুও এই ট্যাক্সের ক্ষেত্রে এটাতে কিন্তু অর্থনীতিতে খুব একটা গতি আসবে না, বা আর্থিক বৃদ্ধিতে গতি আসবে না। কিছু মানুষের কথা ভেবে ট্যাক্সের স্ল্যাব যদি বাড়ানো হয়, কারণ আমরা জানি যে গত বছর বাজেটে যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল ট্যাক্সের ক্ষেত্রে, এবছর সেখান থেকে খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা নেই। দুটো জিনিস আমাদেরকে ভাবাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে। বারবার আমরা বলছি যে চতুর্থ অর্থনীতির দেশ, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে টাকার দাম কমে যাচ্ছে। এখন 92 টাকা হচ্ছে $1। এটা যেমন গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে এখন এই চতুর্থ জায়গাটা যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখা হয়, তাহলে সঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। যদিও এখনো বিভিন্ন সূচকের মাধ্যমে মাপা হচ্ছে। আমাদের সব থেকে যে আমদানি রপ্তানির রেশিওটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ যখন আমরা রপ্তানি করছি তখনও শুল্ক দিতে হচ্ছে, যখন আমদানি করছি তখনও শুল্ক দিতে হচ্ছে। এবং এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিওপলিটিক্স। কারণ আমরা জানি যে আমেরিকা আমাদের ভারতবর্ষের পণ্যের উপরে 50% শুল্ক বসানোর যে চেষ্টা করেছে। কারণ আমাদের রপ্তানি মূলত যে সেক্টরটাতে, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। যতক্ষণ না ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে আমরা শক্তিশালী করতে পারবো, এই যে রপ্তানি যে পরিমাণ হয়েছে $824.79 বিলিয়ন,
সেইখানে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমরা এটা পুরোটাই মেজরিটিটাই আমরা সার্ভিস সেক্টর দিয়ে রপ্তানি করছি, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু অর্থনীতির গতিটা সেভাবে আসবে না। এখনও আমাদের বিভিন্ন ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে, কারণ গতবার বাজেটেও যেটা বলা হয়েছিল, এবারও নিশ্চয়ই লক্ষ্য থাকবে সেটা স্বদেশি পণ্যের উপর এবং নিজেদের সেলফ রিলায়েন্স, যে আমি অন্যের উপরে নির্ভর করব না। ঠিক এই জায়গা থেকে বিশ্বজিৎ একটু জানতে চাইবো, মানে একজন অ্যানালিস্ট হিসেবেই আপনার কাছ থেকে জানতে চাইছি যে কোথাও গিয়ে এবারের বাজেটে তো ইন্টারন্যাশনাল দিকটাও দেখতে হচ্ছে, মানে ট্রাম্প এই যে আপনি বলছিলেন যে স্বদেশের মানে নিজেরটা ভাবা, ট্রাম্প যেভাবে এই যে শুল্ক চাপাচ্ছে, কোথাও গিয়ে দাঁড়িয়ে ইম্পোর্ট এক্সপোর্ট প্রভাব তো পড়ছেই। অবশ্যই প্রভাব পড়ছে, তার কারণ হচ্ছে যে এখন আমাদের এবার আরেকটা জিনিস দেখবে যে এই যে আন্তর্জাতিক কথা বললে, জিও পলিটিক্সের কথা বললে, ভারতবর্ষের আগে শুধুমাত্র শত্রু ও প্রতিবেশী দেশ ছিল কে? পাকিস্তান। এখন একদিকে পাকিস্তান, চায়না, বাংলাদেশ, কারণ এরা শুধুমাত্র আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বা স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে সেটা নয়, আমরা প্রতিরক্ষা খাতে দেখা যাচ্ছে এবছরও বলা হয়েছে প্রতিরক্ষা থেকে যে রাফেল 4.5 যদি কেনা যায়, অর্থাৎ প্রতিরক্ষা খাতে এবার বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ আমাদের চারিপাশের যে দেশগুলো আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো না। এদিকে তেল কার কাছ থেকে কিনবো? যদি ভেনিজুয়েলার কাছ থেকে না রাশিয়ার কাছ থেকে? ভেনিজুয়েলার কাছ থেকে যদি তেল কিনি তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকার একটা প্রভাব রয়েছে, আবার রাশিয়ার কাছ থেকে তেল কিনলে একটা আন্তর্জাতিক চাপ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাজেটে সুতরাং আন্তর্জাতিক যে চাপ সেটা যদি কমাতে হয় তাহলে সেলফ রিলায়েন্স বা স্বদেশী, যেটা আগেই বলা হয়েছে লোকাল ফর ভোকাল, এই জায়গাটায় গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু বাজেটে। মনে হয় এবার এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হবে। একেবারে বিশ্বজিৎ, আমি একটু শতরূপাদির কাছেও আসবো। শতরূপাদি, একদিকে সামনে ভোট রয়েছে, বাংলায় ভোট রয়েছে, আর তারই পাশাপাশি যদি আন্তর্জাতিক চাপের কথা বলি সেটা তো রয়েছে। কি মনে হয় মানে এবারের বাজেট কিভাবে সামলানো যাবে? সোনিয়া, গুড মর্নিং। বিশ্বজিৎ, আবার তাতাদা এবং যারা ভিউয়ার্স সবাইকেই সুপ্রভাত। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির 14 নম্বর সাল 14th আই থিঙ্ক চলছে, এবং আবার 9th বাজেট, নির্মলা সীতারামনের 9th বাজেট। তো একটা তো ডেফিনেটলি কন্টিনিউয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু আমাদের এতদিন ধরে একটা মানে ক্রমাগত আমরা বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন 2047-এর মধ্যে, মানে ভারতবর্ষ যখন ইন্ডিপেন্ডেন্টলি 100 বছর পূর্ণ করবে, ইন্ডিপেন্ডেন্সের 100 বছর পূর্ণ করবে, সেটা মানে বাই দেন আমাদের যেন বিকশিত ভারত হয়ে যায়, আত্মনির্ভর ভারত, যেটা কিছুটা বিশ্বজিৎ বলল। তো এবার সেলফ গ্রোথ, সেলফ রিলায়েন্স, এই সবের দিকে আমার মনে হয় বাজেট এটা রিফ্লেক্ট করবে। আরেকটা যেটা আমার মনে হয় যে যেহেতু আমরা অলরেডি 4th লার্জেস্ট ইকোনমি, মানে একসময় ভারতবর্ষকে বলা হতো আন্ডার ডেভেলপ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারপরে হলো ডেভেলপিং কান্ট্রি, এখন আমরা পৃথিবীর 4র্থতম ইকোনমিক পাওয়ার। এটার ন্যাচারালি একটা বড় রিফ্লেকশন হতে চলেছে, বিকজ প্রধানমন্ত্রী, তোমার মনে থাকবে সোনিয়া, বারবার উনি বলেছেন যে উনার থার্ড টার্মে ভারতবর্ষকে উনি 3rd লার্জেস্ট ইকোনমিতে নিয়ে যাবেন। তো আমার মনে হয় বাজেট ওভারঅল সেটাও একটা রিফ্লেক্ট করবে, বিকজ আমাদের গ্রোথ ওই দিকে। ভেরি রিসেন্টলি ডেভসের যে হিউজ ইকোনমিক ডিলটা আমরা করেছি, সেখানে তোমার মনে থাকবে অ্যানাউন্সমেন্টই হয়েছে দ্যাট দ্য গ্রেটেস্ট ইকোনমিক পাওয়ার অ্যান্ড দ্য 4th গ্রেটেস্ট ইকোনমিক পাওয়ার। কিন্তু সেখানে আমেরিকার সঙ্গে তো ডিলটা এখনো পর্যন্ত হয়নি। আমেরিকার সঙ্গে আদৌ ডিল হবে কিনা অপেক্ষা করে দেখো। আমি বলছি গ্লোবাল ইকোনমির কথা, যেখানে আমরা অলরেডি উই আর আ রেকগনাইজড 4th লার্জেস্ট ইকোনমিক পাওয়ার। আমি একটু শেষ করি, আমেরিকাকে চটিয়ে টিকে থাকাটা সম্ভব হবে? আমি একটু শেষ করি। দেখো, কাউকে চটানো ভারতবর্ষের ইকোনমির মধ্যেই পড়ে না, মানে অ্যাটিটিউডের মধ্যেই পড়ে না, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যেই পড়ে না। তো সেটা অনেক পরের কথা। আজকে এই মুহূর্তে আমরা বাজেট নিয়ে কথা বলছি। আমি আরেকটুখানি বলি,
আমার মনে হয় আগের বছরের মতনই যেরকম আমরা হিউজ ট্যাক্স স্ল্যাবে আমাদের একটা রিলিফ আমরা মানে ভারতবাসীকে দেওয়া হয়েছিল, আই থিঙ্ক দ্যাট উইল কন্টিনিউ। বিশ্বজিৎ বলছিল মেট্রোর কথা, আমি বলবো কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ওপর যেরকম ভারতবর্ষে আমরা প্রত্যেকবার 9বার কেন এর আগে যতবার বাজেট হয়েছে ততবার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা ভীষণ রকম, মানে ইট ইজ টু অলমোস্ট টু দ্য কোর অফ দ্য ইকোনমি, মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হলে ভারতবর্ষ এগোতে পারবে না। সেই জন্য রেল, মেট্রোর কথা বলছিল, মেট্রোতে জানো মেট্রোতে জমি নিয়ে কি সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের, মানে পশ্চিমবঙ্গ সরকার একেবারে বসে আছে যে কেন্দ্রীয় সরকার যাই করবে আগে সেটাকে ডিসাইড করবে যে পশ্চিমবঙ্গের মানুষ পাবে না। তো সেই জন্য আমি আবার এখানে মেন কথায় আসি, পশ্চিমবঙ্গে আর বোধহয় 27 দিনের মধ্যে ভোট অ্যানাউন্স হতে চলেছে, হয়তো লেস দেন দ্যাট। ন্যাচারালি পশ্চিমবঙ্গের মানুষ এক্সপেক্ট করতে পারে ভোটমুখী রাজ্যের মধ্যে আমরা 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 ডেফিনেটলি বাজেট থেকে অনেক কিছু পশ্চিমবঙ্গের জন্য এক্সপেক্ট করব। তবে এটা যে প্রথমবার পশ্চিমবঙ্গ পাচ্ছে তা নয়, রেগুলার বেসিসে ইউপিএ গভর্নমেন্টের থেকে অধিকাংশ বেশি, অনেকটা বেশি কন্টিনিউয়াসলি এনডিএ সরকার দিয়েছে। আনফর্চুনেটলি সেটা কিছু লোক পকেটস্থ করেছে, কিন্তু প্রত্যেকবার ইস্টার্ন ইন্ডিয়া মানে মোদিজির মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন ইস্ট এবং নর্থ ইস্টকে হিউজলি ডেভেলপ করা। তো সেই জন্য সেখানে ডেফিনেটলি আমরা সেখানে প্রচুর অ্যালোকেশন দেখব। আর ওভারঅল দেখতে গেলে বড় বড় ইকোনমিক টার্মস আমি ইউজ করতে চাইছি না, কিন্তু বলতে গেলে ওভারঅল ফিসকাল কনসলিডেশন মানে একটা স্টেবিলিটির দিকে আরও বেশি এগোনো। সোশ্যাল সেক্টরে ডেফিনেটলি অনেক বেশি প্রায়োরিটি থাকবে। আত্মনির্ভর ভারত, এটা আমি এর আগেও বোধহয় বলেছি, যেখানে আমরা চাইছি যে অন্য কোনো দেশের উপর একটা লাস্ট লাইন, যেহেতু বিশ্বজিৎ বলছে না তবে লিঙ্কটা চলে যাবে, বলছিল ম্যানুফ্যাকচারিং এর কথা। ইয়েস, ম্যানুফ্যাকচারিং এ সারা ভারতবর্ষ ফোকাস করছে, কিন্তু পশ্চিমবঙ্গ যতক্ষণ না ইন্ডাস্ট্রিকে প্রপার জমি দিচ্ছে, ইন্ডাস্ট্রি তো আর আকাশে হবে না, ইন্ডাস্ট্রির জন্য জমি লাগবে। সেজন্য এই সরকার বদলালে সেন্ট্রাল বাজেটের আমরা ফুল ফ্লেজেড আমরা বেনিফিট পশ্চিমবঙ্গের সরকার পাবে। আমরা বাজেট নিয়ে আলোচনা করছি, একেবারেই সাধারণ মানুষ কি চায়, কি হবে, প্রত্যেকটা আপডেট অবশ্যই আপনাদের দেবো। এবার আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট আর 5 রাজ্যের ভোটের বছরে কি কি হতে চলেছে, কি কি হবে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আমরা একটুকু সময় নষ্ট না করে একটু আলোচনায় আসি। কংগ্রেসের সুভাষিস দা রয়েছেন আমার সঙ্গে, সুভাষিস দার কাছে আসবো। সুভাষিস দা, শতরূপাদি যখন কথা বলছিলেন তিনি যেটা বললেন যে ইউপিএ আমলে পশ্চিমবঙ্গের জন্য যা বরাদ্দ হয়েছিল, পশ্চিমবঙ্গের জন্য এনডিএ আমলে তার থেকে অনেক বেশি বরাদ্দ হয়েছে। কোথাও গিয়ে কিন্তু আপনাদের দিকেই আঙুল তুললেন না। আমাদের মানে ফিসকাল যে ম্যানেজমেন্ট সেটা মোদী সরকারের থেকে ভালো ছিল। যে টাকাটা দেওয়া হয়েছিল সেটাই সিপিএম গভর্নমেন্টে থাকাকালীন, মানে লেফট ফ্রন্ট গভর্নমেন্টে থাকাকালীন বা তৃণমূল কংগ্রেস থাকাকালীনও আমাদের যে ফিসকাল ম্যানেজমেন্টটা ছিল সেটা ধ্বংস হতো না টাকা। আজকে কিন্তু ধ্বংস হচ্ছে, যার জন্য কিনা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হচ্ছে যে এখানে টাকা, এই যে এক্ষুনি শতরূপা বললেন যে এখানে টাকা দিলে পরেও টাকা সেটা মানে অন্য খাতে ব্যয় হচ্ছে বা দুর্নীতিতে ধ্বংস হচ্ছে সেই টাকা, বাজেটের টাকা। এবার ব্যাপারটা যেটা হচ্ছে শতরূপার কথার মধ্যে আমি শুনছিলাম, বিশ্বজিৎ যেগুলো বলছিল একদম ঠিক কথা। দিনের শেষে মানুষ কী চায়, এত কচকচানি মানে অর্থনৈতিক কচকচানি স্টুডিওর কথাবার্তাগুলো তাদের কাছে বোধগম্য হয় না। বোধগম্য হলো আমার ছেলেটা চাকরি পাবে কিনা, সে শিক্ষিত, তার হাতে চাকরি আসবে কিনা, জিনিসের দাম কমবে কিনা। যে মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো প্রতিদিন ভাবছে যে এইবার বুঝি একটুখানি দাম থেকে মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম কিছুটা কমলে আমরা স্বস্তিতে থাকবো। তারা দেখছে প্রতিদিন দাম বাড়ছে, এবং গ্যাসের দাম কোথায় ছিল ইউপিএ আমলে, আজকে কোথায় আছে। যদি কম্পারিজনে যাওয়া যায় তাহলে ইউপিএর সময় যে পেট্রোল থেকে আরম্ভ করে যে যার দাম যেখানে দাঁড়িয়েছিল আজকে সেখানে প্রায় ডাবলে পৌঁছে গেছে। ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে মোদি গভর্নমেন্টের যে ফিনান্স মিনিস্টার, তার কাছে জিজ্ঞাসা করলে ডলারের দাম কেন টাকার দাম পড়ছে, তার উত্তর হলো ডলারের দাম উঠছে বলে টাকার দাম পড়ছে। কেন পেঁয়াজের দাম কমবে না, বলে পেঁয়াজ তো আমি খাই না, না খেলেই হয়। এই ধরনের উত্তর যখন কোনো ফিনান্স মিনিস্টার দেয়
তখন মানুষের কাছে খুব সদর্থক বার্তা পৌঁছয় না। ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিল শতরূপা, ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করা হবে এবং ভারতবর্ষকে একদম নতুনভাবে সাজানো হবে। আমি একটা ছোট্ট কথা বলি, চাবাহার ইরানে সাউথ ইস্ট এশিয়ার সাথে একটা করিডোর খোলার জন্য 11,000 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য সেখানে টাকা ঢেলেছে ভারতবর্ষের, মানে ভারতবর্ষ আমাদের ট্যাক্সের টাকাগুলো ঢেলেছে, যারা ম্যাক্সিমাম ট্যাক্স দিয়েছেন তাদের টাকা ঢেলেছেন, বা উচ্চ মধ্যবিত্ত ট্যাক্সের টাকা ওখানে গেছে। 11,000 কোটি টাকা চারবাহার প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। কার জন্য? আমেরিকার লাল চোখে। এই আমেরিকার লাল চোখকে উপেক্ষা করতে পারছে না মোদী সরকার, কেন জানি না। সেটা নিয়ে যদি আলোকপাত করে শতরূপা তাহলে খুশি হব। কেন আমেরিকা যা বলছে সেটা ভারতবর্ষকে শুনতে হচ্ছে? 50% ট্যারিফ করার পর ভারতবর্ষে মানে কি বিজনেসের অবস্থা কি ভয়ঙ্কর হয়েছে কল্পনা করা যায় না। যারা বিজনেস করে ভারতবর্ষে তারা জানে যে মানে এই বিশ্বজিৎ বলছিল যে ম্যাক্সিমাম এক্সপোর্ট আমাদের হয়ে গেছে, কমে গেছে কিছু কিছু জায়গা ছাড়া, আর ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের জিনিস। তো ভারতবর্ষের ইকোনমিতে যে ধাক্কাটা এসছে সেটা মোদী সরকারের জন্য এসছে। এবং মূলত যেটা হয়েছে সেটা হলো আমাদের এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে হচ্ছে সেগুলো দুটো কারণের জন্য বলা হয়েছিল। এক হলো কর্মসংস্থান, আরেকটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার কোথায় হয়েছে? যে মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে, অথচ এই রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য নীতিন গডকরির যে মানে রিপোর্ট এসছে, ক্যাগ রিপোর্ট দিয়েছে যে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে এই রাস্তাঘাট তৈরি করতে গিয়ে। তো সুতরাং ভারতবর্ষের ফিসকাল ম্যানেজমেন্টটা এত খারাপ হাতে আছে, যার জন্য কিনা এখান থেকে দুর্নীতিগ্রস্তরা টাকা নিচ্ছে, বা সরকারের বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেখান থেকে টাকা চুরি হচ্ছে। একদম পরিষ্কার কথা বলতে গেলে চুরি হচ্ছে, সেটা ক্যাগ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারা বলছে, এবং তার জন্য তাদের শাস্তি পেতে হচ্ছে, তাদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে সত্যটা উদ্ঘাটিত করেছে বলে। তো এই সুভাষিস দা অবশ্যই আমাদের আলোচনা চলবে, কারণ এবারের বাজেট, কেন্দ্রের বাজেট কি বাংলামুখী, কি হতে চলেছে, এবং ইতিমধ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছে, ইতিমধ্যে পার্লামেন্টের দিকে রওনা দিয়েছেন নির্মলা সীতারামনের নবম বাজেটে নজর থাকছে অবশ্যই। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। 26-এর বাজেটে টার্গেট 26। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম, ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা, জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো, আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব। বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি, আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ।
আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়, পোশাক রপ্তানি বাড়াতে কম শুল্ক। মাঝারি ক্ষুদ্র শিল্প কর ব্যবস্থা সরলীকরণ, এমএসএমইর জন্য সহজ ঋণ ও কর কাঠামোর পরিবর্তন, এমএসএমইগুলো নিরাপত্তা কর্মসংস্থান রক্ষার জন্য সরকারি নীতি, উৎপাদন বাড়াতে পিএলআই স্কিম, আত্মনির্ভর ভারত প্রকল্পে সরলীকরণ, ইলেকট্রিক যানবাহনের উৎসাহ দিতে সরকারি সহায়তা, ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স ক্রেডিটে দ্রুত অনুমোদন, ফার্মা ইন্ডাস্ট্রিতে সহায়তা পেলে সহজে মিলবে উন্নত ওষুধ, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও প্রিভেন্টিভ কেয়ারে বরাদ্দ বৃদ্ধি, হাউজিং এস্টেটের ক্ষেত্রে কর ছাড়, আরও গ্রিন বিল্ডিংয়ের অনুদান দাবি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। আর এক নজরে বাজেটের দিকে নজর। 2026-এর মধ্যে কলকাতায় মেট্রোয় 91টা ছুটির রবি, কিন্তু আজ ছুটির রবিতেও খবরের ঘনঘটা, এবং আজ সকলের আমাদের নজর রয়েছে আজকের সাধারণ বাজেটে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে নির্মলা সীতারামন পেশ করবেন বাজেট। ইতিমধ্যে তিনি রওনা দিয়েছেন পার্লামেন্টের উদ্দেশ্যে, সেই সব ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই, যেই সময় দাঁড়িয়ে আমরা এই কথা বলছি, বাজেট বিশ্লেষণ করছি, আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট, এবং কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন রয়েছে 5 রাজ্যে, বাংলা, অসম, তামিলনাড়ু, কেরালা সহ 5 রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলোর কথা মাথায় রেখে কি এবার এই 5 রাজ্যে যেই ভোটমুখী রাজ্যগুলো রয়েছে তা ভেবেই কিছু জনমোহিনী ঘোষণা হবে? অবশ্যই আমাদের নজর থাকবে, এবং আমি বাংলার পার্সপেক্টিভ দিয়ে আলোচনা শুরু করব। সেই আলোচনায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যানালিস্ট বিশ্বজিৎ দাস, স্বাগত জানাবো, এবং ভেরি গুড মর্নিং। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে শতরূপাদি, স্বাগত জানাবো, অফকোর্স ভেরি গুড মর্নিং। এবং আমার সঙ্গে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, কংগ্রেসের তরফ থেকে। শুভাশিস দা, স্বাগত জানাবো, ভেরি গুড মর্নিং। আমি একদম শুরুতেই শতরূপাদির কাছেই যাই। গতবারের আমরা বাজেট দেখলাম, সেখানে বিহারে নির্বাচন ছিল, বিহারমুখী বাজেট, বিহারের জন্য ঢালাও ঘোষণা। আমি একজন এই বঙ্গের বাসিন্দা হিসেবে আমারও এক্সপেকটেশন রয়েছে, হয়তো এই 5 রাজ্যে যারা রয়েছে রাজ্যবাসী তাদেরও এক্সপেকটেশন রয়েছে। এবারের বাজেট কতটা এই 5 রাজ্যের জন্য, ভোটমুখী রাজ্যগুলোর জন্য হবে? রুমেলা, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, যে পশ্চিমবঙ্গ বা ইস্ট এবং নর্থ ইস্টকে বিকশিত করবার স্বপ্ন এবং সেই উদ্দেশ্যে পদক্ষেপ বেশ কিছু বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদী নিচ্ছেন, অনেক দিন ধরে, অনেক বছর ধরে নিচ্ছেন। তো সেটারই নেক্সট স্টেপ, যেহেতু এটা নবম বাজেট এবং আমাদের কন্টিনিউ করছি আমরা সরকারে, সেটারই একটা রিফ্লেকশন আমরা দেখতে পাবো। কিন্তু এর আগের বাজেটেও কিন্তু মানে আমি এর আগেও বলেছি, আবারও রিপিট করছি, ইউপিএ যতটা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছিল তার থেকে অনেক বেশি এনডিএ সরকারের আমলে আমরা পশ্চিমবঙ্গের বরাদ্দে পেয়েছি। এখন ফরচুনেটলি আনফরচুনেটলি সেটা মানুষের কাছে কতটা গেছে এই সরকারের দরুন, ঠিক এই পয়েন্টটা থেকে শতরূপাদি, যে এই সময় দাঁড়িয়ে এই বাজেট ঘোষণা হচ্ছে, বাংলায় নির্বাচন, এবং বাংলার তরফ থেকে বারবার কেন্দ্রীয় বঞ্চনার একাধিক অভিযোগ। আজকের এই বাজেট সেই কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগগুলো, ওটা সেটাকে নস্যাৎ করতে কতটা এই রাজ্যমুখী হবে, বাংলামুখী হবে? না, আমি সেটাই বললাম যে দেখো, কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে না, আমি সেটাই যার জন্য প্রথম শুরু করলাম, যে কেন্দ্রীয় সরকার এনডিএ
এনডিএ চালানোর সময় থেকে ইউপিএর থেকে অনেক বেশি এনডিএ বরাদ্দ করেছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের জন্য, কিন্তু সেটা এই যে একটা বেসিক ইউটিলাইজেশন সার্টিফিকেট পর্যন্ত রাজ্য সরকার, তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারকে দেয় না। তারপরে গিয়ে তারা নাটক করে বঞ্চনা করছে বলে, এবং স্বয়ং প্রধানমন্ত্রী এসে বলেছে কত টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। তারপরেও এই যে কিছু নেতা পকেটস্থ করে দিচ্ছে মানুষের কাছে, অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্প পৌঁছয় না, এটার উত্তর তো আগে এই রাজ্য সরকারকে দিতে হবে। যদিও বিশেষ সময় নেই, আর 73 দিনের মধ্যে সরকারই পাল্টে যাবে। কিন্তু আমি আবারও বলছি, আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল তোমায় দিচ্ছি। তোমার মনে থাকবে মিষ্টি বলে, MISTI বলে একটা বাজেটারি অ্যালোকেশন হয়েছিল। কিসের জন্য? সুন্দরবন এবং মার্শল্যান্ড যেগুলো নিচে আছে, যেগুলো মানে যেটা আমরা ম্যানগ্রোভ এবং সুন্দরবনের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছিল। তুমি আজকে বলো যে আজকে সেই টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও কতটা কাজ রাজ্য সরকার এখানে করছে? কাজটা তো কেন্দ্রীয় সরকার করে যাবে না, কারণ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বা বিজেপির প্রতিনিধি ওইখানে সেখানে ইলেক্ট করা হয়নি বা ইলেক্ট করতে দেওয়া হয়নি, মানুষ করেনি। সেই জন্য বাকি যে রাজ্য সরকার, তৃণমূল পার্টি যে রাজ্য সরকারটা চালাচ্ছে, তারা ওই কেন্দ্রীয় সরকারের টাকাটা এখানে কতটা কাজ করতে পেরেছে? কেন্দ্রীয় সরকার বারবার পশ্চিমবঙ্গকে বড় জায়গা দিয়েছে, বাজেটারি অ্যালোকেশনে অসংখ্য অ্যামাউন্ট আছে। শতরূপাদি আসছে, নির্মলা সীতারামন তিনি ইতিমধ্যেই কর্তব্য ভবনে পৌঁছে গিয়েছেন। আমি শুনছিলাম কিছুক্ষণ আগে শতরূপাদির এটা একটা উৎসাহ ছিল যে আজ নির্মলা সীতারামন কি শাড়ি পরবেন, কারণ গত বছর বাজেটে আমরা দেখেছিলাম মধুবনী শাড়ি পরতে, সেই ট্রেন্ড। এবছরের ভোটমুখী বাংলায় আপনি স্যাটিসফাইড? কারণ তামিলনাড়ুতে ভোট আছে, হ্যাঁ রাইট। সুতরাং দাক্ষিণাত্যের কথা মাথায় রেখে কি তাহলে এই বেশভূষা অবশ্যই আমাদের নজর থাকবে? সাউথ ইন্ডিয়ান সিল্ক একেবারে দেখে বোঝা যাচ্ছে। দেখো, নির্মলাজি মানুষটাই এত এলিগেন্ট যে উনি যেটাই পরেন ও ভীষণ ডিগনিফাইড ভাবে পরেন, তো সেজন্য আমার তো ভীষণ ভালো লাগছে এই লুকটা। বেশ, আমি সুভাষিস দার কাছে আসার আগে বিশ্বজিৎ দাস অ্যানালিস্ট রয়েছেন সঙ্গে। যেটা বললেন শতরূপাদি, যে বাংলার জন্যে কংগ্রেস জামানায় কি পেয়েছে, বিজেপি জামানায় কি পেয়েছে। দেখো, বাংলা চিরকালই বিজেপির একটা টার্গেট দখল করার, এবং রাজনীতিতে এটা থাকেই যে সে তার এক্সপেনশন করতে চায়, এবং বাংলাকে টার্গেট করে এবার যদি বাজেটে আমরা দেখেছি, গতবার বাজেটে বাংলা কিন্তু উপেক্ষিত, বাংলার জন্য আলাদা করে কিছু হয়নি। খুব স্বাভাবিকভাবে বিহারে বাজেট ছিল, বিহারের জন্য আলাদা প্যাকেজ তৈরি করা হয়েছিল। সুন্দরবন মানেই তো শুধু বাংলা নয়, বাংলার উন্নয়নের অনেকগুলো জায়গা ছিল। এবছর আমার মনে হচ্ছে যে এবছর বাংলা স্বাভাবিকভাবে গুরুত্ব পাবে। কেন গুরুত্ব পাবে? কারণ বাংলাতে যদি নির্বাচনী লড়াইয়েও থাকতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকার যে বাংলার প্রতি বঞ্চনা করছে, যে ন্যারেটিভস তৈরি করেছে, ওটা ভাঙার প্রথম সুযোগ হচ্ছে এই বাজেটে। দ্বিতীয় কথা, আমি ধরে নিলাম যে না, সেটা হচ্ছে না, বাংলার জন্য আলাদা কিছু ভাবছে না, তাহলে আমি বলবো এটা সুইসাইডিয়াল পদক্ষেপ। অর্থাৎ এখানে ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো আগে থেকে গতি আনতে, রাজ্যের মধ্যে গতি আনতে। এই যে বন্দে ভারত চালু হলো, আমরা দেখলাম যে এই বাংলা থেকে অসম পর্যন্ত, অবশ্যই দুই রাজ্যই একটা জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু বন্দে ভারতের কথা তুমি বললে আমি বলতাম, হয়তো বন্দে ভারতের যে স্লিপার ক্লাস চালু হয়েছে রেলের, সেটা কোন শ্রেণীর জন্য সমাজের? তাদের ভাড়া আর ফ্লাইটের ভাড়ার ভিতরে খুব একটা ফারাক নেই বন্দে ভারতের স্লিপারের সঙ্গে। তাহলে আমরা বরং অনেক বেশি উৎসাহী বাজেটে যে সাধারণ লোকাল ট্রেনের পরিষেবা এবং যার দূরপাল্লার ট্রেনের সিকিউরিটি, এই দুটো নিয়ে বাজেট কি বলছে সেটাতে আমরা গুরুত্বপূর্ণ। বন্দে ভারতের স্লিপার যে আলাদা করে কোনো প্রভাব ফেলতে পারবে এমন নয়। বেশ, সুভাষিস দা, না ওই প্রতিবেদনে দেখাচ্ছিলে না যে ভারতের মানুষ কি স্বস্তি পাবে? নরেন্দ্র মোদী গদি থেকে না গেলে ভারতের মানুষ স্বস্তি পাবে না, এটা একদম নির্ঘাত। কারণ হলো যে ভারতবর্ষে ভোট আসলে, ভারতবর্ষের কোনো রাজ্যে ভোট আসলে তবেই সেই রাজ্যে কিছু প্রাপ্তিযোগ ঘটতে পারে, সেটা ধারণা হয়ে যায় মানুষের। মানে কি করা যাবে? শতরূপা বলেনি, তাই বলছি। না বলুন। আচ্ছা, এবার ঘটনা যেটা হয়েছে, কেন্দ্রীয় সরকার
তার বাজেটের সময় সমস্ত রাজ্যগুলোর কথা মনে রাখবে। কোন কোন রাজ্যে ভোট হবে সেটার জন্য আমরা চাতক পাখির মধ্যে তাকিয়ে থাকব যে কখন আমাদের ভাগ্যে শিখে ছিঁড়বে, যে কখন একটু ভালো কিছু এসে পড়বে। আসলে তা না, আসলে প্রমিসেস করা এবং সেটা ইমপ্লিমেন্ট করা, সেটার মধ্যে বিস্তর ফারাক থাকে। যদি না থাকতো তাহলে বিহারে এত কিছু নিজের সরকার চলছে, টাকা দেওয়ার পরও বিহারে আগে ভোটের আগের দিন 10,000 টাকা করে দিতে হয়। 2 ফেজে ভোট হয়েছে, ঠিক আগের দিন 10,000 টাকা করে প্রত্যেকটা মহিলার খাতে ঢোকানো হয়েছে এবং নির্বাচন কমিশন চুপ ছিল। ব্যাপারটা যেটা হয়েছে, পশ্চিমবাংলার বুকেও হয়তো এই জিনিস আসতে পারে যে রাজ্যটা দখল করার জন্য কিছু ফিসকাল ম্যানেজমেন্টটাকে ধ্বংস করে কিছু উদ্বৃত্ত এখানে পড়বে, টাকা পয়সা কিছু পড়বে এখানে, হতে পারে সেটা। কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের যে মানে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সে তার যে অবস্থা মানে খুব খুব সঙ্গীন অবস্থা, এবং অর্থনীতিতে একটা রুগ্ন চেহারা নিয়ে ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে। এবং সেটা আমরা বুঝতে পারছি ভারতবর্ষের ঋণ দেখে, ভারতবর্ষের এখানে ইনভেস্টমেন্ট দেখে, ভারতবর্ষের মানুষের উপর যে চাপানো হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেটা নিয়ে ভারতবর্ষের মানুষ নাজেহাল হয়ে গিয়েছে। তার কোনো সুরাহা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের ফিনান্স মিনিস্টার দেখাতে পারেনি। ফিনান্স মিনিস্টার পেঁয়াজের দাম বাড়লে পরে তাকে জিজ্ঞাসা করা হলে, আমি তো পেঁয়াজ খাই না, আপনারা খাওয়া ছেড়ে দিন। ডলারের দাম বাড়ছে কেন বলে না, টাকার দাম কমছে কেন বলে না, টাকার দাম কমছে না, ডলারের দাম বাড়ছে। হেন ফাইন্যান্স মিনিস্টার যদি ভারতবর্ষে থাকে, তাহলে ভারতবর্ষের লক্ষ্মী কোনোদিনও আসবে না, আশেপাশের রাজ্যে চলে যাবে, ভারতবর্ষের লক্ষ্মী ভারতবর্ষে ঢুকবে না। এটা একদম নির্ঘাত। শতরূপা, এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, অর্থ মন্ত্রকে ঢুকলেন নির্মলা সীতারামন। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ এবং ইতিমধ্যেই অর্থ মন্ত্রকে নির্মলা সীতারামন প্রবেশ করলেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এবং আমরা ডিরেক্টলি আলোচনাতেই আসবো, তার কারণ সাধারণ মানুষ জানতে চায় যে বাজেটে কি হতে চলেছে। বাজেট পেশ হওয়ার আগে সে কারণে আমাদের এই আলোচনা। আমি একটু বিশ্বজিৎদার কাছে আসবো। বিশ্বজিৎদা, একদিকে ফিসকাল কনসলিডেশন আর অন্যদিকে হচ্ছে ভোট রয়েছে, 5 রাজ্যে রয়েছে, বাংলার দিকে অবশ্যই নজর রাখবো, বাংলায় বিধানসভা নির্বাচন। এই বাজেটে নির্মলা সীতারামনের কাছে কোনটা বেশি প্রাধান্য পেতে পারে? না দেখো, আমি এর আগের বার বলেছিলাম যে বাজেটটা কীরকম করতে চায়, জনমুখী যদি করতে চায় তাহলে যে 5 রাজ্যে ভোট আছে, 5টা রাজ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, সেই 5টা রাজ্যই গুরুত্ব পাবে। আমরা দেখেছিলাম বিহারের আগে আলাদা করে তাদের জন্য প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, কারণ বিহার জেতার পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারা বলেছেন যে এরপরে অঙ্গবঙ্গ কলিঙ্গ, কারণ উড়িষ্যা জয় হয়ে গেছে, বিহার জয় হয়ে গেছে, এবার টার্গেট হচ্ছে বঙ্গ। এবার বঙ্গে জিততে গেলে রাজনৈতিকভাবে তুলনা যদি করো, সংগঠনের দিক দিয়ে, রাজনৈতিক শক্তির দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে আছে ভারতীয় জনতা পার্টি। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট এবারের বাজেটে যদি এখানে গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে এই ন্যারেটিভস তৈরি হবে যে বাংলা তো বঞ্চিত, যেটা কেন্দ্রীয় বঞ্চনার কথা এখানকার শাসক দল বারবার বলে আসছে। সেইটার যে ন্যারেটিভ, সেটা ভাঙতে হবে। সেটা ভাঙতে পারে একমাত্র বাজেট, কারণ দীর্ঘদিন ধরে এই কেন্দ্রীয় বঞ্চনা, এবং সম্প্রতি গতকাল পরশু এটা বলা হয়েছে আমাদের শাসক দলের পক্ষ থেকে, এখানে যারা শাসক দল রয়েছেন তাদের পক্ষ থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা। সুতরাং এখানে খুব গুরুত্বপূর্ণ যে আজকের বাজেট বাংলার সব মানুষ মন দিয়ে দেখছে কেন, যে বাংলার এই উন্নয়নে তাদের ভূমিকা কি আছে। কারণ একটা কথা শতরূপদি বললেন এইমাত্র, যে আগেও মেট্রো রেলের ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে। হ্যাঁ, মেট্রো রেলে বিনিয়োগ হয়েছে, কিন্তু সেই পরিমাণটা খুব কম। তা না হলে এই যে দীর্ঘদিন যে মেট্রো যোগ হবে এয়ারপোর্ট থেকে গড়িয়া পর্যন্ত, সেই মেট্রো কিন্তু শুধু 700 মিটারের জন্য আটকে নেই, কারণ শুধু 700 মিটারের জন্য আটকে নেই, কারণ আগের বাজেটে সেটা সমস্যাটা মিটেছে হাইকোর্টে, কিন্তু আগের বাজেট বা তার আগের বাজেটগুলো যদি দেখো, সেখানে কিন্তু রেলের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ না। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আমরা বারবার বলছিলাম যে ইকোনমিক সার্ভে যে ফলাফল আমাদের সামনে দিয়েছে, তাতে খুব আশাজনক বলেছে যে জিডিপি
7.4, কারণ যেটা 6.8 ছিল সেটা 7.4। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা কম্পেয়ার করছি 2010-12, সেখান থেকে 7.4 এর কথা বলছি। জিডিপিকে যদি আমরা রিয়েল জিডিপির সঙ্গে একই সঙ্গে নমিনাল জিডিপি এবং ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স আছে সেখানে দেখি, সেখানে কিন্তু বারবার আমরা দেখছি যে আইএমএফ বিভিন্ন গ্রেড দেয়। এই যে গ্রোথের কথা 7.4, এটাকে আইএমএফ গ্রেড দিয়েছে সি গ্রেড, মানে লাস্টের আগেরটা। তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট, নজর তো রয়েছে 5 রাজ্যের ভোটের বছরে কি কোনো জনমোহিনী পদক্ষেপ থাকবে, কি কি থাকবে, স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে কর্মসংস্থান, নতুন কি থাকবে, আয়কর থেকে মূল্যবৃদ্ধি, কোন খাতে স্বস্তি পাবে আমজনতা, ভোটমুখী রাজ্যের জন্য বাড়তি বরাদ্দ কি থাকবে। কেন্দ্রের বাজেটে নজর আমজনতা থেকে বিশেষজ্ঞ সকলের, এবং সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। কি কি প্রত্যাশা থাকতে পারে সাধারণ মানুষের 26-এর এই বাজেট ঘিরে। টার্গেট 26, বাংলায় ভোট রয়েছে এবং বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর রয়েছে। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে কিন্তু ঢালাও বরাদ্দ দেওয়া হয়েছিল, এবং এবারে কেন্দ্রের বাজেট কি তাহলে বাংলামুখী হতে চলেছে? কারণ বাংলায় ভোট রয়েছে, অন্যান্য রাজ্যেও রয়েছে, কিন্তু বাংলার দিকে তো নজর রয়েছে। টার্গেট 26, নির্মলা সীতারামনের নবম বাজেটে নজর থাকছে সকলের। এদিকে যদি আয় কম ব্যয় বেশি, আমজনতার পকেটে এমনি টান, নির্মলা সীতারামনের বাজেটে সমাধান কি পাওয়া যাবে? রান্নার গ্যাসের দামে আমজনতার ছ্যাঁকা, জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ থাকছে। কেন্দ্রের বাজেট হবে কি মধ্যবিত্তের মুশকিল আসান? মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড় থাকছে? সস্তা কি কি হবে, কোন জিনিস দামি হবে? আশা আশঙ্কার দোলা চলে সাধারণ মানুষ, আম জনতা সেটাই এখন ভাবছে যে আলটিমেটলি বাজেট পেশের পর ঠিক কি কি থাকবে, কি কি বোঝা যাবে, কোন কোন ক্ষেত্রে আম জনতা লাভবান হবে, সাধারণ মানুষের সুবিধে হবে। আচ্ছা, আম জনতা ভাবছে কি হবে, তাদের দাবি কি কি রয়েছে এখনো পর্যন্ত, চলুন একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেদিকে আমরা একটু নজর রাখি। কর কাঠামো যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি বাজেট মানেই আম জনতা সবার আগে এটাই বোঝে ট্যাক্সের কথা, কর কাঠামোর পরিবর্তনের কথা, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ কি থাকবে বাজেটে। আম জনতা ভাবছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, কোন কোন জিনিসেরই বা দাম কমবে যেগুলো রেগুলার দরকার হয়। এছাড়া রান্নার গ্যাসের কথা আমজনতা ভাবছেই, রান্নার গ্যাসের দাম কি কমবে? কারণ জনতার বাজেট দাবির মধ্যে কিন্তু এই জিনিসগুলোই রয়েছে, এই জিনিসগুলোই সাধারণ মানুষ আমজনতা যারা আগে দেখে। জীবনদায়ী ওষুধ, সেই জীবনদায়ী ওষুধের দাম কি নিয়ন্ত্রণের মধ্যে আসবে? জনতার বাজেট দাবি কি কি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা নজর রাখার চেষ্টা করেছি, কারণ জিএসটি কমলেও সুবিধে কিন্তু গ্রাহকরা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কি হবে সে নিয়ে কি কোনো কথা থাকবে বাজেটে? অন্যদিকে জমি কেনা বেচার ক্ষেত্রে ফিস যদি একটু কমানো যায়, সেটাও কিন্তু আমজনতা ভাবছে যদি বাজেটে এটা থাকে তাহলে ভালো হয়। শুধু তাই নয়, আবাস যোজনা সহ যেসব সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই সব প্রকল্পের ক্ষেত্রে টাকা কি বাড়ানো হবে? যদি বাড়ানো হয় তাহলে হয়তো আমজনতার সুবিধে হবে, আমজনতা সেই বিষয়গুলো চাইছে। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্যে, সরকারি পরিকাঠামোর উন্নয়ন অবশ্যই জনতার বাজেট দাবির মধ্যে রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণের কথাও কিন্তু আমজনতা ভাবছে পরিবেশ বান্ধব জিনিস যেগুলো, সেগুলো যদি কর মুক্ত করা যায়, ট্যাক্স ফ্রি করা যায়। এছাড়াও নারী সুরক্ষা, নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্বের কথা কি থাকবে বাজেটে কি থাকবে? বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরির যে দাবি, বাজেটে কি থাকবে? চাকরি নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ, কারণ আমজনতা এই বিষয়গুলোর ওপরেই কিন্তু ফোকাস রাখছেন। আমজনতা ভাবছে যে এগুলো কি বাজেটে থাকবে। আর এই মুহূর্তে নজর রাখবো অবশ্যই
ডিসকাশনে আসবো, তার কারণ এটা খুব দরকার। সাধারণ মানুষ কি ভাবছে? ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দাস, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। শতরূপাদি আমার সঙ্গে রয়েছেন, শতরূপাদিকেও স্বাগত জানাবো। সুভাষেশ দা আমার সঙ্গে রয়েছেন, সুভাষেশ দাকেও স্বাগত জানাবো। সবার আগে একটু বিশ্বজিৎ দার কাছেই আসবো। বিশ্বজিৎ দা, সাধারণ মানুষ আলটিমেটলি এই বাজেট থেকে যেগুলো চাইবে সেগুলোর দিকেই আমরা নজর রেখেছি, কারণ সাধারণ মানুষ কি সুবিধে পাবে আলটিমেটলি? কারণ আমরা জানি বাজেট মানেই আম জনতা ভাবে সবার আগে ট্যাক্সের কথা, কর কাঠামোর কথা। আগের বার আমরা দেখেছিলাম, আর এইবার কি মনে হয় এবারে কি বাড়তি অনেক সুবিধে থাকবে? কারণ বাংলায় ভোট রয়েছে, যেটা একটা বড় ফ্যাক্টর। কারণ আগের বার আমরা দেখেছিলাম বিহারকে একেবারে বিহারের ভোটের জন্য ঢালাও কিছু ছিল বরাদ্দ। এবার কি হতে পারে, কি মনে হয়? প্রথম যে বিষয়টা যে বাজেটটা জনমুখী হবে নাকি সংস্কারমুখী হবে, এটা গুরুত্বপূর্ণ। কারণ এবার দুটো চ্যালেঞ্জ, একটা তুমি যেভাবে বললে যে নির্বাচন এসছে, সেই নির্বাচনের কথা মাথায় অবশ্যই আছে, এবং ভারতীয় জনতা পার্টির যেহেতু টার্গেট বাংলা, তারা চেষ্টা করবে বাংলার ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর জন্যে। এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেট্রো। আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন শহরে মেট্রোর যে এক্সপ্যানশন হয়েছে, কলকাতা সবার প্রথম মেট্রো চালু হলেও তার এক্সপ্যানশন হয়নি। যে জট ছিল চিংড়িঘাটায় 700 মিটারে, সেই জট কেটেছে হাইকোর্টের মধ্যস্থতায়। এখন এবছর বাজেটে নির্বাচনকে সামনে রেখে যদি এই মেট্রোর ক্ষেত্রে বিনিয়োগটা বাড়ে, তাহলে কিন্তু কলকাতার ডেমোগ্রাফি পাল্টাবে। দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছ, যে ট্যাক্সের যে কাঠামোটা, মধ্যবিত্ত তো এটা নিয়ে ভাবে, যদিও ট্যাক্স দেয় যে শতাংশ মানুষ সেটা খুবই কম, তবুও এই ট্যাক্সের ক্ষেত্রে এটাতে কিন্তু অর্থনীতিতে খুব একটা গতি আসবে না, বা আর্থিক বৃদ্ধিতে গতি আসবে না। কিছু মানুষের কথা ভেবে ট্যাক্সের স্ল্যাব যদি বাড়ানো হয়, কারণ আমরা জানি যে গত বছর বাজেটে যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল ট্যাক্সের ক্ষেত্রে, এবছর সেখান থেকে খুব একটা বেশি হওয়ার সম্ভাবনা নেই। দুটো জিনিস আমাদেরকে ভাবাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে। বারবার আমরা বলছি যে চতুর্থ অর্থনীতির দেশ, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে টাকার দাম কমে যাচ্ছে। এখন 92 টাকা হচ্ছে $1। এটা যেমন গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে সঙ্গে এখন এই চতুর্থ জায়গাটা যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখা হয়, তাহলে সঠিক আছে কিনা সেটাও দেখতে হবে, যদিও এখনো বিভিন্ন সূচকের মাধ্যমে মাপা হচ্ছে। আমাদের সব থেকে যে আমদানি রপ্তানির রেশিওটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ যখন আমরা রপ্তানি করছি তখনও শুল্ক দিতে হচ্ছে, যখন আমদানি করছি তখনও শুল্ক দিতে হচ্ছে। এবং এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিওপলিটিক্স। কারণ আমরা জানি যে আমেরিকা আমাদের ভারতবর্ষের পণ্যের উপরে 50% শুল্ক বসানোর যে চেষ্টা করেছে। কারণ আমাদের রপ্তানি মূলত যে সেক্টরটাতে, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। যতক্ষণ না ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে আমরা শক্তিশালী করতে পারবো, এই যে রপ্তানি যে পরিমাণ হয়েছে $824.79 বিলিয়ন, সেইখানে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে আমরা এটা পুরোটাই, মেজরিটিটাই আমরা সার্ভিস সেক্টর দিয়ে রপ্তানি করছি, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি শক্তিশালী না হয়, তাহলে কিন্তু অর্থনীতির গতিটা সেভাবে আসবে না। এখনও আমাদের বিভিন্ন ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে, কারণ গতবার বাজেটেও যেটা বলা হয়েছিল, এবারও নিশ্চয়ই লক্ষ্য থাকবে সেটা স্বদেশি পণ্যের উপর এবং নিজেদের সেলফ রিলায়েন্স, যে আমি অন্যের উপরে নির্ভর করব না। ঠিক এই জায়গা থেকে বিশ্বজিৎ একটু জানতে চাইবো, মানে একজন অ্যানালিস্ট হিসেবেই আপনার কাছ থেকে জানতে চাইছি যে কোথাও গিয়ে এবারের বাজেটে তো ইন্টারন্যাশনাল দিকটাও দেখতে হচ্ছে। মানে ট্রাম্প, এই যে আপনি বলছিলেন যে স্বদেশের, মানে নিজেরটা ভাবা, ট্রাম্প যেভাবে এই যে শুল্ক চাপাচ্ছে, কোথাও গিয়ে দাঁড়িয়ে ইম্পোর্ট এক্সপোর্ট, প্রভাব তো পড়ছেই। অবশ্যই প্রভাব পড়ছে। তার কারণ হচ্ছে যে এখন আমাদের এবার আরেকটা জিনিস দেখবে, যে এই যে আন্তর্জাতিক কথা বললে, জিওপলিটিক্সের কথা বললে, ভারতবর্ষের আগে শুধুমাত্র শত্রু ও প্রতিবেশী দেশ ছিল কে? পাকিস্তান। এখন একদিকে পাকিস্তান, চায়না, বাংলাদেশ। কারণ এরা শুধুমাত্র আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বা স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে সেটা নয়, আমরা প্রতিরক্ষা খাতে দেখা যাচ্ছে এবছরও বলা হয়েছে প্রতিরক্ষা থেকে যে রাফেল 4.5 যদি কেনা যায়, অর্থাৎ প্রতিরক্ষা খাতে এবার বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ আমাদের চারিপাশের যে দেশগুলো আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো না। এদিকে তেল কার কাছ থেকে কিনবো? যদি ভেনিজুয়েলার কাছ থেকে না রাশিয়ার কাছ থেকে? ভেনিজুয়েলার কাছ থেকে যদি তেল কিনি, তাহলে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকার একটা প্রভাব রয়েছে, আবার রাশিয়ার কাছ থেকে তেল কিনলে একটা আন্তর্জাতিক চাপ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাজেটে সুতরাং আন্তর্জাতিক যে চাপ সেটা যদি কমাতে হয়, তাহলে সেলফ রিলায়েন্স বা স্বদেশী, যেটা আগেই বলা হয়েছে লোকাল ফর ভোকাল, এই জায়গাটায় গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু বাজেটে। মনে হয় এবার এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হবে। একেবারে বিশ্বজিৎ, আমি একটু শতরূপাদির কাছেও আসবো। শতরূপাদি, একদিকে সামনে ভোট রয়েছে, বাংলায় ভোট রয়েছে, আর তারই পাশাপাশি যদি আন্তর্জাতিক চাপের কথা বলি সেটা তো রয়েছে। কি মনে হয় মানে এবারের বাজেট কিভাবে সামলানো যাবে? সোনিয়া, গুড মর্নিং। বিশ্বজিৎ, আবার তাতাদা এবং যারা ভিউয়ার্স সবাইকেই সুপ্রভাত। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির 14 নম্বর সাল 14th আই থিঙ্ক চলছে, এবং আবার 9th বাজেট, নির্মলা সীতারামনের 9th বাজেট। তো একটা তো ডেফিনেটলি কন্টিনিউয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি, যেহেতু আমাদের এতদিন ধরে একটা মানে ক্রমাগত আমরা বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন 2047-এর মধ্যে, মানে ভারতবর্ষ যখন ইন্ডিপেন্ডেন্টলি 100 বছর পূর্ণ করবে, ইন্ডিপেন্ডেন্সের 100 বছর পূর্ণ করবে, সেটা মানে বাই দেন আমাদের যেন বিকশিত ভারত হয়ে যায়, আত্মনির্ভর ভারত, যেটা কিছুটা বিশ্বজিৎ বলল। তো এবার সেলফ গ্রোথ, সেলফ রিলায়েন্স, এই সবের দিকে আমার মনে হয় বাজেট এটা রিফ্লেক্ট করবে। আরেকটা যেটা আমার মনে হয় যে যেহেতু আমরা অলরেডি 4th লার্জেস্ট ইকোনমি, মানে একসময় ভারতবর্ষকে বলা হতো আন্ডার ডেভেলপ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারপরে হলো ডেভেলপিং কান্ট্রি, এখন আমরা পৃথিবীর 4র্থতম ইকোনমিক পাওয়ার। এটার ন্যাচারালি একটা বড় রিফ্লেকশন হতে চলেছে, বিকজ প্রধানমন্ত্রী, তোমার মনে থাকবে সোনিয়া, বারবার উনি বলেছেন যে ওনার থার্ড টার্মে ভারতবর্ষকে উনি 3rd লার্জেস্ট ইকোনমিতে নিয়ে যাবেন। তো আমার মনে হয় বাজেট ওভারঅল সেটাও একটা রিফ্লেক্ট করবে, বিকজ আমাদের গ্রোথ ওই দিকে। ভেরি রিসেন্টলি ডেভসের যে হিউজ ইকোনমিক ডিলটা আমরা করেছি, সেখানে তোমার মনে থাকবে অ্যানাউন্সমেন্টই হয়েছে দ্যাট দ্য গ্রেটেস্ট ইকোনমিক পাওয়ার অ্যান্ড দ্য 4th গ্রেটেস্ট ইকোনমিক পাওয়ার। কিন্তু সেখানে আমেরিকার সঙ্গে তো ডিলটা এখনো পর্যন্ত হয়নি। আমেরিকার সঙ্গে আদৌ ডিল হবে কিনা অপেক্ষা করে দেখো। আমি বলছি গ্লোবাল ইকোনমির কথা, যেখানে আমরা অলরেডি উই আর আ রেকগনাইজড 4th লার্জেস্ট ইকোনমিক পাওয়ার। আমি একটু শেষ করি, আমেরিকাকে চটিয়ে টিকে থাকাটা সম্ভব হবে? আমি একটু শেষ করি। দেখো, কাউকে চটানো ভারতবর্ষের ইকোনমির মধ্যেই পড়ে না, মানে অ্যাটিটিউডের মধ্যেই পড়ে না, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যেই পড়ে না। তো সেটা অনেক পরের কথা। আজকে এই মুহূর্তে আমরা বাজেট নিয়ে কথা বলছি। আমি আরেকটুখানি বলি, আমার মনে হয় আগের বছরের মতনই যেরকম আমরা হিউজ ট্যাক্স স্ল্যাবে আমাদের একটা রিলিফ আমরা মানে ভারতবাসীকে দেওয়া হয়েছিল, আই থিঙ্ক দ্যাট উইল কন্টিনিউ। বিশ্বজিৎ বলছিল মেট্রোর কথা, আমি বলবো কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ওপর যেরকম ভারতবর্ষে আমরা প্রত্যেকবার, 9বার কেন, এর আগে যতবার বাজেট হয়েছে ততবার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা ভীষণ রকম, মানে ইট ইজ টু অলমোস্ট টু দ্য কোর অফ দ্য ইকোনমি, মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হলে ভারতবর্ষ এগোতে পারবে না। সেই জন্য রেল, মেট্রোর কথা বলছিল। মেট্রোতে জানো, মেট্রোতে জমি নিয়ে কি সমস্যা পশ্চিমবঙ্গ সরকারের, মানে পশ্চিমবঙ্গ সরকার একেবারে বসে আছে যে কেন্দ্রীয় সরকার যাই করবে আগে সেটাকে ডিসাইড করবে যে পশ্চিমবঙ্গের মানুষ পাবে না। তো সেই জন্য আমি আবার এখানে মেন কথায় আসি, পশ্চিমবঙ্গে আর বোধহয় 27 দিনের মধ্যে ভোট অ্যানাউন্স হতে চলেছে, হয়তো লেস দেন দ্যাট। ন্যাচারালি পশ্চিমবঙ্গের মানুষ এক্সপেক্ট করতে পারে ভোটমুখী রাজ্যের মধ্যে আমরা 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 ডেফিনেটলি বাজেট থেকে অনেক কিছু পশ্চিমবঙ্গের জন্য এক্সপেক্ট করব। তবে এটা যে প্রথমবার পশ্চিমবঙ্গ পাচ্ছে তা নয়, রেগুলার বেসিসে ইউপিএ গভর্নমেন্টের থেকে অধিকাংশ বেশি, অনেকটা বেশি কন্টিনিউয়াসলি এনডিএ সরকার দিয়েছে। আনফর্চুনেটলি সেটা কিছু লোক পকেটস্থ করেছে, কিন্তু প্রত্যেকবার ইস্টার্ন ইন্ডিয়া, মানে মোদিজির মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন ইস্ট এবং নর্থ ইস্টকে হিউজলি ডেভেলপ করা। তো সেই জন্য সেখানে ডেফিনেটলি আমরা সেখানে প্রচুর অ্যালোকেশন দেখব। আর ওভারঅল দেখতে গেলে বড় বড় ইকোনমিক টার্মস আমি ইউজ করতে চাইছি না, কিন্তু বলতে গেলে ওভারঅল ফিসকাল কনসলিডেশন মানে একটা স্টেবিলিটির দিকে আরও বেশি এগোনো। সোশ্যাল সেক্টরে ডেফিনেটলি অনেক বেশি প্রায়োরিটি থাকবে।
আত্মনির্ভর ভারত, এটা আমি এর আগেও বোধহয় বলেছি, যেখানে আমরা চাইছি যে একেবারে অন্য অবশ্যই কোনো নজর দেশের থাকবে। উপর শতরূপাদি, আমরা অপেক্ষা না অবশ্যই করে। আর আলোচনায় আসবো। last একটা line ব্রেকের বলি, সময়, একটা লাস্ট লাইন, যেহেতু বিশ্বজিৎ বলছে না, তবে লিঙ্কটা চলে যাবে, বলছিল ম্যানুফ্যাকচারিং এর কথা। ইয়েস, ম্যানুফ্যাকচারিং এ সারা ভারতবর্ষ ফোকাস করছে, কিন্তু পশ্চিমবঙ্গ যতক্ষণ না ইন্ডাস্ট্রিকে প্রপার জমি দিচ্ছে, ইন্ডাস্ট্রি তো আর আকাশে হবে না, ইন্ডাস্ট্রির জন্য জমি লাগবে। সেজন্য এই সরকার বদলালে সেন্ট্রাল বাজেটের আমরা ফুল ফ্লেজেড আমরা বেনিফিট পশ্চিমবঙ্গের সরকার পাবে। আমরা বাজেট পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা মানুষ করছি, পাবে। একেবারেই সাধারণ মানুষ কি চায়, কি হবে, প্রত্যেকটা আপডেট অবশ্যই আপনাদের দেবো। এবার আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট, আর 5 রাজ্যের ভোটের বছরে কি কি হতে চলেছে, কি কি হবে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আমরা একটুকু সময় নষ্ট না করে একটু আলোচনায় আসি। কংগ্রেসের সুভাষিস দা রয়েছেন আমার সঙ্গে, সুভাষিস দার কাছে আসবো। সুভাষিস দা, শতরূপাদি যখন কথা বলছিলেন, তিনি যেটা বললেন যে ইউপিএ আমলে পশ্চিমবঙ্গের জন্য যা বরাদ্দ হয়েছিল, পশ্চিমবঙ্গের জন্য ইন্ডিয়া আমলে তার থেকে অনেক বেশি বরাদ্দ হয়েছে। কোথাও গিয়ে কিন্তু আপনাদের দিকেই আঙুল তুললেন। না, আমাদের মানে ফিসকাল যে ম্যানেজমেন্ট, সেটা মোদী সরকারের থেকে ভালো ছিল। যে টাকাটা দেওয়া হয়েছিল সেটাই সিপিএম গভর্নমেন্টে থাকাকালীন, মানে লেফট ফ্রন্ট গভর্নমেন্টে থাকাকালীন বা তৃণমূল কংগ্রেস থাকাকালীনও আমাদের যে ফিসকাল ম্যানেজমেন্টটা ছিল সেটা ধ্বংস হতো না টাকা। আজকে কিন্তু ধ্বংস হচ্ছে, যার জন্য কিনা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হচ্ছে যে এখানে টাকা, এই যে এক্ষুনি শতরূপা বললেন যে এখানে টাকা দিলে পরেও টাকা সেটা মানে অন্য খাতে ব্যয় হচ্ছে বা দুর্নীতিতে ধ্বংস হচ্ছে সেই টাকা, বাজেটের টাকা। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, শতরূপার কথার মধ্যে আমি শুনছিলাম, বিষয় যেগুলো বলছিল একদম ঠিক কথা। দিনের শেষে মানুষ কী চায়, এত কচকচানি মানে অর্থনৈতিক কচকচানি স্টুডিওর কথাবার্তাগুলো তাদের কাছে বোধগম্য হয় না। বোধগম্য হলো আমার ছেলেটা চাকরি পাবে কিনা, সে শিক্ষিত, তার হাতে চাকরি আসবে কিনা, জিনিসের দাম কমবে কিনা। যে মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো প্রতিদিন ভাবছে যে এইবার বুঝি একটুখানি দাম থেকে মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম কিছুটা কমলে আমরা স্বস্তিতে থাকবো। তারা দেখছে প্রতিদিন দাম বাড়ছে, এবং গ্যাসের দাম কোথায় ছিল ইউপিএ আমলে, আজকে কোথায় আছে। যদি কম্পারিজনে যাওয়া যায়, তাহলে ইউপিএর সময় যে পেট্রোল থেকে আরম্ভ করে যার দাম যেখানে দাঁড়িয়েছিল, আজকে সেখানে প্রায় ডাবলে পৌঁছে গেছে। ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে মোদি গভর্নমেন্টের যে ফিনান্স মিনিস্টার, তার কাছে জিজ্ঞাসা করলে ডলারের দাম কেন টাকার দাম পড়ছে, তার উত্তর হলো ডলারের দাম উঠছে বলে টাকার দাম পড়ছে। কেন পেঁয়াজের দাম কমবে না, বলে পেঁয়াজ তো আমি খাই না, না খেলেই হয়। এই ধরনের উত্তর যখন কোনো ফিনান্স মিনিস্টার দেয়, তখন মানুষের কাছে খুব সদর্থক বার্তা পৌঁছয় না। ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছিল শতরূপা, ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করা হবে এবং ভারতবর্ষকে একদম নতুনভাবে সাজানো হবে। আমি একটা ছোট্ট কথা বলি, চাবাহার ইরানে সাউথ ইস্ট এশিয়ার সাথে একটা করিডোর খোলার জন্য 11,000 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য সেখানে টাকা ঢেলেছে ভারতবর্ষ। আমাদের ট্যাক্সের টাকাগুলো ঢেলেছে, যারা ম্যাক্সিমাম ট্যাক্স দিয়েছেন তাদের টাকা ঢেলেছেন, বা উচ্চ মধ্যবিত্তের ট্যাক্সের টাকা ওখানে গেছে। 11,000 কোটি টাকা চারবাহার প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। কার জন্য? আমেরিকার লাল চোখে। এই আমেরিকার লাল চোখকে উপেক্ষা করতে পারছে না মোদী সরকার, কেন জানি না। সেটা নিয়ে যদি আলোকপাত করে শতরূপা, তাহলে খুশি হব। কেন আমেরিকা যা বলছে সেটা ভারতবর্ষকে শুনতে হচ্ছে? 50% ট্যারিফ করার পর ভারতবর্ষে মানে কি বিজনেসের অবস্থা কি ভয়ঙ্কর হয়েছে, কল্পনা করা যায় না। যারা বিজনেস করে ভারতবর্ষে তারা জানে যে, মানে এই বিষয় বলছিল যে ম্যাক্সিমাম এক্সপোর্ট আমাদের হয়ে গেছে, কমে গেছে কিছু কিছু জায়গা ছাড়া, আর ইম্পোর্ট করতে হচ্ছে আমাদের জিনিস। তো ভারতবর্ষের ইকোনমিতে যে ধাক্কাটা এসছে সেটা মোদী সরকারের জন্য এসছে। এবং মূলত যেটা হয়েছে সেটা হলো আমাদের এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে হচ্ছে, সেগুলো দুটো কারণের জন্য বলা হয়েছিল। এক হলো কর্মসংস্থান, আরেকটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার কোথায় হয়েছে? যে মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে, অথচ এই রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য নীতিন গডকরির যে মানে রিপোর্ট এসছে, ক্যাগ রিপোর্ট দিয়েছে যে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে এই রাস্তাঘাট তৈরি করতে গিয়ে। তো সুতরাং ভারতবর্ষের ফিসকাল ম্যানেজমেন্টটা এত খারাপ হাতে আছে, যার জন্য কিনা এখান থেকে দুর্নীতিগ্রস্তরা টাকা নিচ্ছে, বা সরকারের বেশ কিছু ডিপার্টমেন্ট আছে যেখান থেকে টাকা
চুরি হচ্ছে, একদম পরিষ্কার কথা বলতে গেলে চুরি হচ্ছে, সেটা ক্যাগ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারা বলছে, এবং তার জন্য তাদের শাস্তি পেতে হচ্ছে, তাদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে সত্যটা উদ্ঘাটিত করেছে বলে। তো এই একেবারে সুভাষিস দা, অবশ্যই আমাদের আলোচনা চলবে, কারণ এবারের বাজেট, কেন্দ্রের বাজেট কি বাংলামুখী, কি হতে চলেছে, এবং ইতিমধ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইতিমধ্যে পার্লামেন্টের দিকে রওনা দিয়েছেন নির্মলা সীতারামনের নবম বাজেটে নজর থাকছে অবশ্যই। আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। 5 রাজ্যের ভোটের বছরে কি জনমোহনী পদক্ষেপ? স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে নতুন কি? আয়কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? ভোটমুখী রাজ্যের জন্য কি বাড়তি বরাদ্দ? কেন্দ্রের বাজেটে নজর রয়েছে আম জনতা থেকে বিশেষজ্ঞদের। 26-এর বাজেটে টার্গেট 26। বাংলায় ভোটের আগে সাধারণ বাজেটে নজর। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ। এবারের কেন্দ্রের বাজেট কি বাংলামুখী? নির্মলার নবম বাজেটে এবার নজর। আয় কম, ব্যয় বেশি, পকেটে টান আম জনতার। নির্মলার বাজেটে কি মিলবে সমাধান? হ্যাঁ, রান্নার গ্যাসের দামে আম জনতার ছ্যাঁকা। জিএসটি কমলেও ভোগান্তির অভিযোগ। কেন্দ্রের বাজেটে হবে মধ্যবিত্তের মুশকিল আসান। মাঝারি ক্ষুদ্র শিল্পের জন্যই বা কোন ছাড়? কি হবে সস্তা, কোনটা হবে দামি? আশা আশঙ্কার দোলাচলে আম আদমি। নির্মলার বাজেটে দিকে নজর আমাদের রাখছি আমরা একবার। কর কাঠামো পরিবর্তন, সঞ্চয় বাড়াতে পদক্ষেপ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। রান্নার গ্যাসের দাম কমানো, জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ। জিএসটি কমলেও সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা। জমি কেনা বেচায় ফি কমানো আর আবাস যোজনা সহ সরকারি প্রকল্পের টাকা বাড়ানো। শিক্ষা স্বাস্থ্যে সরকারি পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা স্বাস্থ্যে বেসরকারীকরণ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব জিনিস কর মুক্ত, নারী সুরক্ষা ও নারী স্বাস্থ্যে বাড়তি গুরুত্ব, বেসরকারি কর্মক্ষেত্রে ন্যূনতম মজুরি দাবি আর চাকরির নিশ্চয়তা নিয়ে সরকারি উদ্যোগ। আর বাজেটে দাবি থাকবে মাঝারি শিল্পের পণ্যে জিএসটি কমানোর দাবি। স্বল্প পুঁজির ব্যবসায়ীদের ক্ষেত্রে জিএসটি সরলীকরণ, পাট জাতীয় শিল্পে সরকারি সাহায্য, কৃষি বীমায় জোর, কৃষকদের বাড়তি উৎসাহ ভাতা, পর্যটন শিল্পে উৎসাহ দিতে কর ছাড়, পোশাক রপ্তানি বাড়াতে কম শুল্ক। মাঝারি ক্ষুদ্র শিল্প কর ব্যবস্থা সরলীকরণ, এমএসএমইর জন্য সহজ ঋণ ও কর কাঠামোর পরিবর্তন, এমএসএমইগুলো নিরাপত্তা কর্মসংস্থান রক্ষার জন্য সরকারি নীতি, উৎপাদন বাড়াতে পিএলআই স্কিম, আত্মনির্ভর ভারত প্রকল্পে সরলীকরণ, ইলেকট্রিক যানবাহনের উৎসাহ দিতে সরকারি সহায়তা, ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্যাক্স ক্রেডিটে দ্রুত অনুমোদন, ফার্মা ইন্ডাস্ট্রিতে সহায়তা পেলে সহজে মিলবে উন্নত ওষুধ, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি ও প্রিভেন্টিভ কেয়ারে বরাদ্দ বৃদ্ধি, হাউজিং এস্টেটের ক্ষেত্রে কর ছাড়, আরও গ্রিন বিল্ডিংয়ের অনুদান দাবি রিয়েল এস্টেট ব্যবসায়ীদের। আর এক নজরে বাজেটের দিকে নজর। 2026-এর মধ্যে কলকাতায় মেট্রোয় 91 কিলোমিটার চালুর লক্ষ্যমাত্রা। জমি অধিগ্রহণ সমস্যা মিটিয়ে দ্রুত কাজ এগোনোর লক্ষ্য। অরেঞ্জ লাইনের কাজ দ্রুত করতে বরাদ্দ।
বাংলার যেসব রেল প্রকল্পে নজর, নবদ্বীপ ঘাট নবদ্বীপ ধাম নিউ লাইনে 106.86 হেক্টর জমি প্রয়োজন, আর এখনো বাকি 106.69 হেক্টর জমি অধিগ্রহণ। চন্দনেশ্বর জলেশ্বর নিউ লাইনে 158 হেক্টর জমি প্রয়োজন, চন্দনেশ্বর জলেশ্বর লাইনে এখনো জমি অধিগ্রহণ হয়নি। নৈহাটি রানাঘাট থার্ড লাইনের জন্য প্রয়োজন 87.83 হেক্টর জমি, অধিগ্রহণ হয়েছে মাত্র 0.09 হেক্টর জমি। রবিবার হলেও আজই কেন্দ্রীয় বাজেট। মোদি জামানার রীতি মেনে 1 ফেব্রুয়ারি বাজেট, 2017 থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাজেট, ফেব্রুয়ারির প্রথম দিনেই 2026-2027 অর্থবর্ষের বাজেট। আর আজই বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2.5 দশক পর ফির রবিবারে কেন্দ্রীয় বাজেট। বাজপেয়ী আমলে 1999-এ 27 ফেব্রুয়ারি রবিতে হয়েছিল বাজেট। ছুটির রবি, কিন্তু আজ ছুটির রবিতেও খবরের ঘনঘটা, এবং আজ সকলের আমাদের নজর রয়েছে আজকের সাধারণ বাজেটে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে নির্মলা সীতারামন পেশ করবেন বাজেট। ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন পার্লামেন্টের উদ্দেশ্যে, সেই সব ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই, যেই সময় দাঁড়িয়ে আমরা এই কথা বলছি, বাজেট বিশ্লেষণ করছি, আজ তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট, এবং কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন রয়েছে 5 রাজ্যে, বাংলা, অসম, তামিলনাড়ু, কেরালা সহ 5 রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলোর কথা মাথায় রেখে কি এবার এই 5 রাজ্যে যেই ভোটমুখী রাজ্যগুলো রয়েছে তা ভেবেই কিছু জনমোহিনী ঘোষণা হবে? অবশ্যই আমাদের নজর থাকবে, এবং আমি বাংলার পার্সপেক্টিভ দিয়ে আলোচনা শুরু করব। সেই আলোচনায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যানালিস্ট বিশ্বজিৎ দাস, স্বাগত জানাবো, এবং ভেরি গুড মর্নিং। আমার সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে শতরূপাদি, স্বাগত জানাবো, অফকোর্স ভেরি গুড মর্নিং। এবং আমার সঙ্গে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, কংগ্রেসের তরফ থেকে। শুভাশিস দা, স্বাগত জানাবো, ভেরি গুড মর্নিং। আমি একদম শুরুতেই শতরূপাদির কাছেই যাই। গতবারের আমরা বাজেট দেখলাম, সেখানে বিহারে নির্বাচন ছিল, বিহারমুখী বাজেট, বিহারের জন্য ঢালাও ঘোষণা। আমি একজন এই বঙ্গের বাসিন্দা হিসেবে আমারও এক্সপেকটেশন রয়েছে, হয়তো এই 5 রাজ্যে যারা রয়েছে রাজ্যবাসী তাদেরও এক্সপেকটেশন রয়েছে। এবারের বাজেট কতটা এই 5 রাজ্যের জন্য, ভোটমুখী রাজ্যগুলোর জন্য হবে? রুমেলা, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, যে পশ্চিমবঙ্গ বা নর্থ ইস্ট এবং নর্থ ইস্টকে বিকশিত করবার স্বপ্ন এবং সেই উদ্দেশ্যে পদক্ষেপ বেশ কিছু বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদী নিচ্ছেন, অনেক দিন ধরে, অনেক বছর ধরে নিচ্ছেন। তো সেটারই নেক্সট স্টেপ, যেহেতু এটা নবম বাজেট এবং আমাদের কন্টিনিউ করছি আমরা সরকারে, সেটারই একটা রিফ্লেকশন আমরা দেখতে পাবো। কিন্তু এর আগের বাজেটেও কিন্তু মানে আমি এর আগেও বলেছি, আবারও রিপিট করছি, ইউপিএ যতটা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছিল তার থেকে অনেক বেশি এনডিএ সরকারের আমলে আমরা পশ্চিমবঙ্গের বরাদ্দে পেয়েছি। এখন ফরচুনেটলি আনফরচুনেটলি সেটা মানুষের কাছে কতটা গেছে এই সরকারের দরুন, ঠিক এই পয়েন্টটা থেকে শতরূপাদি, যেই সময় দাঁড়িয়ে এই বাজেট ঘোষণা হচ্ছে, বাংলায় নির্বাচন এবং বাংলার তরফ থেকে বারবার কেন্দ্রীয় বঞ্চনার একাধিক অভিযোগ, আজকের এই বাজেট সেই কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগগুলো ওটা সেটাকে নস্যাৎ করতে কতটা এই রাজ্যমুখী হবে, বাংলামুখী হবে? না, আমি সেটাই বললাম যে দেখো, কেন্দ্রীয় বঞ্চনা হচ্ছে না, আমি সেটাই যার জন্য প্রথম শুরু করলাম, যে কেন্দ্রীয় সরকার এনডিএ চালানোর সময় থেকে ইউপিএর থেকে অনেক বেশি এনডিএ বরাদ্দ করেছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের জন্য। কিন্তু সেটা এই যে একটা বেসিক ইউটিলাইজেশন সার্টিফিকেট পর্যন্ত রাজ্য সরকার, তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারকে দেয় না, তারপরে গিয়ে তারা নাটক করে বঞ্চনা করছে বলে। এবং স্বয়ং প্রধানমন্ত্রী এসে বলেছে কত টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। তারপরেও এই যে কিছু নেতা পকেটস্থ করে দিচ্ছে, মানুষের কাছে অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্প পৌঁছয় না,
এটার উত্তর তো আগে এই রাজ্য সরকারকে দিতে হবে, যদিও বিশেষ সময় নেই, আর 73 দিনের মধ্যে সরকারই পাল্টে যাবে। কিন্তু আমি আবারও বলছি, আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল তোমায় দিচ্ছি। তোমার মনে থাকবে মিষ্টি বলে, MISTI বলে একটা বাজেটারি অ্যালোকেশন হয়েছিল, কিসের জন্য? সুন্দরবন এবং মার্শল্যান্ড যেগুলো নিচে আছে, যেগুলো মানে যেটা আমরা ম্যানগ্রোভ এবং নভেম্বর বাজেট পেশ করতে চলেছেন আর 1 ঘন্টা পরেই নির্মলা সীতারামন। কিন্তু কতটা কঠিন মুহূর্ত এই সময়, চারিদিকে যুদ্ধের আবহ, ট্রাম্পের হুঙ্কার, ট্রাম্পের শুল্ক চাপ, এই সমস্তের মধ্যে এবং বাংলাদেশ, পাকিস্তান, চীন, বাংলাদেশ অশান্ত, এই পরিস্থিতিতে বাজেট কোন দিকে যাবে? তার মধ্যে আবার বাংলার ভোট, 26-এর ভোট, গতবার বিহারের ভোট ছিল, মধুবনী শাড়ি পরে বিহারের বাজেটের জন্য প্রচুর ঢেলে দিয়েছিলেন কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য। এবার কি পশ্চিমবঙ্গ তো টার্গেট, কিন্তু পশ্চিমবঙ্গ পাবেন বলে কি এখনো আত্মবিশ্বাসী বিজেপির নেতৃবৃন্দ? তাই বাংলার জন্য কি ঢালাও প্রকল্প থাকবে, কতটা কঠিন পরিস্থিতি, এই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের জানাবো, এই মুহূর্তে সোনার উপর দাম আরো কমলো, শেয়ার বাজার পড়লো বাজেটের দিনেই পড়লো সোনার উপর দাম। প্রতি 10 গ্রামে সোনার দাম পড়েছে 13,711 টাকা, প্রতি কেজির উপর দাম পড়েছে 26,273 টাকা। বাজেটের দিনেই বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়লো 49 টাকা 50 পয়সা। সোনার দাম হু হু করে বাড়ছিল, 1,85,000 টাকা উঠে গিয়েছিল 10 গ্রাম সোনা, আর সেখান থেকে কিছুটা হলেও কমলো। আর শেয়ার বাজারও পড়ে গেল, শেয়ার বাজারে পতন, বাজার খুলতেই পড়লো সেন্সেক্স নিফটি। বাজেট উপলক্ষে রবিবারও আজকেও খোলা শেয়ার বাজার, নিম্নমুখী সূচকের মধ্যেই নির্মলার বাজেটে নজর দালাল স্ট্রিটের। আমার সঙ্গে অর্থনীতিবিদ শৈবাল বাবু আছেন। শৈবাল বাবু, কিসের জন্য এই রকম পতন শেয়ারের, বা সোনার দাম হঠাৎ করে পড়ে গেল কেন, রূপোর দাম পড়লো কেন? সোনার উপরটা আলাদা আসছি, বাট মার্কেট কোনো আনসার্টেনটি পছন্দ করে না। আচ্ছা, যখন বোঝে যে বাজেটে কি হতে চলেছে, আমার ধারণা বাজেটে খুব বেশি করার জায়গা নেই গভর্নমেন্টের। যদি করতে পারে মার্কেট এক্ষুনি বেড়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল গেন্সে কোনো সংস্কার যদি করতে পারে, বা যদি নতুন কিছু ছাড় দিতে পারে মধ্যবিত্ততে, তাহলে মার্কেট রিট্র্যাক্ট করবে। কিন্তু মার্কেট একটা আনসার্টেন জায়গা, যেখানে আনসার্টেনটি থাকবে মার্কেট কিন্তু পড়েই যাবে, বাড়বে না। বাড়বে যখন সে কনফার্ম নিউজ পাবে যে কিছু ঘটতে চলেছে। সোনার উপর গল্পটা অন্য। সোনার উপর ডিমান্ড মারাত্মকভাবে বেড়েছিল। সোনার উপর কাহিনী দুটোই আলাদা। সোনার ডিমান্ড খুব হাই হচ্ছে, কারণ সেন্ট্রাল ব্যাংক সোনা কিনছে, কারণ US ট্রেজারিকে ড্রপ করছে, ডিডলারাইজেশনের দিকে মুভ হচ্ছে, তো সেই জন্য সোনার দাম বাড়ছিল। রূপোর দাম কমপ্লিটলি ডিমান্ড সাপ্লাই মিসম্যাচের জন্য বেড়ে যাচ্ছিল, এবং দুটোরই কোনো না কোনো সময় পতন হওয়ার কথা ছিল, এবং সেই পতন হচ্ছে। আমার মনে হয় গভর্নমেন্টের তরফ থেকেও এবং মানুষজনের তরফ থেকেও একটা কষান করা উচিত ছিল, যে এইখানে এইভাবে এই ধরনের কমোডিটিসে বিরাট ফাটকা করে আম জনতা যেন ফেসে না যায়। একদম। আমি আসবো, সরাসরি চলে যাব একবার সাধারণ মানুষের মাঝে, কারণ সুস্মিতা রয়েছেন মানিকতলা থেকে আমাদের প্রতিনিধি। জিএসটি তো সুস্মিতা বহু কমেছে, বিভিন্ন খাতে ছাড় দেওয়া হয়েছে জিএসটিতে, কিন্তু জিনিসপত্রের দাম, আমরা তো বাজারে যাই মধ্যবিত্তরা, সেই বাজারে গিয়ে তো কোথাও সুরাহা পাইনি। কি বলছেন মধ্যবিত্তরা, কি বলছেন বাজারে যারা আসছেন, তারা কি চাইছেন? দেখো, বেশ কিছু লোকের সঙ্গে কথা বলছিলাম, কিছু লোকের সঙ্গে কথা বলার চেষ্টাও করবো এখন, তার কারণ প্রত্যেকেই বলছেন যে বাজার দর কিছুটা কমুক। ব্যবসায়ী যিনি রয়েছেন তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব, এবং যিনি নিত্যদিন বাজার করেন তার সঙ্গে কথা বলি। বাজার দর তো হু হু করে বাড়ছে, আজকে বাজেট রয়েছে, বাজার দর কমলে কি ভালো হয়? সে তো ভালো হয়, সাধারণ মানুষের জন্য সবারই উপকার হবে। আশা করি তো কমবে, দেখা যাক বাজেটের কি ফলাফল হয়। বাজেটের ফলাফলের দিকে নজর রয়েছে। রান্নার গ্যাসের দাম বা সোনার উপর দাম বা বাজার দর, কোন জিনিসের দামে লাগাম পড়লে আপনার অন্তত সুবিধে? কারণ সাধারণ মানুষ ব্যবসা চালান, ঘর চালান, দুটোই। সোনার দামটা কমলে মানুষের সুবিধা হবে। সাধারণ মানুষের তো, হ্যাঁ, যারা মেয়ে আছে তাদের তো একটু অসুবিধেই আছে, তাদের তো মানে খুবই চিন্তা। রোজকার জিনিসপত্র, কারণ সবজি থেকে নিত্যদিনের খাওয়ার জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসও দাম কমলে ভালো সাধারণ মানুষের।
সব জিনিসই দাম কমলে বুঝতে ভালো। পেরেছি, সোনার দামের অনেকটা- ক্ষেত্রে একটা বিরাট ইন্টারেস্ট আছে, সাধারণ মধ্যবিত্তের বিয়ের মরশুম চলছে। আমি শৈবাল বাবু আরো একবার আপনার কাছে যাব, সত্যি কি এই শাকসবজির দাম, জিনিসপত্রের দাম এই বাজেটের উপরে নির্ভর করে? সাধারণ মানুষ কিন্তু চান যে এই বাজেটেই সুরাহা আসুক। আমার মনে হয় না। বাজেট হচ্ছে একটা ওভারঅল প্ল্যান, সারা বছরে যে এত আমার খরচা ছিল, এত আমার ইনকাম হয়েছে, এই আমার ডেফিসিট হচ্ছে, ডেফিসিট যেন কন্ট্রোলের বাইরে চলে না যায়। যেরকম সাংসারিক আমাদের বাড়ির মহিলারা আমরা মিলে বাজেট তৈরি করি, গভর্নমেন্ট একটা বৃহত্তর স্টেজে একটা বাজেট তৈরি করছে এবং তার হিসেব হচ্ছে কত খরচা হলো, কত ইনকাম হলো। তো একদম সব কিছু কন্ট্রোল করা যাবে না বাজেট দিয়ে। বাজেট দিয়ে যে জায়গাগুলো করা যেতে পারে, কিছু কিছু জায়গায় হয়তো প্লাগ করা যেতে পারে, যেই জায়গাটা খরচা বাড়ানো যেতে পারে, এই জায়গায় খরচা কমানো যেতে পারে। কিন্তু আম জনতার যে খরচাগুলো বাড়ছে সেটা কমপ্লিটলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর ডিপেন্ডেন্ট, সেটা বাজেট দিয়ে কিন্তু বন্ধ করা যাবে না। ওকে, আমি রাজনৈতিক পর্যায়ে আসবো। এর পরে আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ রায় বিজেপির থেকে এবং কংগ্রেসের থেকে মিতা চক্রবর্তী এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস। নভেম্বর বাজেট পেশ করতে চলেছেন আর 1 ঘন্টা পরেই নির্মলা সীতারামন। কিন্তু কতটা কঠিন মুহূর্ত এই সময়, চারিদিকে যুদ্ধের আবহ, ট্রাম্পের হুঙ্কার, ট্রাম্পের শুল্ক চাপ, এই সমস্তের মধ্যে এবং বাংলাদেশ, পাকিস্তান, চীন, বাংলাদেশ অশান্ত, এই পরিস্থিতিতে বাজেট কোন দিকে যাবে? তার মধ্যে আবার বাংলার ভোট, 26-এর ভোট, গতবার বিহারের ভোট ছিল। মধুবনী শাড়ি পরে বিহারের বাজেটের জন্য প্রচুর ঢেলে দিয়েছিলেন কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য। এবার কি পশ্চিমবঙ্গ তো টার্গেট, কিন্তু পশ্চিমবঙ্গ পাবেন বলে কি এখনো আত্মবিশ্বাসী বিজেপির নেতৃবৃন্দ? তাই বাংলার জন্য কি ঢালাও প্রকল্প থাকবে? কতটা কঠিন পরিস্থিতি এই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের জানাবো এই মুহূর্তে সোনার উপর দাম আরো কমলো, শেয়ার বাজার পড়লো বাজেটের দিনেই পড়লো সোনার উপর দাম। প্রতি 10 গ্রামে সোনার দাম পড়েছে 13,711 টাকা, প্রতি কেজির উপর দাম পড়েছে 26,273 টাকা। বাজেটের দিনেই বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়লো 49 টাকা 50 পয়সা। সোনার দাম হু হু করে বাড়ছিল, 1,85,000 টাকা উঠে গিয়েছিল 10 গ্রাম সোনা, আর সেখান থেকে কিছুটা হলেও কমলো। আর শেয়ার বাজারও পড়ে গেল, শেয়ার বাজারে পতন। বাজার খুলতেই পড়লো সেন্সেক্স নিফটি। বাজেট উপলক্ষে রবিবারও আজকেও খোলা শেয়ার বাজার, নিম্নমুখী সূচকের মধ্যেই নির্মলার বাজেটে নজর দালাল স্ট্রিটের। আমার সঙ্গে অর্থনীতিবিদ শৈবাল বাবু আছেন। শৈবাল বাবু, কিসের জন্য এই রকম পতন শেয়ারের, বা সোনার দাম হঠাৎ করে পড়ে গেল কেন, রূপোর দাম পড়লো কেন? সোনার উপরটা আলাদা আসছি, বাট মার্কেট কোনো আনসার্টেনটি পছন্দ করে না। আচ্ছা, যখন বোঝে যে বাজেটে কি হতে চলেছে, আমার ধারণা বাজেটে খুব বেশি করার জায়গা নেই গভর্নমেন্টের। যদি করতে পারে মার্কেট এক্ষুনি বেড়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল গেন্সে কোনো সংস্কার যদি করতে পারে, বা যদি নতুন কিছু ছাড় দিতে পারে মধ্যবিত্তদের, তাহলে মার্কেট রিট্র্যাক্ট করবে। কিন্তু মার্কেট একটা আনসার্টেন জায়গা, যেখানে আনসার্টেনটি থাকবে মার্কেট কিন্তু পড়েই যাবে, বাড়বে না। বাড়বে যখন সে কনফার্ম নিউজ পাবে যে কিছু ঘটতে চলেছে। সোনার উপর গল্পটা অন্য। সোনার উপর ডিমান্ড মারাত্মকভাবে বেড়েছিল। সোনা আর উপর কাহিনী দুটোই আলাদা। সোনার ডিমান্ড খুব হাই হচ্ছে কারণ সেন্ট্রাল ব্যাংক সোনা কিনছে, কারণ ইউএস ট্রেজারিকে ড্রপ করছে, ডিডলারাইজেশনের দিকে মুভ হচ্ছে। তো সেই জন্য সোনার দাম বাড়ছিল। রূপোর দাম কমপ্লিটলি ডিমান্ড সাপ্লাই মিসম্যাচের জন্য বেড়ে যাচ্ছিল, এবং দুটোরই কোনো না কোনো সময় পতন হওয়ার কথা ছিল, এবং সেই পতন হচ্ছে। আমার মনে হয় গভর্নমেন্টের তরফ থেকেও এবং মানুষজনের তরফ থেকেও একটা কষান করা উচিত ছিল যে এইখানে এইভাবে এই ধরনের কমোডিটিসে বিরাট ফাটকা করে আম জনতা যেন ফেসে না যায়। একদম। আমি আসবো, সরাসরি চলে যাব একবার সাধারণ মানুষের মাঝে, কারণ সুস্মিতা রয়েছেন মানিকতলা থেকে আমাদের প্রতিনিধি। জিএসটি তো সুস্মিতা বহু কমেছে, বিভিন্ন খাতে ছাড় দেওয়া হয়েছে জিএসটিতে, কিন্তু জিনিসপত্রের দাম, আমরা তো বাজারে যাই মধ্যবিত্তরা, সেই বাজারে গিয়ে তো কোথাও সুরাহা পাইনি। কি বলছেন মধ্যবিত্তরা, কি বলছেন বাজারে যারা আসছেন, তারা কি চাইছেন? দেখো, বেশ কিছু লোকের সঙ্গে কথা বলছিলাম, কিছু লোকের সঙ্গে কথা বলার চেষ্টাও করবো এখন, তার কারণ প্রত্যেকেই বলছেন যে বাজার দর কিছুটা কমুক। ব্যবসায়ী যিনি রয়েছেন তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব, এবং যিনি নিত্যদিন বাজার করেন তার সঙ্গে কথা বলি। বাজার দর তো হু হু করে বাড়ছে, আজকে বাজেট রয়েছে, বাজার দর কমলে কি ভালো হয়? সে তো ভালো হয়, সাধারণ মানুষের জন্য সবারই উপকার হবে। আশা করি তো কমবে, দেখা যাক বাজেটের কি ফলাফল হয়।
বাজেটের ফলাফলের দিকে নজর রয়েছে। রান্নার গ্যাসের দাম বা সোনার উপর দাম বা বাজার দর, কোন জিনিসের দামে লাগাম পড়লে আপনার অন্তত সুবিধে? কারণ সাধারণ মানুষ ব্যবসা চালান, ঘর চালান, দুটোই। সোনার দামটা কমলে মানুষের সুবিধা হবে। সাধারণ মানুষের তো হ্যাঁ, যারা মেয়ে আছে তাদের তো একটু অসুবিধেই আছে, তাদের তো মানে খুবই চিন্তা। রোজকার জিনিসপত্র, কারণ সবজি থেকে নিত্যদিনের খাওয়ার জিনিসপত্র, মুদি জিনিসও দাম কমলে ভালো, সাধারণ মানুষের সব জিনিসই দাম কমলে বুঝতে ভালো। পেরেছি। সোনার দামের ক্ষেত্রে একটা বিরাট ইন্টারেস্ট আছে সাধারণ মধ্যবিত্তের, বিয়ের মরশুম চলছে। আমি শৈবাল বাবু আরো একবার আপনার কাছে যাব। সত্যি কি এই শাকসবজির দাম, জিনিসপত্রের দাম এই বাজেটের উপরে নির্ভর করে? সাধারণ মানুষ কিন্তু চান যে এই বাজেটেই সুরাহা আসে। আমার মনে হয় না। বাজেট হচ্ছে একটা ওভারঅল প্ল্যান, সারা বছরের যে এত আমার খরচা ছিল, এত আমার ইনকাম হয়েছে, এই আমার ডেফিসিট হচ্ছে, ডেফিসিট যেন কন্ট্রোলের বাইরে চলে না যায়। যেরকম সাংসারিক আমাদের বাড়ির মহিলারা আমরা মিলে বাজেট তৈরি করি, গভর্নমেন্ট একটা বৃহত্তর স্টেজে একটা বাজেট তৈরি করছে এবং তার হিসেব হচ্ছে কত খরচা হলো, কত ইনকাম হলো। তো একদম সব কিছু কন্ট্রোল করা যাবে না বাজেট দিয়ে। বাজেট দিয়ে যে জায়গাগুলো করা যেতে পারে, কিছু কিছু জায়গায় হয়তো প্লাগ করা যেতে পারে, যেই জায়গাটা খরচা বাড়ানো যেতে পারে, এই জায়গায় খরচা কমানো যেতে পারে। কিন্তু আম জনতার যে খরচাগুলো বাড়ছে সেটা কমপ্লিটলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর ডিপেন্ডেন্ট, সেটা বাজেট দিয়ে কিন্তু বন্ধ করা যাবে না। ওকে, আমি রাজনৈতিক পর্যায়ে আসবো। এর পরে আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ রায় বিজেপির থেকে এবং কংগ্রেসের থেকে মিতা চক্রবর্তী এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস। নভেম্বর বাজেট পেশ করতে চলেছেন আর 1 ঘন্টা পরেই নির্মলা সীতারামন। কিন্তু কতটা কঠিন মুহূর্ত এই সময়, চারিদিকে যুদ্ধের আবহ, ট্রাম্পের হুঙ্কার, ট্রাম্পের শুল্ক চাপ, এই সমস্তের মধ্যে এবং বাংলাদেশ, পাকিস্তান, চীন, বাংলাদেশ অশান্ত, এই পরিস্থিতিতে বাজেট কোন দিকে যাবে? তার মধ্যে আবার বাংলার ভোট, 26-এর ভোট, গতবার বিহারের ভোট ছিল। মধুবনী শাড়ি পরে বিহারের বাজেটের জন্য প্রচুর ঢেলে দিয়েছিলেন কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য। এবার কি পশ্চিমবঙ্গ তো টার্গেট, কিন্তু পশ্চিমবঙ্গ পাবেন বলে কি এখনো আত্মবিশ্বাসী বিজেপির নেতৃবৃন্দ? তাই বাংলার জন্য কি ঢালাও প্রকল্প থাকবে? কতটা কঠিন পরিস্থিতি এই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের জানাবো এই মুহূর্তে সোনার উপর দাম আরো কমলো, শেয়ার বাজার পড়লো বাজেটের দিনেই পড়লো সোনার উপর দাম। প্রতি 10 গ্রামে সোনার দাম পড়েছে 13,711 টাকা, প্রতি কেজির উপর দাম পড়েছে 26,273 টাকা। বাজেটের দিনেই বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়লো 49 টাকা 50 পয়সা। সোনার দাম হু হু করে বাড়ছিল, 1,85,000 টাকা উঠে গিয়েছিল 10 গ্রাম সোনা, আর সেখান থেকে কিছুটা হলেও কমলো। আর শেয়ার বাজারও পড়ে গেল, শেয়ার বাজারে পতন। বাজার খুলতেই পড়লো সেন্সেক্স নিফটি। বাজেট উপলক্ষে রবিবারও আজকেও খোলা শেয়ার বাজার, নিম্নমুখী সূচকের মধ্যেই নির্মলার বাজেটে নজর দালাল স্ট্রিটের। আমার সঙ্গে অর্থনীতিবিদ শৈবাল বাবু আছেন। শৈবাল বাবু, কিসের জন্য এই রকম পতন শেয়ারের, বা সোনার দাম হঠাৎ করে পড়ে গেল কেন, রূপোর দাম পড়লো কেন? সোনার উপরটা আলাদা আসছি, বাট মার্কেট কোনো আনসার্টেনটি পছন্দ করে না। আচ্ছা, যখন বোঝে যে বাজেটে কি হতে চলেছে, আমার ধারণা বাজেট ক্যাপিটাল গেইনসে কোনো সংস্কার যদি করতে পারে বা যদি নতুন কিছু ছাড় দিতে পারে মধ্যবিত্তদের, তাহলে মার্কেট। নির্মলা সীতারামনের বাজেট আর কিছুক্ষণের মধ্যেই। কি চাইছেন সাধারণ মানুষ? তামিলনাড়ুকে লক্ষ্য, না কেরল, না বাংলা? সরাসরি চলে যাব, বাংলাতেই থাকি। আমাদের বাংলা থেকে, জেলা থেকে, জলপাইগুড়ি থেকে রয়েছেন শান্তনু। সাধারণ মানুষ কি চাইছেন বাজেট থেকে? দেখো, সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন জলপাইগুড়ির বাসিন্দারা। হোলির মোড় থেকে নিয়ে চায়ের আড্ডা, সর্বত্রই কিন্তু একটাই আলোচনা। কি আলোচনা হচ্ছে, কারা কি বলছেন, কি চাইছেন, সেটা শুনে নেওয়ার চেষ্টা করছি জলপাইগুড়ির বাসিন্দাদের কাছ থেকে। প্রদীপবাবু, সকাল থেকে তো শুনলাম আপনার বিভিন্ন আলোচনা করছেন, কি চাইছেন, কি বলছেন, কি ভাবছেন আপনারা? জলপাইগুড়ি তথা উত্তর বাংলার প্রধান শিল্প হচ্ছে চা, যেটা আজকে মৃতপ্রায়। একটা সময় কেন্দ্রীয় সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেন এই চা রপ্তানি করে, যেটা আজকে তলানিতে এসে ঠেকেছে। চা শিল্পের যদি উন্নয়ন না ঘটে, তাহলে বাজেটে যদি সেখানে বরাদ্দ না হয়, শ্রমিকদের যদি চাহিদাগুলো পূরণ না হয়, শুধু চা বাগান শিল্প ধ্বংস হবে না, সেই সঙ্গে সঙ্গে উত্তর বাংলার অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন ঘটবে। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র মৃতপ্রায়, শুরু হয়েছিল কিন্তু এখন বন্ধ। এটাকে যদি না চালু করা যায় সঠিকভাবে, তাহলে জলপাইগুড়ি তথা উত্তর বাংলার
অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে না। একদম, এই খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বজিতের কাছে আসবো। চা যে বলয়, সেই বলয়টা বিজেপির প্রভাব আমরা 2021 থেকেই দেখে আসছি। এবারও কিছুটা টার্গেট বিজেপির, কিন্তু তৃণমূল অনেকটা ওভারকাম করেছে 2024-এ। এই কেন্দ্রীয় বাজেটে কি চা নিয়ে কিছু থাকতে পারে, চা বলয় নিয়ে? আর কি কোনো আশা প্রত্যাশা আছে চায়ের উপরে, চা বাগানের উপরে? তুমি যদি চায়ের এই অঞ্চলের যদি অর্থনৈতিক বিন্যাস দেখো, যে বড় যে কারখানাগুলো, যে চায়ের কথা উনি বললেন রপ্তানি হতো, সেই চায়ের উৎপাদন কমেছে। তার পাশাপাশি মাঝারি এবং ছোট যে কারখানাগুলো, যেগুলো একদম লোকাল স্তরে চা তৈরি করে, তাদের উৎপাদন কিন্তু অনেকটা বেড়েছে। এখন দৈনন্দিন, আমি একটু আগে বলছিলাম, দৈনন্দিন মজুরি চা শ্রমিকদের, সেটা কিন্তু বাড়াতে হবে, কারণ সেটা আমাদের কেন্দ্রীয় স্তরে রয়েছে 750 টাকা। সেই 750 টাকাটা এখানে পায় না। এবং এর পাশাপাশি চা বাগানের একটা বড় অংশ শ্রমিকদের নির্ভর হচ্ছে 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজে যে কেন্দ্রীয় বঞ্চনার কথা দীর্ঘদিন ধরে বলে আসছে, কারণ ওখানে তো শিল্প নেই আলাদা, চা ছাড়া কোনো, যে পাশাপাশি একটা শিল্প থাকলে সেখানকার মানুষ সেই শিল্পে নিযুক্ত হতে পারে। সুতরাং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু আগে বলছিলাম যে পশ্চিমবঙ্গকে যদি পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি, তাহলে বাজেটে তার রিফ্লেকশন দেখা যাবে, যেটা গতবার বিহারের ক্ষেত্রে দেখা গেছিল। যদি না থাকে তাহলে মনে করতে হবে যে পশ্চিমবঙ্গকে ওয়াক ওভার দিয়ে দেওয়া। কংগ্রেসের পক্ষ থেকে মিতা চক্রবর্তীর কাছে যাব, যে আপনারা কি চাইছেন? মানে কেরল, তামিলনাড়ু, কেরলও যদি চলে যায়, তামিলনাড়ুও যদি চলে যায় বিজেপির হাতে, কংগ্রেস তো আরো ফাঁকা হয়ে যাবে। বাংলার দিকেও যদি নজর না দেয় বিজেপি, তৃণমূল থাকবে, তৃণমূল ভোটে জিতবে। বাজেটে এখন মোদি, আপনারা কি আশা করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কেরল আর তামিলনাড়ু চলে যাবে এরকম কোনো আশঙ্কা আমাদের মাথায় নেই। কাজেই আমরা জানি না যে কিভাবে কেরলে বা তামিলনাড়ুতে, যেখানে বিজেপির কোনো সেরকম সংগঠন নেই বা সেরকম কোনো প্রেজেন্স নেই, কিভাবে ওনারা সরাসরি রাতারাতি ওখানে সরকার তৈরি করে নিতে পারবে। নরেন্দ্র মোদী তো বারবার বলছেন যে আমরা কেরল জিতবই। বলতে তো অনেক কিছুই অনেকে পারেন। আগে কেরালাতে উনি কিছুটা প্রেজেন্স দেখান, কিছু বিধায়কের প্রেজেন্স দেখান, তারপরে উনি জেতার কথা বলবেন বা সরকার গড়ার কথা বলবেন। আমরা যদি ওভারঅল একটা অ্যানালিসিস করি, আমরা দেখলাম যে একটা ইকোনমিক সার্ভে যেটা এসেছে, তাতে কারেন্ট জিডিপি গ্রোথ রেট দেখানো হয়েছে 7.4%, এবং সামনের বছরের জন্য প্রজেক্টেড গ্রোথ রেট দেখানো হয়েছে 6.8% থেকে 7.2%। অর্থাৎ জিডিপি গ্রোথ রেটে ডিক্লাইন হচ্ছে। তার একটা প্রধান কারণ হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা যে ট্যারিফগুলোকে বাড়ানো হয়েছে, সেটা সম্পূর্ণ রিয়েলাইজেশন কিন্তু লাস্ট ফিস্ক্যাল ইয়ারে হয়নি, সেটা হয়তো সামনের ফিনান্সিয়াল ইয়ারে হবে। এবং সেই প্রভাবটা কমানোর জন্য কারেন্ট বাজেটে কোনো প্রভিশন থাকবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। সেকেন্ড, আমি বলবো যে 2014 সালে যখন ডক্টর মনমোহন সিং আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় UPA 2 এর সময় ইন্ডিয়ান রুপির যে ভ্যালুয়েশন ছিল, আমার মনে হয় এক US ডলার হচ্ছে 62 to 63 ইন্ডিয়ান রুপিস। এখন দাঁড়িয়ে সেটা হয়েছে 1 US ডলার ইজ 91 or 92 ইন্ডিয়ান রুপিস। যদি আপনি জিবিপি দেখেন, ব্রিটিশ পাউন্ড দেখেন, সেটা হচ্ছে 121 টাকা। মানে 121 টাকা পাউন্ড। এবং আমার মনে হয় পাউন্ড সেই সময়ের মধ্যে 80 থেকে 90 এর মধ্যে ফ্লাকচুয়েট করতো, এখন সেটা 121 টাকায় চলে গেছে, এবং পাউন্ড চলে গেছে 91 থেকে 92 টাকা। একদম, $1 দাম 92 টাকা, পাউন্ডের দাম এত টাকা, তার সঙ্গে সোনা রূপোর দাম এইভাবে বেড়ে গেছে। ট্রাম্পের শুল্কের চাপ আছে, কিভাবে সামলাবেন মোদি? নভেম্বর বাজেট পেশ করতে চলেছেন, আর 1 ঘন্টা পরেই নির্মলা সীতারামন। কিন্তু কতটা কঠিন মুহূর্ত এই সময়, চারিদিকে যুদ্ধের আবহ, ট্রাম্পের হুঙ্কার, ট্রাম্পের শুল্ক চাপ, এই সমস্তের মধ্যে, এবং বাংলাদেশ, পাকিস্তান, চীন, বাংলাদেশ অশান্ত, এই পরিস্থিতিতে বাজেট কোন দিকে যাবে? তার মধ্যে আবার বাংলার ভোট, 26-এর ভোট। গতবার বিহারের ভোট ছিল, মধুবনী শাড়ি পরে বিহারের বাজেটের জন্য প্রচুর ঢেলে দিয়েছিলেন কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য। এবার কি পশ্চিমবঙ্গ তো টার্গেট, কিন্তু পশ্চিমবঙ্গ পাবেন বলে কি এখনো আত্মবিশ্বাসী বিজেপির নেতৃবৃন্দ? তাই বাংলার জন্য কি ঢালাও প্রকল্প থাকবে? কতটা কঠিন পরিস্থিতি, এই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের জানাবো, এই মুহূর্তে সোনার উপর দাম আরো কমলো, শেয়ার বাজার পড়লো,
বাজেটের দিনেই পড়লো সোনার উপর দাম। প্রতি 10 গ্রামে সোনার দাম পড়েছে 13,711 টাকা, প্রতি কেজির উপর দাম পড়েছে 26,273 টাকা। বাজেটের দিনেই বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়লো 49 টাকা 50 পয়সা। সোনার দাম হু হু করে বাড়ছিল, 1,85,000 টাকা উঠে গিয়েছিল 10 গ্রাম সোনা, আর সেখান থেকে কিছুটা হলেও কমলো। আর শেয়ার বাজারও পড়ে গেল, শেয়ার বাজারে পতন। বাজার খুলতেই পড়লো সেন্সেক্স নিফটি। বাজেট উপলক্ষে রবিবারও আজকেও খোলা শেয়ার বাজার, নিম্নমুখী সূচকের মধ্যেই নির্মলার বাজেটে নজর দালাল স্ট্রিটের। আমার সঙ্গে অর্থনীতিবিদ শৈবাল বাবু আছেন। শৈবাল বাবু, কিসের জন্য এই রকম পতন শেয়ারের, বা সোনার দাম হঠাৎ করে পড়ে গেল কেন, রুপোর দাম পড়লো কেন? সোনার উপরটা আলাদা আসছি, বাট মার্কেট কোনো আনসার্টেনটি পছন্দ করে না। আচ্ছা, যখন বোঝে যে বাজেটে কি হতে চলেছে, আমার ধারণা বাজেটে খুব বেশি করার জায়গা নেই গভর্নমেন্টের। যদি করতে পারে মার্কেট এক্ষুনি বেড়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল গেন্সে কোনো সংস্কার যদি করতে পারে, বা যদি নতুন কিছু ছাড় দিতে পারে মধ্যবিত্তদের, তাহলে মার্কেট রিট্র্যাক্ট করবে। কিন্তু মার্কেট একটা আনসার্টেন জায়গা, যেখানে আনসার্টেনটি থাকবে মার্কেট কিন্তু পড়েই যাবে, বাড়বে না। বাড়বে যখন সে কনফার্ম নিউজ পাবে যে কিছু ঘটতে চলেছে। সোনার উপর গল্পটা অন্য। সোনার উপর ডিমান্ড মারাত্মকভাবে বেড়েছিল। সোনার উপর কাহিনী দুটোই আলাদা। সোনার ডিমান্ড খুব হাই হচ্ছে, কারণ সেন্ট্রাল ব্যাংক সোনা কিনছে, কারণ ইউএস ট্রেজারিকে ড্রপ করছে, ডিডলারাইজেশনের দিকে মুভ হচ্ছে, তো সেই জন্য সোনার দাম বাড়ছিল। রূপোর দাম কমপ্লিটলি ডিমান্ড সাপ্লাই মিসম্যাচের জন্য বেড়ে যাচ্ছিল, এবং দুটোরই কোনো না কোনো সময় পতন হওয়ার কথা ছিল, এবং সেই পতন হচ্ছে। আমার মনে হয় গভর্নমেন্টের তরফ থেকেও এবং মানুষজনের তরফ থেকেও একটা কশান করা উচিত ছিল, যে এইখানে এইভাবে এই ধরনের কমোডিটিসে বিরাট ফাটকা করে আম জনতা যেন ফেসে না যায়। একদম। আমি আসবো, সরাসরি চলে যাব একবার সাধারণ মানুষের মাঝে, কারণ সুস্মিতা রয়েছেন মানিকতলা থেকে আমাদের প্রতিনিধি। জিএসটি তো সুস্মিতা বহু কমেছে, বিভিন্ন খাতে ছাড় দেওয়া হয়েছে জিএসটিতে, কিন্তু জিনিসপত্রের দাম, আমরা তো বাজারে যাই মধ্যবিত্তরা, সেই বাজারে গিয়ে তো কোথাও সুরাহা পাইনি। কি বলছেন মধ্যবিত্তরা, কি বলছেন বাজারে যারা আসছেন, তারা কি চাইছেন? দেখো, বেশ কিছু লোকের সঙ্গে কথা বলছিলাম, কিছু লোকের সঙ্গে কথা বলার চেষ্টাও করবো এখন, তার কারণ প্রত্যেকেই বলছেন যে বাজার দর কিছুটা কমুক। ব্যবসায়ী যিনি রয়েছেন তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব, এবং যিনি নিত্যদিন বাজার করেন তার সঙ্গে কথা বলি। বাজার দর তো হু হু করে বাড়ছে, আজকে বাজেট রয়েছে, বাজার দর কমলে কি ভালো হয়? সে তো ভালো হয়, সাধারণ মানুষের জন্য সবারই উপকার হবে। আশা করি তো কমবে, দেখা যাক বাজেটের কি ফলাফল হয়। বাজেটের ফলাফলের দিকে নজর রয়েছে। রান্নার গ্যাসের দাম, বা সোনার উপর দাম, বা বাজার দর, কোন জিনিসের দামে লাগাম পড়লে আপনার অন্তত সুবিধে? কারণ সাধারণ মানুষ ব্যবসা চালান, ঘর চালান, দুটোই। সোনার দামটা কমলে মানুষের সুবিধা হবে। সাধারণ মানুষের তো হ্যাঁ, যারা মেয়ে আছে তাদের তো একটু অসুবিধেই আছে, তাদের তো মানে খুবই চিন্তা। রোজকার জিনিসপত্র, কারণ সবজি থেকে নিত্যদিনের খাওয়ার জিনিসপত্র, মুদি জিনিসও দাম কমলে ভালো, সাধারণ মানুষের সব জিনিসই দাম কমলে। বুঝতে পেরেছি, সোনার দামের ক্ষেত্রে একটা বিরাট ইন্টারেস্ট আছে সাধারণ মধ্যবিত্তের। বিয়ের মরশুম চলছে। আমি শৈবাল বাবু আরো একবার আপনার কাছে যাব। সত্যি কি এই শাকসবজির দাম, জিনিসপত্রের দাম এই বাজেটের উপরে নির্ভর করে? সাধারণ মানুষ কিন্তু চান যে এই বাজেটেই সুরাহা আসে। আমার মনে হয় না। বাজেট হচ্ছে একটা ওভারঅল প্ল্যান। সারা বছরে যে এত আমার খরচা ছিল, এত আমার ইনকাম হয়েছে, এই আমার ডেফিসিট হচ্ছে, ডেফিসিট যেন কন্ট্রোলের বাইরে চলে না যায়। যেরকম সাংসারিক আমাদের বাড়ির মহিলারা আমরা মিলে বাজেট তৈরি করি, গভর্নমেন্ট একটা বৃহত্তর স্টেজে একটা বাজেট তৈরি করছে, এবং তার হিসেব হচ্ছে কত খরচা হলো, কত ইনকাম হলো। তো একদম সব কিছু কন্ট্রোল করা যাবে না বাজেট দিয়ে। বাজেট দিয়ে যে জায়গাগুলো করা যেতে পারে, কিছু কিছু জায়গায় হয়তো প্লাগ করা যেতে পারে, যেই জায়গাটা খরচা বাড়ানো যেতে পারে, এই জায়গায় খরচা কমানো যেতে পারে। কিন্তু আম জনতার যে খরচাগুলো বাড়ছে সেটা কমপ্লিটলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর ডিপেন্ডেন্ট, সেটা বাজেট দিয়ে কিন্তু বন্ধ করা যাবে না। ওকে, আমি রাজনৈতিক পর্যায়ে আসবো। এর পরে আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ রায় বিজেপির থেকে, এবং কংগ্রেসের থেকে মিতা চক্রবর্তী, এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস। নির্মলা সীতারামনের বাজেট আর কিছুক্ষণের মধ্যেই। কি চাইছেন সাধারণ মানুষ? তামিলনাড়ুকে লক্ষ্য, না কেরল, না বাংলা? সরাসরি চলে যাব, বাংলাতেই থাকি। আমাদের বাংলা থেকে, জেলা থেকে, জলপাইগুড়ি থেকে রয়েছেন শান্তনু। শান্তনু, সাধারণ মানুষ কি চাইছেন বাজেট থেকে?
দেখো সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন জলপাইগুড়ির বাসিন্দারা। হোলির মোড় থেকে নিয়ে চায়ের আড্ডা সর্বত্রই কিন্তু একটাই আলোচনা। কি আলোচনা হচ্ছে, কারা কি বলছেন, কি চাইছেন, সেটা শুনে নেওয়ার চেষ্টা করছি জলপাইগুড়ির বাসিন্দাদের কাছ থেকে। প্রদীপবাবু, সকাল থেকে তো শুনলাম আপনারা বিভিন্ন আলোচনা করছেন, কি চাইছেন, কি বলছেন, কি ভাবছেন আপনারা? জলপাইগুড়ি তথা উত্তর বাংলার প্রধান শিল্প হচ্ছে চা, যেটা আজকে মৃতপ্রায়। একটা সময় কেন্দ্রীয় সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেন এই চা রপ্তানি করে, যেটা আজকে তলানিতে এসে ঠেকেছে। চা শিল্পের যদি উন্নয়ন না ঘটে, তাহলে বাজেটে যদি সেখানে বরাদ্দ না হয়, শ্রমিকদের যদি চাহিদাগুলো পূরণ না হয়, শুধু চা বাগান শিল্প ধ্বংস হবে না, সেই সঙ্গে সঙ্গে উত্তর বাংলার অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন ঘটবে। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র মৃতপ্রায়, শুরু হয়েছিল কিন্তু এখন বন্ধ। এটাকে যদি না চালু করা যায় সঠিকভাবে, তাহলে জলপাইগুড়ি তথা উত্তর বাংলার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে না। একদম, এই খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বজিতের কাছে আসবো। চা যে বলয়, সেই বলয়টা বিজেপির প্রভাব আমরা 2021 থেকেই দেখে আসছি। এবারও কিছুটা টার্গেট বিজেপির, কিন্তু তৃণমূল অনেকটা ওভারকাম করেছে 2024-এ। এই কেন্দ্রীয় বাজেটে কি চা নিয়ে কিছু থাকতে পারে, চা বলয় নিয়ে? আর কি কোনো আশা প্রত্যাশা আছে চায়ের ওপরে, চা বাগানের ওপরে? তুমি যদি চায়ের এই অঞ্চলের যদি অর্থনৈতিক বিন্যাস দেখো, যে বড় যে কারখানাগুলো, যে চায়ের কথা উনি বললেন রপ্তানি হতো, সেই চায়ের উৎপাদন কমেছে। তার পাশাপাশি মাঝারি এবং ছোট যে কারখানাগুলো, যেগুলো একদম লোকাল স্তরে চা তৈরি করে, তাদের উৎপাদন কিন্তু অনেকটা বেড়েছে। এখন দৈনন্দিন, আমি একটু আগে বলছিলাম, দৈনন্দিন মজুরি চা শ্রমিকদের, সেটা কিন্তু বাড়াতে হবে। কারণ সেটা আমাদের কেন্দ্রীয় স্তরে রয়েছে 750 টাকা, সেই 750 টাকাটা এখানে পায় না। এবং এর পাশাপাশি চা বাগানের একটা বড় অংশ শ্রমিকদের নির্ভর হচ্ছে 100 দিনের কাজ। সেই 100 দিনের কাজে যে কেন্দ্রীয় বঞ্চনার কথা দীর্ঘদিন ধরে বলে আসছে, কারণ ওখানে তো শিল্প নেই আলাদা, চা ছাড়া কোনো, যে পাশাপাশি একটা শিল্প থাকলে সেখানকার মানুষ সেই শিল্পে নিযুক্ত হতে পারে। সুতরাং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু আগে বলছিলাম যে পশ্চিমবঙ্গকে যদি পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি, তাহলে বাজেটে তার রিফ্লেকশন দেখা যাবে, যেটা গতবার বিহারের ক্ষেত্রে দেখা গেছিল। যদি না থাকে, তাহলে মনে করতে হবে যে পশ্চিমবঙ্গকে ওয়াক ওভার দিয়ে দেওয়া। কংগ্রেসের পক্ষ থেকে মিতা চক্রবর্তীর কাছে যাব, যে আপনারা কি চাইছেন? মানে কেরল, তামিলনাড়ু, কেরলও যদি চলে যায়, তামিলনাড়ুও যদি চলে যায় বিজেপির হাতে, কংগ্রেস তো আরো ফাঁকা হয়ে যাবে। বাংলার দিকেও যদি নজর না দেয় বিজেপি, তৃণমূল থাকবে, তৃণমূল ভোটে জিতবে। বাজেটে এখন মোদি, আপনারা কি আশা করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কেরল আর তামিলনাড়ু চলে যাবে এরকম কোনো আশঙ্কা আমাদের মাথায় নেই। কাজেই আমরা জানি না যে কিভাবে কেরলে বা তামিলনাড়ুতে, যেখানে বিজেপির কোনো সেরকম সংগঠন নেই বা সেরকম কোনো প্রেজেন্স নেই, কিভাবে ওনারা সরাসরি রাতারাতি ওখানে সরকার তৈরি করে নিতে পারবে। নরেন্দ্র মোদী তো বারবার বলছেন যে আমরা কেরল জিতবই। বলতে তো অনেক কিছুই অনেকে পারেন। আগে কেরালাতে উনি কিছুটা প্রেজেন্স দেখান, কিছু বিধায়কের প্রেজেন্স দেখান, তারপরে উনি জেতার কথা বলবেন বা সরকার গড়ার কথা বলবেন। আমরা যদি ওভারঅল একটা অ্যানালিসিস করি, আমরা দেখলাম যে একটা ইকোনমিক সার্ভে যেটা এসেছে, তাতে কারেন্ট জিডিপি গ্রোথ রেট দেখানো হয়েছে 7.4%, এবং সামনের বছরের জন্য প্রজেক্টেড গ্রোথ রেট দেখানো হয়েছে 6.8% থেকে 7.2%। অর্থাৎ জিডিপি গ্রোথ রেটে ডিক্লাইন হচ্ছে। তার একটা প্রধান কারণ হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা যে ট্যারিফগুলোকে বাড়ানো হয়েছে, সেটা সম্পূর্ণ রিয়েলাইজেশন কিন্তু লাস্ট ফিস্ক্যাল ইয়ারে হয়নি, সেটা হয়তো সামনের ফিনান্সিয়াল ইয়ারে হবে। এবং সেই প্রভাবটা কমানোর জন্য কারেন্ট বাজেটে কোনো প্রভিশন থাকবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। সেকেন্ড, আমি বলবো যে 2014 সালে যখন ডক্টর মনমোহন সিং আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় UPA 2 এর সময় ইন্ডিয়ান রুপির যে ভ্যালুয়েশন ছিল, আমার মনে হয় এক US ডলার হচ্ছে 62 to 63 ইন্ডিয়ান রুপিস। এখন দাঁড়িয়ে সেটা হয়েছে 1 US ডলার ইজ 91 or 92 ইন্ডিয়ান রুপিস। যদি আপনি জিবিপি দেখেন, ব্রিটিশ পাউন্ড দেখেন, সেটা হচ্ছে 121 টাকা। মানে 121 টাকা পাউন্ড। এবং আমার মনে হয় পাউন্ড সেই সময়ের মধ্যে 80 থেকে 90 এর মধ্যে ফ্লাকচুয়েট করতো, এখন সেটা 121 টাকায় চলে গেছে, এবং পাউন্ড চলে গেছে 91 থেকে 92 টাকা। একদম, $1 দাম 92 টাকা, পাউন্ডের দাম এত টাকা, তার সঙ্গে সোনা রূপোর দাম এইভাবে বেড়ে গেছে। ট্রাম্পের শুল্কের চাপ আছে, কিভাবে সামলাবেন মোদি? নভেম্বর বাজেট পেশ করতে চলেছেন, আর 1 ঘন্টা পরেই
নির্মলা সীতারামন, কিন্তু কতটা কঠিন মুহূর্ত এই সময়। চারিদিকে যুদ্ধের আবহ, ট্রাম্পের হুঙ্কার, ট্রাম্পের শুল্ক চাপ, এই সমস্তের মধ্যে এবং বাংলাদেশ, পাকিস্তান, চীন, বাংলাদেশ অশান্ত, এই পরিস্থিতিতে বাজেট কোন দিকে যাবে? তার মধ্যে আবার বাংলার ভোট, 26-এর ভোট, গতবার বিহারের ভোট ছিল। মধুবনী শাড়ি পরে বিহারের বাজেটের জন্য প্রচুর ঢেলে দিয়েছিলেন কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য। এবার কি পশ্চিমবঙ্গ তো টার্গেট, কিন্তু পশ্চিমবঙ্গ পাবেন বলে কি এখনো আত্মবিশ্বাসী বিজেপির নেতৃবৃন্দ? তাই বাংলার জন্য কি ঢালাও প্রকল্প থাকবে, কতটা কঠিন পরিস্থিতি, এই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের জানাবো, এই মুহূর্তে সোনার উপর দাম আরো কমলো, শেয়ার বাজার পড়লো বাজেটের দিনেই পড়লো সোনার উপর দাম। প্রতি 10 গ্রামে সোনার দাম পড়েছে 13,711 টাকা, প্রতি কেজির উপর দাম পড়েছে 26,273 টাকা। বাজেটের দিনেই বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়লো 49 টাকা 50 পয়সা। সোনার দাম হু হু করে বাড়ছিল, 1,85,000 টাকা উঠে গিয়েছিল 10 গ্রাম সোনা, আর সেখান থেকে কিছুটা হলেও কমলো। আর শেয়ার বাজারও পড়ে গেল, শেয়ার বাজারে পতন। বাজার খুলতেই পড়লো সেন্সেক্স নিফটি। বাজেট উপলক্ষে রবিবারও আজকেও খোলা শেয়ার বাজার, নিম্নমুখী সূচকের মধ্যেই নির্মলার বাজেটে নজর দালাল স্ট্রিটের। আমার সঙ্গে অর্থনীতিবিদ শৈবাল বাবু আছেন। শৈবাল বাবু, কিসের জন্য এই রকম পতন শেয়ারের, বা সোনার দাম হঠাৎ করে পড়ে গেল কেন, রূপোর দাম পড়লো কেন? সোনার উপরটা আলাদা আসছি, বাট মার্কেট কোনো আনসার্টেনটি পছন্দ করে না। আচ্ছা, যখন বোঝে যে বাজেটে কি হতে চলেছে, আমার ধারণা বাজেটে খুব বেশি করার জায়গা নেই গভর্নমেন্টের। যদি করতে পারে মার্কেট এক্ষুনি বেড়ে যাবে, অর্থাৎ ক্যাপিটাল গেন্সে কোনো সংস্কার যদি করতে পারে, বা যদি নতুন কিছু ছাড় দিতে পারে মধ্যবিত্ততে, তাহলে মার্কেট রিট্র্যাক্ট করবে। কিন্তু মার্কেট একটা আনসার্টেন জায়গা, যেখানে আনসার্টেনটি থাকবে মার্কেট কিন্তু পড়েই যাবে, বাড়বে যখন সে কনফার্ম নিউজ পাবে যে কিছু ঘটতে চলেছে। সোনার উপর গল্পটা অন্য। সোনার উপর ডিমান্ড মারাত্মকভাবে বেড়েছিল। সোনা আর উপর কাহিনী দুটোই আলাদা। সোনার ডিমান্ড খুব হাই হচ্ছে কারণ সেন্ট্রাল ব্যাংক সোনা কিনছে, কারণ ইউএস ট্রেজারিকে ড্রপ করছে, ডিডলারাইজেশনের দিকে মুভ হচ্ছে, তো সেই জন্য সোনার দাম বাড়ছিল। রূপোর দাম কমপ্লিটলি ডিমান্ড সাপ্লাই মিসম্যাচের জন্য বেড়ে যাচ্ছিল, এবং দুটোরই কোনো না কোনো সময় পতন হওয়ার কথা ছিল, এবং সেই পতন হচ্ছে। আমার মনে হয় গভর্নমেন্টের তরফ থেকেও এবং মানুষজনের তরফ থেকেও একটা কষান করা উচিত ছিল যে এইখানে এইভাবে এই ধরনের কমোডিটিসে বিরাট ফাটকা করে আম জনতা যেন ফেসে না যায়। একদম। আমি আসবো, সরাসরি চলে যাব একবার সাধারণ মানুষের মাঝে, কারণ সুস্মিতা রয়েছেন মানিকতলা থেকে আমাদের প্রতিনিধি। জিএসটি তো সুস্মিতা বহু কমেছে, বিভিন্ন খাতে ছাড় দেওয়া হয়েছে জিএসটিতে, কিন্তু জিনিসপত্রের দাম, আমরা তো বাজারে যাই মধ্যবিত্তরা, সেই বাজারে গিয়ে তো কোথাও সুরাহা পাইনি। কি বলছেন মধ্যবিত্তরা, কি বলছেন বাজারে যারা আসছেন, তারা কি চাইছেন? দেখো, বেশ কিছু লোকের সঙ্গে কথা বলছিলাম, কিছু লোকের সঙ্গে কথা বলার চেষ্টাও করবো এখন, তার কারণ প্রত্যেকেই বলছেন যে বাজার দর কিছুটা কমুক। ব্যবসায়ী যিনি রয়েছেন তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব, এবং যিনি নিত্যদিন বাজার করেন তার সঙ্গে কথা বলি। বাজার দর তো হু হু করে বাড়ছে, আজকে বাজেট রয়েছে, বাজার দর কমলে কি ভালো হয়? সে তো ভালো হয়, সাধারণ মানুষের জন্য সবারই উপকার হবে। আশা করি তো কমবে, দেখা যাক বাজেটের কি ফলাফল হয়। বাজেটের ফলাফলের দিকে নজর রয়েছে। রান্নার গ্যাসের দাম, বা সোনার উপর দাম, বা বাজার দর, কোন জিনিসের দামে লাগাম পড়লে আপনার অন্তত সুবিধে? কারণ সাধারণ মানুষ ব্যবসা চালান, ঘর চালান, দুটোই। সোনার দামটা কমলে মানুষের সুবিধা হবে। সাধারণ মানুষের তো হ্যাঁ, যারা মেয়ে আছে তাদের তো একটু অসুবিধেই আছে, তাদের তো মানে খুবই চিন্তা। রোজকার জিনিসপত্র, কারণ সবজি থেকে নিত্যদিনের খাওয়ার জিনিসপত্র, জিনিসও দাম কমলে ভালো, সাধারণ মানুষের সব জিনিসই দাম কমলে। বুঝতে পেরেছি, সোনার দামের ক্ষেত্রে একটা বিরাট ইন্টারেস্ট আছে সাধারণ মধ্যবিত্তের। বিয়ের মরশুম চলছে। আমি শৈবাল বাবু আরো একবার আপনার কাছে যাব, সত্যি কি এই শাকসবজির দাম, জিনিসপত্রের দাম এই বাজেটের উপরে নির্ভর করে? সাধারণ মানুষ কিন্তু চান যে এই বাজেটেই সুরাহা আসে। আমার মনে হয় না। বাজেট হচ্ছে একটা ওভারঅল প্ল্যান, সারা বছরের যে এত আমার খরচা ছিল, এত আমার ইনকাম হয়েছে, এই আমার ডেফিসিট হচ্ছে, ডেফিসিট যেন কন্ট্রোলের বাইরে চলে না যায়। যেরকম সাংসারিক আমাদের বাড়ির মহিলারা আমরা মিলে বাজেট তৈরি করি। এটাকে কোন জায়গায় নিয়ে গেছেন? ট্রাম্পের কাছে নথি স্বীকার করতে হচ্ছে শুল্ক নিয়ে। 92 টাকা ডলারের দাম হয়ে গেছে, সোনার দাম এইভাবে হু হু করে বাড়ছে। না, বিষয়টা হচ্ছে প্রতিটা সেগমেন্ট কিন্তু একদম আলাদা, প্রত্যেকটার সঙ্গে মানে
ইন্টার রিলেটেড, বাট তার মধ্যেও একটা স্বতন্ত্রতা আছে। সোনার দামের বিষয়টা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো তারা প্রচুর পরিমাণ সোনা কিনছে। সেটা পোল্যান্ড যেমন কিনছে, আগে কাজাকিস্তান কিনছিল, চীন কিনছিল, এমনকি ভারত। কিন্তু সাম্প্রতিক ভারত সেন্ট্রাল ব্যাংকের সোনা কেনাটা কমের দিকে যাচ্ছে। এটা একটা অন্য এপিসোড। এবং যখন শেয়ার মার্কেট, যখন একটা বিশ্ব অর্থনীতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট যখন অস্থির হয়, তখন শেয়ার মার্কেট অবশ্যই একটা মানে দোলাচলে থাকবে। এবং সেই দোলাচলে থাকলে বিনিয়োগকারীরা মনে করে যে তারা সুরক্ষিত নন। সেই টাকাটা কিন্তু তারা এই জায়গায় সোনা, রূপো বা মেটাল এই রকম জায়গায় ইনভেস্ট করার কথা ভাবে। তো সেই কারণের জন্য বিনিয়োগটা যাচ্ছিল। কিন্তু আজকে সকালের পরিস্থিতিটা একটু অন্যরকম। শেয়ার বাজারও পড়েছে, সোনার উপর দমক পড়েছে। কারণ একটা বুদবুদ বাবুল ছিলই, এটা কমার ব্যাপারই ছিল। কারণ গত বছর থেকে আজকের ৭৪-৭৮ থেকে ১,৮৪,৮৫ হওয়ার কোনো জায়গা নেই। একটা তাৎক্ষণিক ডিমান্ড তৈরি হওয়ার জন্য এটা একটা বিষয়। কিন্তু মনে রাখতে হবে যে ভারতবর্ষ স্টেডিলি তার যে ইকোনমি $4 ট্রিলিয়ন ইকোনমি করে সে 4th পজিশনে অলরেডি এসছে। আমি যদি ভারতবর্ষের ট্যাক্স পেয়ারের নাম্বারটা বলি, যে আমাদের ট্যাক্স পেয়ারের সংখ্যাটা 23 সালে মানে 8 কোটি থেকে প্রায় 9.5 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে 24 সালে। ট্যাক্স পেয়ারে অর্থাৎ বেশি লোক কর দিক, করের পরিমাণটা কম হোক। এবং আমরা জানি যে 8th পে কমিশন সেন্ট্রাল এবং বিভিন্ন রাজ্যগুলো, যদিও আমাদের রাজ্যে 6th পে কমিশনের পরে 7th হবে কিনা আমরা দোলাচলে আছি, কিন্তু এটা হওয়ার জন্য যাতে তাদের কাছে এটা নাভিশ্বাস না হয় বেতন বৃদ্ধিটা, তার জন্য কিন্তু এই 12 লক্ষ টাকার যে ব্র্যাকেটটা এটা আনা হয়েছে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনটা রাখা হয়েছে। এটা মানুষ এক্সপেক্ট করছে যে এলআইসি, মেডিক্লেম এবং হাউস, মনে রাখতে হবে যে 144 কোটি জনসংখ্যার দেশ। আজকে ব্রিটেন, ডেনমার্কের যে ইকোনমি যেভাবে রান করে, ইন্ডিয়ান ইকোনমি সেই জায়গায় রান করার কোনো জায়গা নেই। কিন্তু এমএসএমইতে গুরুত্ব আরোপ করা, এমএসএমইর জন্য রিলিফ দেওয়া, সেটা যেমন আমরা লকডাউনে দেখেছি, পোস্ট লকডাউনেও কিন্তু আমরা একই কাজ দেখেছি। আবার একই সঙ্গে যে প্রযুক্তির যে উন্নতি, যেমন এআই, তার জন্যও কিন্তু দৃষ্টি খোলা রাখতে হবে। এবং আমাদের যে আনস্কিল লেবার, ভারতবর্ষের একটা প্রবলেম, উনিও বলছিলেন এই আনস্কিলটাকে সেমি স্কিল, সেমি স্কিল থেকে স্কিল, স্কিল থেকে রিস্কিল, এই যে ট্রেনিংগুলো বিভিন্ন রকমভাবে তারা কিন্তু করছেন এবং তারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। 2047-এর আগে কি সেই ফল পাবো, মানে যেটা টার্গেট করেছেন নরেন্দ্র মোদী? আমরা শুনেই আসছি, কিন্তু সাধারণ মানুষ, প্রতিটা জেলা থেকে সাধারণ মানুষ বলছেন আমরা কষ্টে আছি। আরো একবার রাজনৈতিক তরজা কি চলছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ কি বলছেন দেখুন। আশা রয়েছে যেটা প্রাপ্য, সে প্রাপ্য টাকাটা আমাদেরকে দিক। এত বড় বঞ্চনার শিকার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের প্রতি হয়নি। কিন্তু আশা করব বাজেটে স্পেসিফিক পশ্চিমবাংলার আবাস যোজনা, 100 দিনের কাজের প্রসঙ্গ এবং নানাবিধ উন্নয়ন প্রকল্পে অন্তত কেন্দ্রীয় সরকার এবার কিছুটা টাকা দিক। তাহলে বাংলার লোক জানবে যে এই সরকার বাংলা বিরোধী সরকার। দেখুন, দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে। আমরা সমস্ত কিছুই ভোটের প্রেক্ষিতে বিচার করি। কিছুদিন আগেই তো বাংলা 12টা নতুন রেল পেল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অনেক প্রজেক্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সুতরাং এই বাজেটও বাংলা বাইরে থাকবে না। আমরা যুক্তরাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করি। কোনো রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের যে কংগ্রেসের সংস্কৃতি ছিল, সেটার মুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য। পঙ্কজদা, বাংলার ক্ষেত্রেই আসি। অদ্ভুত একটা, আপনারা লড়াই করছেন 26 টার্গেট, 26-এ আপনারা ক্ষমতায় আসবেনই বলছেন, কিন্তু বাজেটে যদি বাংলার জন্য কিছু না থাকে, তৃণমূল আবার শুরু করবে, আরও বেশি হাতিয়ার পাবে যে বাংলা বিরোধী বিজেপি। না, বিষয়টা হচ্ছে যে এর আগেও আপনারা জানেন যে গত বছরও 820 কোটি টাকা স্পেসিফিক ইনভেস্টমেন্ট হয়েছে, ফর বাজেট অ্যালোকেশন হয়েছে ফর ওয়েস্ট বেঙ্গল।
তো সেটা রেল স্টেশনের আপগ্রেডেশন, মেট্রো এক্সপানশন, এই প্রকল্পগুলো কিন্তু এসছে। তো এবার আমরা মনে করি যে এই বাজেটে অবশ্যই, কারণ বাজেট নির্মলা সীতারামন কি করবেন সেটা আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি। কি আছে সেটা তো একেবারেই আমরা এটা গোপনীয়, তো যতক্ষণ না এটা টেবিল হবে। কিন্তু আমরা এক্সপেক্ট করব যে বাংলার জন্য বরাদ্দ স্পেসিফিক উত্তরবঙ্গ এবং অন্য যে পার্টগুলো, উত্তরবঙ্গের যেমন পর্যটন, এখন অনেকটাই প্রভাব আছে, এইগুলোর জন্য আমি আবার সাধারণভাবে নয়া অতিথির কাছে একবার আসি, কারণ আর বেশি সময় পাবো না। একটু পরেই নির্মলা সীতারামন উঠে যাবেন, অর্থনীতিবিদ অরিজিতা দত্ত। কোন অবস্থায় নির্মলা সীতারামন এই মুহূর্তে বাজেট পেশ করতে চলেছেন? ভারতের অর্থনীতির কি অবস্থা? 92 টাকা হচ্ছে ডলারের দাম, সোনার উপর দাম এত বাড়ছে, জিনিসপত্রের দাম কিছুতেই কমছে না, মানুষ কিছুতেই খুশি নন। ভালো খবরগুলো বলি, সেগুলো হচ্ছে যে গ্রোথ বাড়ছে। যেখানে সারা পৃথিবীতে অ্যাভারেজ গ্রোথ খুব কম, সেখানে আমাদের গড় বৃদ্ধির খুব ভালো। আর তার সাথে হচ্ছে আমাদের ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মেন ইনভেস্টমেন্ট, ভালো, 30% জিডিপির, খুবই ভালো। খারাপ জায়গাগুলো হচ্ছে যে এই পুরো যে গ্রোথটা, যে বৃদ্ধিটা, সেটা কে তৈরি করছে, কোন সেক্টর তৈরি করছে। দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেইন ড্রাইভার, যেটাকে আমাদের ভাষায় যদি বলি, সেটা হচ্ছে প্রাইভেট কনজাম্পশন, অর্থাৎ ব্যক্তিগত ভোগ। সেইটা হচ্ছে 62%। এবার এই ভোগের জায়গাটা যদি আমি একদম, আপনি যেটা প্রশ্নটা করলেন, যে একদম যদি চলে আসি সাধারণ মানুষের কথায়, তাহলে কি হচ্ছে, হাউস হোল্ডের কি অবস্থা, আমাদের বাড়ির গৃহস্থদের অবস্থাটা কি? দেখা যাচ্ছে সেভিং কমে যাচ্ছে, ঋণ নেবার প্রবণতা প্রচণ্ড বেড়ে যাচ্ছে। এইটা কেন হচ্ছে? আমাদের অর্থনীতির ভাষায় আমরা বলি যে একবার যদি ভোগপণ্য, যদি আমরা মানুষ যদি অভ্যস্ত হয়ে যায়, সে যেই হোক, টাটা বিড়লা থেকে নিম্নবিত্ত, সে কিন্তু আর কমাতে পারে না। কিন্তু তার সাথে আছে যে তার আয়টা কিন্তু ফ্লাকচুয়েট করছে, তাহলে সেই জায়গাটা থেকে তাদের ঋণে যেতে হচ্ছে। তার ফলে যেটা হচ্ছে, আপনি নিয়ে গেছেন ট্রাম্পের কাছে, নথি স্বীকার করতে হচ্ছে শুল্ক নিয়ে, 92 টাকা ডলারের দাম হয়ে গেছে, সোনার দাম এইভাবে হুহু করে বাড়ছে। না, বিষয়টা হচ্ছে প্রতিটা সেগমেন্ট কিন্তু একদম আলাদা, প্রত্যেকটার সঙ্গে মানে ইন্টার রিলেটেড, বাট তার মধ্যেও একটা স্বতন্ত্রতা আছে। সোনার দামের বিষয়টা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো তারা প্রচুর পরিমাণ সোনা কিনছে। সেটা পোল্যান্ড যেমন কিনছে, আগে কাজাকিস্তান কিনছিল, চীন কিনছিল, এমনকি ভারত। কিন্তু সাম্প্রতিক ভারত সেন্ট্রাল ব্যাংকের সোনা কেনাটা কমের দিকে যাচ্ছে। এটা একটা অন্য এপিসোড। এবং যখন শেয়ার মার্কেট, যখন একটা বিশ্ব অর্থনীতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট যখন অস্থির হয়, তখন শেয়ার মার্কেট অবশ্যই একটা মানে দোলাচলে থাকবে। এবং সেই দোলাচলে থাকলে বিনিয়োগকারীরা মনে করে যে তারা সুরক্ষিত নন। সেই টাকাটা কিন্তু তারা এই জায়গায় সোনা, রূপো বা মেটাল এইরকম জায়গায় ইনভেস্ট করার কথা ভাবে। তো সেই কারণের জন্য বিনিয়োগটা যাচ্ছিল। কিন্তু আজকে সকালের পরিস্থিতিটা একটু অন্যরকম। শেয়ার বাজারও পড়েছে, সোনার উপর দমক পড়েছে, কারণ একটা বুদবুদ বাবুল ছিলই, এটা কমার ব্যাপারই ছিল। কারণ গত বছর থেকে আজকের 74-78 থেকে 1,84,85 হওয়ার কোনো জায়গা নেই, একটা তাৎক্ষণিক ডিমান্ড তৈরি হওয়ার জন্য। এটা একটা বিষয়। কিন্তু মনে রাখতে হবে যে ভারতবর্ষ স্টেডিলি তার যে ইকোনমি, $4 ট্রিলিয়ন ইকোনমি করে সে 4th পজিশনে অলরেডি এসছে। আমি যদি ভারতবর্ষের ট্যাক্স পেয়ারের নাম্বারটা বলি, যে আমাদের ট্যাক্স পেয়ারের সংখ্যাটা 23 সালে মানে 8 কোটি থেকে প্রায় 9.5 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে 24 সালে। ট্যাক্স পেয়ারে, অর্থাৎ বেশি লোক কর দিক, করের পরিমাণটা কম হোক। এবং আমরা জানি যে 8th পে কমিশন সেন্ট্রাল এবং বিভিন্ন রাজ্যগুলো, যদিও আমাদের রাজ্যে 6th পে কমিশনের পরে 7th হবে কিনা আমরা দোলাচলে আছি, কিন্তু এটা হওয়ার জন্য যাতে তাদের কাছে এটা নাভিশ্বাস না হয় বেতন বৃদ্ধিটা, তার জন্য কিন্তু এই 12 লক্ষ টাকার যে ব্র্যাকেটটা এটা আনা হয়েছে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনটা রাখা হয়েছে।
আক্ষরিক অর্থেই আর মাত্র কিছুক্ষণ তারপরেই লোকসভার অধিবেশন শুরু হবে এবং কেন্দ্রীয় বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তার আগে একটু আলোচনা করে নিই অনির্বাণ বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার প্রথম চালু হলো এখান থেকে। অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট থেকে বেঙ্গালুরু, সুকান্ত মজুমদার বারবার দাবি করছেন দেখিয়ে দিলাম। রেলের তো বিষয় নেই এখানে এই বাজেটে, কিন্তু তবুও উত্তরবঙ্গের জন্য যদি বরাদ্দ বেশি হয়, ঢালাও হয়, তাহলে তো অনেকটা চাপ শাসক দলের এই রাজ্যে। দেখুন, সাধারণ মানুষের যদি ভালো হয় তাতে আলাদা করে কার চাপ কার কম চাপ এসব নিয়ে ভাবার কোনো কারণ নেই। কিন্তু সমস্যা হচ্ছে বন্দে ভারত স্লিপার বা অমৃত ভারত ইত্যাদি এই যে প্রিমিয়াম ক্লাসের ট্রেনগুলি, এইগুলি যত বেশি আমরা ইন্ট্রোডিউসড হতে দেখেছি একই সময়ে দাঁড়িয়ে, যেগুলি প্রিমিয়াম ক্লাস নয়, তুলনায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষজন এমনকি গরিব মানুষজনকে যে ধরনের ট্রেনে বেশি যাতায়াত করতে হয়, তার যা সার্ভিসের অবস্থা হয়েছে। আপনার ক্যামেরাতে লোকাল ট্রেনের কথা বললেন, একজন ভদ্রমহিলা বললেন, যারা লোকাল ট্রেনে যাতায়াত। আপনাকে থামাচ্ছি কারণ ইতিমধ্যেই লোকসভার অধিবেশন শুরু। सीतारमन जी, item number one. Sir, with your permission, I rise to lay on the table a copy each of the following papers, Hindi and English versions, under Article 281 of the Constitution, Report for 2026 to 2031, Volume 1, Main Report of the 16th Finance Commission. 2. Report for 2026-2031, Volume 2, Annexures of the 16th Finance Commission. Number 3, explanatory memorandum as to the action taken on the recommendations contained in the above report. Item number 2, माननीय वित्त मंत्री निर्मला सीतारमन जी। Honorable Speaker, sir, on the sacred occasion of Magh Purnima and the birth anniversary of Guru Ravidas, I present the budget for the year 2026-2027. Since we assumed office 12 years ago, India's economic trajectory has been marked by stability, fiscal discipline, sustained growth, and moderate inflation. This is the result of conscious choices we have made, even in times heightened uncertainty and disruption. Our government, led by Honorable Prime Minister Modi, has decisively and consistently chosen action over ambivalence, reform over rhetoric, and people over populism. We have pursued far-reaching structural reforms, fiscal prudence and monetary stability, whilst maintaining a strong thrust on public investment. Keeping Atmanirbharta as a lodestar, we have built domestic manufacturing capacity, energy security, and reduced critical import dependencies. Simultaneously, we have ensured that citizens benefit from every action of the government, undertaking reforms to support employment generation, agricultural productivity, household purchasing power, and universal services to people. These measures have delivered a high growth rate of around 7% and helped us make substantial strides in poverty reduction and improvement in the lives of our people. Today, we face an external environment in which trade and multilateralism are imperiled and access to resources and supply chains are disrupted. New technologies are transforming production systems while sharply increasing demands on water, energy, and critical minerals. India will continue to take confident steps towards Vikasit Bharat, balancing ambition with inclusion. As a growing economy with expanding trade and capital needs, India must also remain deeply integrated with global markets, exporting more and attracting stable long-term investment.
As I begin part A, I want to express my gratitude to the people for standing firmly with us as we forge our way together towards becoming one of the largest economies of the world. Our aim is to transform aspiration into achievement and potential into performance as we ensure that the dividends of growth reach every farmer, the scheduled caste, the scheduled tribes, the nomads, the youth, the poor, and the women. In Vikasit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique Yuva Shakti-driven budget. Our government's sankalp is to focus on our poor, underprivileged, and the disadvantaged. To deliver on this sankalp, and given that this is the first budget prepared in Kartavya Bhavan, we are inspired by 3 Kartavya. Our first Kartavya is to accelerate and sustain economic growth by enhancing productivity and competitiveness and building resilience to volatile global dynamics. Our second Kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third Kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas, is to ensure that every family, community, region, and sector has access to resources, amenities, and opportunities for meaningful participation. This threefold approach requires a supportive ecosystem. The first requirement is to sustain the momentum of structural reforms, continuous, adaptive, and forward-looking. Second, a robust and structural reforms, continuous, adaptive, and forward-looking. Second, a robust and resilient financial sector is central to mobilizing savings, allocating capital efficiently, and managing risks. Third, cutting-edge technologies, including AI applications, can serve us as force multipliers for better governance. Reform Express. Our government has undertaken comprehensive reforms towards creating employment, boosting productivity, and accelerating growth. After the Prime Minister's announcement on Independence Day in 2025, over 350 reforms have been rolled out. This includes GST simplification, notification of labor codes, and rationalization of mandatory quality control orders. High-level committees have been formed, and in parallel, the central government is working with the state governments on deregulation and reducing compliance requirements. The Reform Express is well on its way and will maintain its momentum to help us fulfill our Kartavya. I now move to specific proposals. Under our first Kartavya, to accelerate and sustain economic growth, I propose interventions in 6 areas. 1. Scaling up manufacturing in 7 strategic and frontier sectors. 2. Rejuvenating legacy industrial sectors. 3. Creating champion MSMEs. 4. Delivering a powerful push for infrastructure. 5. Ensuring long-term security and stability. And 6. Developing city economic regions. Scaling up of manufacturing in 7 strategic and frontier sectors. Biopharma Shakti, meaning biopharma strategy for health advancement,
through knowledge, technology, and innovation. India's disease burden is observed to be shifting towards non-communicable diseases like diabetes, cancer, and autoimmune disorders. Biologic medicines are key to longevity and quality of life at affordable costs. To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. This will build the ecosystem for domestic production of biologics and biosimilars. The strategy will include a biopharma-focused network with 3 new national institutes of pharmaceutical education and research, popularly known as NIPERs, and upgrading 7 existing ones. It will also create a network of 1,000 accredited India clinical trials sites. We propose to strengthen the Central Drug Standard Control Organization to meet global standards and approve timeframes through approval timeframes through a dedicated scientific review cadre and specialists. India's semiconductor mission 1.0 expanded India's semiconductor sector capabilities. Building on this, we will launch ISM 2.0 to produce equipment and materials, design full-stack Indian IP, and fortify supply chains. We will also focus on industry-led research and training centers to develop technology and skilled workforce. The Electronics Components Manufacturing Scheme, launched in April 2025, with an outlay of 22,919 crores, already has investment commitments at double the targets. We propose to increase the outlay to 40,000 crores to capitalize on this momentum. A scheme for rare earth permanent magnets was launched in 2025 November. We now propose to support the mineral-rich states of Odisha, Kerala, Andhra Pradesh, and Tamil Nadu to establish dedicated rare earth corridors to promote mining, processing, research, and manufacturing. To enhance domestic chemical production and reduce import dependency, we will launch a scheme to support states in establishing 3 dedicated chemical parks through challenge route on a cluster-based plug-and-play model. Strong capital goods. Strong capital goods capability is a determinant of productivity and quality across different sectors. Towards building this capacity, I propose the following. High-tech tool rooms will be established by central public sector enterprises at 2 locations as digitally enabled automated service bureaus that locally design, test, and manufacture high-precision components at scale and at lower cost. 2. A scheme for enhancement of construction and infrastructure equipments will be introduced to strengthen domestic manufacturing of high value and technologically advanced CIE. This can range from lifts in a multi-storied apartment or firefighting equipment in multiplexes, large or small, and to tunnel boring equipments for building metros and high-altitude roads. I also propose a scheme for container manufacturing to create a globally competitive container manufacturing ecosystem with a budgetary allocation of 10,000 crores over a 5-year period. For the labor-intensive textile sector, I propose an integrated program with 5 subparts. 1.
the National Fiber Scheme for self-reliance in natural fibers, such as silk, wool and jute, man-made fibers, and new age fibers. Textile expansion and employment scheme to modernize traditional clusters with capital support for machinery, technology upgradation, and common testing and certification centers. 3. The National Handloom and Handicraft Program to integrate and strengthen existing schemes and ensure targeted support for weavers and artisans. Tex Eco Initiative to promote globally competitive and sustainable textiles and apparels. Samarth 2.0 to modernize the upgrade the textile skill ecosystem through collaboration with industry and academic institutions. Further, I propose to set up mega textile parks in challenge mode. They can also focus on bringing value addition to technical textiles. I propose to launch the Mahatma Gandhi Gram Swaraj initiative to strengthen khadi, handloom and handicrafts. This will help in global market linkage and branding. It will streamline and support training, skilling, quality of process and production. This will benefit our weavers, village industries, one district, one product ODOP initiative, and also our rural youth. India has the potential to emerge as a global hub for high quality, affordable sports goods. I propose a dedicated initiative, sports goods, that will promote manufacturing, research and innovation in equipment design as well as material sciences. Rejuvenation of legacy industrial clusters. I propose to introduce a scheme to revive 200 legacy industrial clusters to improve their cost competitiveness and efficiency through infrastructure and technology upgradation. Creating champion SMEs and supporting micro enterprises. Recognizing MSMEs as a vital engine of growth, I propose a three-pronged approach to help them grow as champions. Equity support. I propose to introduce a dedicated 10,000 crores SME growth fund to create future champions, incentivizing enterprises based on select criteria. I also propose to top up the Self-Reliant India Fund set up in 2021 with 2,000 crores to continue support to micro enterprises and maintain their access to risk capital. Liquidity support. With TREDS, more than 7 lakh crore has been made available to MSMEs. To leverage its full potential, I propose 4 measures. 1. Mandate TREDS as the transaction settlement platform for all purchases from MSMEs by CPSEs, serving as a benchmark for other corporates. 2. Introduce a credit guarantee support mechanism through CGT-MSE for invoice discounting on TREDS platform. 3. Link GEM with TREDS for sharing information with financiers about government purchases from MSMEs, encouraging cheaper and quicker financing. 4. Introduce TREDS receivables as asset-backed securities, helping develop a secondary market, enhancing liquidity and settlement of transactions. Professional support. Government will facilitate professional institutions such as the ICAI, ICSI, ICMAI to design short-term modular courses and practical tools
to develop a cadre of corporate mitras, especially in Tier 2 and Tier 3 towns. These accredited para-professionals will help MSMEs meet compliance requirements at affordable costs. Infrastructure. During this past decade, our government has undertaken several initiatives for large-scale enhancement of public infrastructure, including through new financing instruments such as Infrastructure Investment Trust in WITS and Real Estate Investment Trust REITs, and institutions like NIIF and NABFID. We shall continue to focus on developing infrastructure in cities with over 5 lakh population, that is Tier 2, Tier 3 cities, which have expanded to become growth centers. Public capital expenditure has increased manifold from 2 lakh crore in 2014-15 to an allocation of 11.2 lakh crore in BE 25-26. In this coming year, that is financial year 2026-27, I propose to increase it to 12.2 lakh crores to continue the momentum. To strengthen the confidence of private developers regarding risks during infrastructure development and construction phase, I propose to set up an infrastructure risk guarantee fund to provide prudentially calibrated partial credit guarantee to lenders. Over the years, rights have emerged as a successful instrument for asset monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated rights. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years, starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradeep and Dhamra. Training institutes will be set up as regional centers of excellence for development of required manpower for these waterways. This will benefit youth in the entire stretch of the waterways to train and acquire skills. Further, a ship repair ecosystem catering to inland waterways will also be set up at Varanasi and Patna. And C, launch a coastal cargo promotion scheme for incentivizing a modal shift from rail to road to increase the share of inland waterways and coastal shipping from 6% to 12% by 2047. To enhance last mile and remote connectivity and promote tourism, I propose to give incentives to indigenize manufacturing of seaplanes. A seaplane VGF scheme will be also introduced to provide support for operations. Carbon capture, utilization and storage. Aligning with the roadmap launched in December 2025, the carbon capture, utilization and storage technologies at scale will achieve higher readiness and in end-use application across 5 industrial sectors, including power, steel, cement, refineries, and chemicals. An outlay of 20,000 crore is proposed over the next 5 years for this purpose. City economic regions. Cities are India's engines of growth, innovation, and opportunities. We shall now focus on Tier 2, Tier 3 cities, and even temple towns
which need modern infrastructure and basic amenities. This budget aims to further amplify the potential of cities to deliver the economic power of agglomerations by mapping city economic regions based on their specific growth drivers. An allocation of 5,000 crore per CER over 5 years is proposed for implementing their plans through a challenge mode with a reform-cum-result-based financing mechanism. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Financial sector. The Indian banking sector today is characterized by strong balance sheet, historic highs in profitability, improved asset quality, and coverage exceeding 98% of villages in the country. At this juncture, we are well placed to futuristically evaluate the measures needed to continue on the path of reform-led growth of this sector. I propose setting up a high-level committee on banking for Vikasit Bharat. High-level committee on banking for Vikasit Bharat to comprehensively review the sector and align it with India's next phase of growth, while safeguarding financial stability, inclusion, and consumer protection. The vision for NBFCs for Vikasit Bharat has been outlined with clear targets for credit disbursement and technology adoption in order to achieve scale and improve efficiency in the public sector NBFCs. As a first step, it is proposed to restructure the Power Finance Corporation and Rural Electrification Corporation. I propose a comprehensive review of the foreign exchange management non-debt instruments rules to create a more contemporary, user-friendly framework for foreign investments consistent with India's evolving economic priorities. Corporate bond market. I propose to introduce a market-making framework with suitable access to funds and derivatives on corporate bond indices. I also propose to introduce total return swaps on corporate bonds. Municipal bonds. To encourage the issuance of municipal bonds of higher value by larger cities, I propose an incentive of 100 crore rupees for a single bond issuance. 100 crore rupees for a single bond issuance of more than 1,000 crore. The current scheme under Amrit which incentivizes issuances up to 200 crores only, will also continue to support smaller and medium towns. That will also continue to support the smaller and medium towns. Ease of doing business. Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies through the Portfolio Investment Scheme. It is also proposed to increase the investment limit for an individual PROI under the scheme from 5% to 10%, with an overall investment limit for all individual PROIs to 24% from the current 10%. Emerging technologies including AI. 21st century is technology driven.
Adoption of technology is for the benefit of all people. Farmers in the field, women in STEM, youth keen to upskill, and Divyangjan to access newer opportunities. The government has taken several steps to support new technologies through AI Mission, National Quantum Mission, Anusandhan National Research Fund, and Research and Development and Innovation Fund. Our second kartavya is to fulfill aspirations and build capacities. Close to 25 crore individuals have come out of multi-dimensional poverty through a decade of our government's sustained and reform-oriented efforts. Our government has therefore decided to place a renewed emphasis on the service sector to provide a pathway to fulfilling aspirations of a youthful India with the following measures. I propose to set up a high-powered Education to Employment and Enterprises Standing Committee to recommend measures that focus on service sector as a core driver of Vikasit Bharat. This will make us a global leader in services with a 10% global share by 2047. The committee will prioritize areas to optimize the potential for growth, employment, and exports. They will also assess the impact of emerging technologies, including AI, on jobs and skill requirements and propose measures thereof. To create a range of skilled career pathways, a new range of skilled career pathways for our youth, I propose interventions in the following sectors. Health. Existing institutions for allied health professionals will be upgraded and new AHP institutions established in private and government sectors. This will cover 10 selected disciplines, including optometry, radiology, anesthesia, OT technology, applied psychology and behavioral health, and add 1 lakh AHPs over the next 5 years. A strong care system covering geriatric and allied care services will be built. A variety of NSQF-aligned programs will be developed to train multi-skilled caregivers, combining core care and allied skills such as wellness, yoga, and operation of medical assistive devices. In the coming year, 1.5 lakh caregivers will be trained. Hubs for medical value tourism. To promote India as a hub for medical tourism services, I propose to launch a scheme to support states in establishing 5 regional medical hubs in partnership with the private sector. These hubs will serve as integrated healthcare complexes that combine medical, educational, and research facilities. They will have Ayush centers, medical value tourism facilitation centers, and infrastructure for diagnostics, post-care, and rehabilitation. These hubs will provide diverse opportunities, job opportunities for health professionals, including doctors and AHPs. Ancient Indian yoga, already respected in several parts of the world, was given a mass global recognition when Honorable Prime Minister took it to the UN. Post-COVID, Ayurveda gained a similar global acceptance and recognition. Exporting quality Ayurveda products helps farmers who grow the herbs and youth who process the products. To meet growing global demand, a few more steps are being taken. I propose to 1.
set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training and awareness for traditional medicine. Animal husbandry. Livestock contributes to close to 16% of farm income, including of poor and marginal households. To scale up availability of veterinary professionals by more than 20,000, I propose to roll out a loan-linked capital subsidy support scheme for establishment of veterinary and para-veterinary colleges, veterinary hospitals, diagnostic laboratories, and breeding facilities in private sector. Collaboration between Indian and foreign institutions will also be facilitated. Orange economy. India's animation, visual effects, gaming and comics sector, ABGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up ABGC content creator labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. The Indian design industry is expanding rapidly, and yet there is a shortage of Indian designers. I propose to establish, through Challenge Route, a new National Institute of Design to boost design education and development in the eastern region of India. Education. Our government will support states through Challenge Route in creating 5 university townships in the vicinity of major industrial and logistics corridors. These planned academic zones will host multiple universities, colleges and research institutions, skill centers and residential complexes. In higher education, STEM institutions, prolonged hours of study and laboratory work pose some challenges for girl students. Through VGF, viability gap funding and capital support, 1 girls' hostel will be established in every district. To promote astrophysics and astronomy via immersive experiences. 4 telescope infrastructure facilities will be set up or upgraded. The National Large Solar Telescope, the National Large Optical Infrared Telescope, the Himalayan Chandra Telescope, and the Cosmos 2 Planetarium. Tourism. The tourism sector has the potential to play a large role in the employment generation, forex earnings, and expanding the local economy. I propose to set up a National Institute of Hospitality by upgrading the existing National Council for Hotel Management and Catering Technology. It will function as a bridge between academia, industry, and government. I also propose a pilot scheme for upskilling 10,000 guides in 20 iconic tourist sites through a standardized, high-quality, 12-week training course in hybrid mode in collaboration with the Indian Institute of Management. A national destination digital knowledge grid will be established
to digitally document all places of significance, cultural, spiritual, and heritage. This initiative will create a new ecosystem of jobs for local researchers, historians, content creators, and technology partners. India has the potential and opportunity to offer world-class trekking and hiking experience. We will develop ecologically sustainable mountain trails in Himachal Pradesh, Uttarakhand, and Jammu Kashmir. Also in Araku Valley in the Eastern Ghats and Podigai in the Western Ghats. Turtle trails along key nesting sites in the coastal areas of Odisha, Karnataka, and Kerala. And 3 bird watching trails along the Pulikat Lake in Andhra Pradesh, Tamil Nadu. It's on the border. Under the visionary leadership of Honorable Prime Minister, we established the International Big Cat Alliance in 2024. This year, India is hosting the first ever Global Big Cat Summit, where heads of governments and ministers from 95 range countries will deliberate on collective strategies for conservation. Heritage and culture tourism. I propose to develop 15 archaeological sites, including Lothal, Dolavira, Rakhi Gadi, Adichanallur, Saranath, Hastinapur, and Leh Palace into vibrant experiential cultural destinations. Excavated landscapes will be open to the public through curated walkways. Immersive storytelling skills and technologies will be introduced to help conservation labs, interpretation centers, and guides. The sports sector provides multiple means of employment, skilling, and job opportunities. Taking forward the systematic nurturing of sports, which is set in motion through the Khelo India program earlier, I propose to launch a Khelo India mission to transform the sports sector over the next decade. The mission will facilitate an integrated talent development pathway supported by training centers, which are foundational, intermediate, and elite levels. B, systematic development of coaches and support staff. C, integration of sports science and technology. D, competitions and leagues to promote sports culture and provide platforms. And E, development of sports infrastructure for training and competition. Our third Kartavya aligns with our vision of Sabka Saath Sabka Vikas towards Vikasit Bharat. This requires targeted efforts for 1, increasing farmer incomes through productivity enhancement and entrepreneurship, with special attention to small and marginal farmers. B, empowering Divyang Jan through access to livelihood opportunities, training, and high-quality assistive devices. C, empowering the vulnerable to access mental health and trauma care. D, focus on the Purvodaya states and the Northeast region to accelerate development and employment opportunities. Fisheries. We will undertake initiatives for integrated development of 500 reservoirs and Amrit Sarovars. 2, strengthen the fisheries value chain in coastal areas and enable market linkages involving startups and women-led groups together with fish farmer producer organizations. Animal husbandry. To provide quality employment opportunities in rural and peri-urban areas, we will support the animal husbandry sector in entrepreneurship development through A, credit-linked subsidy program, B, scaling up and modernization of livestock enterprises,
C. Enhance creation of livestock, dairy and poultry. I'll read that again. Enhance creation of livestock, dairy and poultry focused integrated value chains. And D. Encourage creation of livestock farmer producer organizations. High value agriculture. To diversify farm outputs, increase productivity, enhance farmers' incomes, and create new employment opportunities, we will support high value crops such as coconut, sandalwood, cocoa, cashew in the coastal areas, agar trees in northeast, and nuts such as almonds, walnuts, and pine nuts in our hilly regions. All of them will be supported. India is the world's largest producer of coconuts. About 30 million people, including nearly 10 million farmers, depend on coconuts for their livelihood. To further enhance competitiveness in coconut production, I propose a coconut promotion scheme to increase production and enhance productivity through various interventions, including replacing and non-productive trees with new saplings or plants or varieties in major coconut growing states. A dedicated program is proposed for Indian cashew and cocoa to make India self-reliant in raw cashew and coconut production and processing, enhance export competitiveness, and transform Indian cashew and Indian cocoa into premium global brands by 2030. Sandalwood. Our government will partner with state governments to promote focused cultivation and post-harvest processing to restore the glory of the Indian sandalwood ecosystem, to rejuvenate old, low-yielding orchards, and expand high-density cultivation of walnuts, almonds, and pine nuts. We will support a dedicated program to enhance farmer incomes and in bringing value addition by engaging youth. Bharat Vistar, that is virtually integrated system to access agricultural resources. I propose to launch Bharat Vistar, a multilingual AI tool that shall integrate the AgriStack portals and the ICAR package on agricultural practices with AI systems. This will enhance farm productivity, enable better decisions for farmers, and reduce risk by providing customized advisory support. She Marts for rural women-led enterprises. Building on the success of Lakpati Didi program, I propose to help women take the next step from credit-linked livelihoods to being owners of enterprises. Self-help entrepreneur, She Marts will be set up as community-owned retail outlets within the cluster-level federations through enhanced and innovative financing instruments. Empowering Divyangjan. Divyangjan Kaushal Yojana. Information technology, AVGC sectors, hospitality and food and beverages sectors often offer task-oriented and process-driven roles which are suitable for Divyangjan. We will ensure dignified livelihood opportunities through industry-relevant and customized training specific to each Divyangjan group. Divyang Sahara Yojana. Timely access to high-quality assistive devices for all eligible Divyangjan is a fundamental need. I propose to 1. Support the Artificial Limbs Manufacturing Corporation of India, ALIMCO, to set up and to scale up production of assistive devices. Invest in R&D and AI integration. Strengthen PM Divyasha Kendras and supporting
support setting up of assistive technology marts as modern retail style centers where Divyangjan and senior citizens can see, try, purchase assistive products. Reaffirming our commitment to mental health and trauma care. There are no national institutes for mental health care in North India. We will therefore set up a NIMHANS 2 and also upgrade national mental health institutes in Ranchi and in Tezpur as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected expenditure. We will strengthen and increase these capacities by 50% in district hospitals by establishing emergency and trauma care centers. Focus on Purvodaya states and northeastern regions. Purvodaya, I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. Buddhist sites in northeastern region. The northeastern region is a civilizational confluence of Theravada and Mahayana or Vajrayana traditions. I propose to launch a scheme for development of Buddhist circuits in Arunachal Pradesh, Sikkim, Assam, Manipur, Mizoram, and Tripura. The scheme will cover preservation of temples and monasteries, pilgrimage interpretation centers, connectivity, and pilgrim amenities. 16th Finance Commission. On 17th November 2025, the 16th Finance Commission submitted its report to the President. As mandated under Article 281 of the Constitution, the government is to lay the report along with the explanatory memorandum on the action taken report on the recommendations of the Commission in Parliament, which, Sir, Honourable Speaker, you've allowed me to do at the commencement of this session. The government has accepted the recommendation of the Commission to retain the vertical share of devolution at 41%. As recommended by the Commission, I have provided 1.4 lakh crores of rupees to the states for the year 2026-2027 as Finance Commission grants. These include rural and urban local body and disaster management grants. Fiscal consolidation. Government has been delivering on our fiscal commitments consistently without compromising on social needs. To strive towards accepted standards of fiscal management in Budget 25-26, I had indicated that the central government would target reaching a debt to GDP ratio of 50 plus or minus 1% by 2030-31. In line with this, the debt to GDP ratio is estimated to be 55.6% of GDP in BE 26-27. compared to 56.1% of GDP in RE 25-26. A declining debt to GDP ratio will gradually free up resources for priority sector lending and expenditure by reducing the outgo on interest payments. One of the main operational instruments for debt targeting is the fiscal deficit. I am happy to inform this august House that I fulfilled my commitment made in 2021-2022 to reduce fiscal deficit below 4.5% of GDP by 25-26. In RE 25-26, the fiscal deficit has been estimated at par with BE of 2025-26 at 4.4% of GDP.
In line with the new fiscal prudence path of debt consolidation, the fiscal deficit in BE 26-27 is estimated to be 4.3% of the GDP. The revised estimates of the non-debt receipts are 34 lakh crore rupees, of which the centre's net tax receipts are 26.7 lakh crore. The revised estimate of the total expenditure is 49.6 lakh crore rupees, of which the capital expenditure is about 11 lakh crores. Budget estimates 2026 to 2027. Coming to 26-27, the non-debt receipts and the total expenditure are estimated as 36.5 lakh crore and 53.5 lakh crore respectively. The centre's net tax receipts are estimated at 28.7 lakh crore rupees. To finance the fiscal deficit, the net market borrowings from dated securities are estimated at 11.7 lakh crore rupees. The balance financing is expected to come from small savings and other sources. The gross market borrowings are estimated at 17.2 lakh crore rupees. I'll now move to Part B. Part B, direct taxes. Honorable Speaker, sir, I now present my proposals on direct taxes. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. Ease of living. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax, and any TDS on this account will be done away with. I propose to reduce TCS rate on the sale of overseas tour program package from the current 5% and 20% to 2% without any stipulation of amount. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes under the Liberalized Remittance Scheme, popularly known as LRS, from 5% to 2%. Supply of manpower services is proposed to be specifically brought within the ambit of payment to contractors for the purpose of TDS to avoid ambiguity. Thus, TDS on these services will be at the rate of either 1% or 2% only. I propose a scheme for small taxpayers, wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate instead of filing an application with the assessing officer. For the ease of taxpayer holding securities in multiple companies, I propose to enable depositories to accept Form 15G or Form 15H from the investor and provide it directly to various relevant companies. I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. I also propose to stagger the timeline for filing of tax returns. Individuals with ITR 1 and ITR 2 returns will continue to file till 31st July, and non-audit business cases or trusts are proposed to be allowed time
till 31st August. TDS on sale of immovable property by a non-resident is proposed to be deducted and deposited through resident buyers and his or her PAN-based challan instead of requiring a TAN, which is a temporary accounting number. To address practical issues of small taxpayers like students, young professionals, tech employees, relocated NRIs, and such others, I propose to introduce a one-time 6-month foreign asset disclosure scheme for these taxpayers to disclose income or assets below a certain size. This scheme would be applicable for two categories of taxpayers, namely A, who did not disclose their overseas income or assets, and B, who disclosed their overseas income and or paid due tax but could not declare the asset acquired. For category A, the limit of undisclosed income or asset is proposed to be up to 1 crore rupees. They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty and would thereby get immunity from prosecution. For category B, asset value is proposed to be up to 5 crore rupees. Here, immunity from both penalty and prosecution will be available with a payment of fee of 1 lakh rupees. Rationalizing penalty and prosecution. Multiplicity of proceedings are hindrance to the ease of doing business. I propose to integrate assessment and penalty proceedings by way of a common order for both. There will be no interest liability on the taxpayer on the penalty amount for the period of appeal before the first appellate authority, irrespective of the outcome of appeal process. Further, quantum of prepayment is being reduced from 20% to 10% and will continue to be calculated only on core tax demand. As an additional measure for reducing litigation, I propose to allow taxpayers to update their returns even after reassessment proceedings have been initiated and an additional 10% tax rate over and above the rate applicable for the relevant year. The assessing officer will then use only this updated return in his proceedings. There is already a framework for immunity from penalty and prosecution in the cases of underreporting. I propose to apply this framework for immunity to misreporting too. However, in such a case, the taxpayer will need to pay 100% of the tax amount as an additional income tax over and above the tax and interest due. Penalties for certain technical defaults, such as failure to get accounts audited, non-furnishing of transfer pricing audit report, and default in furnishing statement for financial transactions are proposed to be converted into fee. I propose to rationalize prosecution framework under Income Tax Act while maintaining a careful balance for deterrence in some serious offence. Non-production of books of account and documents and requirement of TDS payment where payment is made in kind are being decriminalized. Further, minor offences will attract fine only. The remaining prosecutions will be graded commensurate with the quantum of offence. They will entail only simple imprisonment with maximum imprisonment reduced to 2 years and power to courts to convert even those into fines. There is no penalty. There is no penalty presently for non-disclosure of non-immovable foreign assets with aggregate value less than 20 lakh rupees. I propose to also provide them with immunity
from prosecution with retrospective effect from 1/10/2024. Cooperatives. Deduction is already allowed to a primary cooperative society engaged in supplying milk, oilseeds, fruits or vegetables raised or grown by its members. I propose to extend this deduction to also include supply of cattle feed and cotton seed produced by its members. Propose to allow inter-cooperative society dividend income as deduction under the new tax regime to the extent it is further distributed to its members. I further propose to allow exemption for a period of 3 years to dividend income received by a notified national cooperative federation on their investments made in companies up to 31/1/2026. This exemption would be allowed only for dividends further distributed to its member cooperatives. Supporting IT sector as India's growth engine. It is a global leader in software development services, IT-enabled services, knowledge process outsourcing services, and contract R&D services relating to software development. These businesses and their segments are quite interconnected with each other. All these services are proposed to be clubbed under a single category of information technology services with a common safe harbor margin of 15.5% applicable to all. The threshold for availing safe harbor for IT services is being enhanced substantially from 300 crore rupees to 2,000 crore rupees. Safe harbor for IT services shall be approved by an automated rule-driven process without any need for tax officer to examine and accept the application. Once supplied by a services company, the same safe harbor can be continued for a period of 5 years at a stretch at its choice. For IT services companies who want to conclude advanced pricing agreement, APA, I propose to fast-track unilateral APA process for IT services and endeavor to conclude it within a period of 2 years. The period of 2 years can be extended by a further period of 6 months on taxpayers' request. I propose to extend the facility of modified returns available to the entity entering APA to its associated entities also. Attracting global business and investment. Recognizing the need to enable critical infrastructure and boost investment in data centers, I propose to provide tax holiday till 2047 to any foreign company that provides cloud services to customers globally by using data center services from India. It will, however, need to provide services to Indian customers through an Indian reseller entity. I also propose to provide a safe harbor of 15% on cost in case the company providing data center services from India is a related entity. To harness the efficiency of just-in-time logistics for electronic manufacturing, I propose to provide safe harbor to non-residents for component warehousing in a bonded warehouse at a profit margin of 2% of the invoice value. The resultant tax of about 0.7% will be much lower than in competing jurisdictions. To provide fillip to toll manufacturing in India, I propose to provide exemption from income tax for 5 years to any non-resident who provides capital goods, equipment, or tooling to any toll manufacturer in a bonded zone. To encourage vast pool of global talent to work in India for a longer period of time, I propose to provide exemption to global, non-India sourced income of a non-resident expert for a stay period of 5 years under notified schemes.
I propose to provide exemption from minimum alternate tax, the MAT, to all non-residents who pay tax on presumptive basis. Tax administration. I propose to constitute a joint committee, Ministry of Corporate Affairs and Central Board of Direct Taxes, for incorporating the requirements of income computation and disclosure standards, the ICDS, in the Indian Accounting Standards, IND AS itself. Separate counting requirement based on ICDS will be done away with from the tax year 27-28. To support Prime Minister Modi's vision of homegrown accounting and advisory firms to become global leaders, I propose to rationalize the definition of accountant for the purposes of safe harbor rules. Other tax proposals. Change in taxation of buyback was brought in to address the improper use of buyback route by promoters. In the interest of minority shareholders, I propose to tax buyback for all types of shareholders as capital gains. However, to disincentivize misuse of tax arbitrage, promoters will pay an additional buyback tax. This will make effective tax 22% for corporate promoters. For non-corporate promoters, the effective tax will be 30%. TCS rate for sellers of specific goods, namely alcoholic liquor, scrap, and minerals, will be rationalized to 2%, and that on tendu leaves will be reduced from 5% to 2%. I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. STT on options premium and exercise of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. We reformed the taxation landscape for corporates in 2019 by providing them a simplified regime with lower tax rate so that they could productively focus on business rather than on claim of deductions and exemptions. To encourage companies to shift to the new regime, set off of brought forward MAT credit, minimum alternate tax credit, is proposed to be allowed to companies only in the new regime. Set off using available MAT credit is proposed to be allowed to an extent of 1/4 of the tax liability in the new regime. MAT is supposed to be made final tax, so there will be no further credit accumulation from 1st April 2026. In line with this change, the rate of final tax is being reduced to 14% from the current MAT rate of 15%. The brought forward credit of taxpayers accumulated till 30th March 2026 will continue to be available to them for set off as above. Indirect taxes. I shall now take up proposals related to indirect taxes. My proposals for customs and central excise aim to further simplify the tariff structure, support domestic manufacturing, promote export competitiveness, and correct inversion in duty. To continue weeding out long continuing customs duty exemptions, I propose to remove certain exemptions on items which are being manufactured in India or where the imports are negligible. Similarly, to further simplify the process of ascertaining the rate of duty applicable on a particular item, I propose to incorporate certain effective rates in various customs notifications to the tariff schedule itself. I shall now take up
sector-specific proposals. Promotion of exports of marine, leather, and textile products. I propose to increase the limit for duty-free imports of specified inputs used for processing seafoods for export from the current 1% to 3% of FOB value of the previous year's export turnover. I also propose to allow duty-free imports of specified inputs, which is currently available for exports of leather or synthetic footwear, to exports of shoe uppers as well. I propose to extend the time period for export of final product from the existing 6 months to 1 year for exporters of leather or textile garments, leather or synthetic footwear, and other leather products. Energy transition and security. I propose to extend the basic customs duty exemption given to capital goods used for manufacturing lithium-ion cells for batteries to those used for manufacturing lithium-ion cells for battery energy storage systems also. I propose to exempt basic customs duty on import of sodium antimonate for use in manufacture of solar glass. Nuclear power. I propose to extend the existing basic customs duty exemption on imports of goods required for nuclear power projects till the year 2035 and expand it for all nuclear plants irrespective of their capacity. Critical minerals. It is proposed to provide basic customs duty exemption the import of capital goods required for the processing of critical minerals in India. Biogas blended CNG. I propose to exclude the entire value of biogas while calculating the central excise duty payable on biogas blended CNG. Civil and defamation. I propose to exempt basic customs duty on components and parts required for the manufacture of civilian training and other aircrafts. It is proposed to exempt basic customs duty on raw materials imported for manufacture of parts of aircraft to be used in maintenance, repair, or overall requirements by units in the defense sector. Electronics. To deepen value addition in the consumer electronics sector, I propose to exempt basic customs duty on specified parts used in the manufacture of microwave ovens. Special economic zone. To address the concerns arising about utilization of capacity by manufacturing units in the special economic zones due to global trade disruptions, I propose as a special one-time measure to facilitate sales by eligible manufacturing units in SEZs to the domestic tariff area at concessional rates of duty. The quantity of such sales will be limited to a prescribed proportion of their exports. Necessary regulatory changes will be undertaken to operationalize the measures while ensuring level playing field for the units working in the DTA. Ease of living. To rationalize the customs duty structure for goods imported for personal use, I propose to reduce the tariff rate on all dutiable goods imported for personal use from 20% to 10%. To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs
medicines, and food for special medical purposes used in their treatment. Customs process. India's role and share in the global trade is poised for a major leap in line with our ambition and journey towards Vikasit Bharat. In this regard, I propose many measures for custom processes to have minimal intervention for smoother and faster movement of goods and greater certainty to the trade. Trust-based systems. I propose to enhance duty deferral period for Tier 2 and Tier 3 authorized economic operators, known as AEOs, from 15 days to 30 days. I propose to provide eligible manufacturer importers the same duty deferral facility. This should encourage them to get themselves accredited as a full-fledged Tier 3 AEO in due course. To provide greater certainty and for better business planning, I propose to extend validity period of advance ruling binding on customs from the present 3 years to 5 years. In the spirit of the whole of government approach, government agencies will be encouraged to leverage AEO accreditation for preferential treatment in clearing their cargo. Regular importers with trusted long-standing supply chains will be recognized in the risk system so that the need for verification of their cargo every time can be minimized. Export cargo using electronic sealing. Export cargo using electronic sealing will be provided through clearance from the factory premises to the ship. For import of goods not needing any compliance, filing of bill of entry by a trusted importer and arrival of goods will automatically notify customs for completing their clearance formalities. This will enable goods to be released immediately on arrival. The customs warehouse framework will be transformed into a warehouse operator-centric system with a self-declarations, electronic tracking, and risk-based audit. These reforms will move away from the current system of officer-dependent approvals and reduce transaction delays and compliance costs. Ease of doing business. Approvals required for cargo clearance from various government agencies will be seamlessly processed through a single interconnected digital window by the end of the financial year. Processes involved in clearance of food, drugs, plant, and animal and wildlife products, accounting for about 70% of interdicted cargo, will be operationalized on this system by April 2026 itself. For goods not having any compliance requirement, clearance will be done by customs immediately after online registration is completed by the importer, subject to the payment of duty. Customs integrated system will be rolled out in 2 years as a single integrated and scalable platform for all customs processes. Utilization of non-intrusive scanning with advanced imaging and AI technology for risk assessment will be expanded in a phased manner with the objective to scan every container across all the major ports. New export opportunity to support Indian fishermen to fully harness the economic value of marine resources beyond our territorial waters. The following measures will be taken. A. Fish catch by an Indian fishing vessel in exclusive economic zone or on the high seas will be made free of duty. Landing of such fish on foreign port will be treated as export of goods. Safeguards will be put in place to prevent misuse during fish catch, transit, or transshipment. To support aspirations of India's small businesses, artisans, and startups
to access global markets through e-commerce, I am pleased to announce complete removal of the current value cap of 10 lakh rupees per consignment on courier exports. In addition, handling of rejected and returned consignments will be improved with effective use of technology for identifying such consignments. I propose to revise provisions governing baggage clearance during international travel to address genuine concerns of passengers. The revised rules will enhance duty-free allowances in line with the present-day travel realities and provide clarity in temporary carriage of goods brought in or taken out. There are honest taxpayers who are willing to settle disputes by paying all their dues, but they get deterred due to negative connotation associated with penalty. They will now be able to close cases by paying an additional amount in lieu of penalty. Honorable Speaker, sir, this I commend the budget to this august House. 1.5 hours. आइटम नंबर 3 माननीय वित्त मंत्री जी। Item number 2, sir. 3. Sir, with your permission, I rise to lay on the table of the following statements under Section 3, 1 of the Fiscal Responsibility and Budget Management Act of 2003, medium-term fiscal policy cum fiscal policy strategy statement, and macroeconomic framework statement. आइटम नंबर 4 माननीय वित्त मंत्री जी। Sir, with your permission, I move for leave to introduce the Finance Bill 2026. प्रश्न है कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। तो सदस्य इस पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना आए। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में अनुमति प्रदान है। माननीय मंत्री जी, अब विधेयक पूरे स्थापित करें। Sir, I introduce the bill. माननीय सदस्य, आपको सूचित किया जाता है कि माननीय मंत्री जी के बजट भाषण की कॉपी पब्लिकेशन काउंटर पर ली जाती है। बजट बयान और बजट से संबंधित दस्तावेज आपके मोबाइल फोन और मेंबर पोर्टल्स पर ही उपलब्ध है। सभा की कार्रवाई कल सोमवार दिनांक 2 फरवरी 2026 को प्राप्त 11 बजे तक के लिए स्थगित की जाती है। বাজেট পেশ হলো। এবার বাজেট থেকে কি পেলাম, বাজেট কেমন হলো, সেসব নিয়ে পর্যালোচনা চলবে। আমি শুরু করব আমি অরিজিতা দিকে কি পেলাম। আমরা এই যে পুরো বাজেটটা, প্রথমত এই বাজেটের শুরুতে আমরা অনেক কথা বলছিলাম যে এই বাজেট জনমুখী হবে কিনা, 5টা রাজ্যে ভোট, সেই ভোটের কথা ভেবে হবে কিনা। বহির্বিশ্বে এই মুহূর্তে একটা অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি চলছে, সেটা মাথায় রেখে বাজেট পেশ হবে কিনা। এই বাজেট পেশের পরে কি মনে হলো, প্রপার ব্যালেন্স করে একটা বাজেট পেশ? আমি যদি খুব ক্রস খুব অ্যাপারেন্ট ধরতে চাই, ঠিক কি মনে হচ্ছে? আসলে না, এই যে পরিস্থিতিটাতে ম্যাডাম বাজেটটা পেশ করলেন, সেই পরিস্থিতিতে এর থেকে বেশি খুব একটা চেঞ্জ করার জায়গাটা ছিল বলে আমার মনে হয় না। একদিকে জিওপলিটিক্যাল সিচুয়েশন, আরেকদিকে আমাদের এক্সটার্নাল সেক্টরের যে একটা বয়ান্সি রয়েছে, যথেষ্ট ভালো এক্সপোর্টস অবস্থা রয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে আমাদের গৃহস্থদের জন্যে অবস্থাটা খুব ভালো নয়, যেহেতু ইনকামের ফ্লাকচুয়েশনস থাকছে কিন্তু সেভিংস ড্রপ করছে এবং ঋণটা বাড়ছে। আমার মনে হয়েছিল, আমার যদি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করেন, সমাজবিজ্ঞানের ছাত্রী হিসেবে আমি ভেবেছিলাম যে স্বাস্থ্য আর শিক্ষা, এই দুটোতে আরেকটু বেশি ফোকাস আসবে।
কারণটা বলি যে আমরা একদিকে বলছি আমরা চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কিন্তু এখনো আমাদের মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ফ্যামিলির থেকে অধিকাংশ ছেলেমেয়েরাই তাদের অ্যাসপিরেশনটাই হচ্ছে বিদেশে গিয়ে পড়বো। তাহলে সেই জন্যই তো উনি বললেন, ছাড় দিলেন সেটার জন্য, সেটা তো একটা রিফ্লেক্ট করলো যে সেটা কতটা সত্যি। তাই জন্যে আমার মনে হয়েছিল যে স্বাস্থ্য আর শিক্ষায় শুধুমাত্র ইন্স্যুরেন্স পলিসি, মানে সেটা স্বাস্থ্যসাথী হোক বা উল্টো দিকে পিএমজেই হোক, আয়ুষ্মান ভারতী হোক, সেটা দিয়ে তো এনাফ হচ্ছে না, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দিতে পারছে না। তাই জন্যে প্রভিশনের জায়গায় মানে একদম মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে যদি আমরা আরেকটু জোরদার করতে পারতাম, এবং এডুকেশন সেক্টর, কেন আমি বলছি, আমি যদি তথ্য দিয়ে একটু দেখি যে গত 10 বছরে 2015-16 থেকে 2025-26 মানে শিক্ষা আর স্বাস্থ্য খাতে, আমি বলি একটু, শিক্ষা আর স্বাস্থ্য খাতে দুটোতেই ইউনিয়ন বাজেটের যে অংশটা ইনভেস্ট হচ্ছিল সেটা কিন্তু ফল করে গেছে। মানে অ্যাবসলিউট টাকায় তো বেড়েছেই, কিন্তু আমার তো জিডিপিও বেড়েছে, আমার তো ইউনিয়ন বাজেটের ভ্যালুও বেড়েছে, কিন্তু একদম ইকোনমিক সার্ভের তথ্য বলছে যে সেখানে কিন্তু একটা ড্রপ হয়েছে শেয়ারে। এইটা আমি মনে করেছিলাম যে সত্যি যদি সবকা সাথ সবকা বিকাশ করতে হয় তাহলে এই দুটো জায়গায় আমাকে খুব স্ট্রংলি যেতে হবে, যেখানে আমি সত্যি করে হিউম্যান ক্যাপিটালটা তৈরি করতে পারবো। আর একটা জায়গায় স্বাস্থ্য পরিষেবার কথায় এটা তো কতটা অপ্রতুল যে আজকে আমার রাজ্যে শাসক দলকে আলাদা করে সেবাশ্রয়ের মতো একটা প্রোগ্রামকে আনতে হচ্ছে। তার মানে কি? তার মানে তার কাছের যে হসপিটাল সেখানে এনাফ পাচ্ছে না, তাই জন্যে ওই কটা দিনের জন্য সমস্ত রিসোর্সগুলোকে তুলে এনে ওইখানে দিতে হচ্ছে। তো তার মানে আমার প্রভিশনিংটা কিন্তু যথাযথ পর্যাপ্ত অ্যাডিকুয়েট নয়। কিন্তু বায়োফার্মার জন্য একটা বাজেটে একটা অ্যালোকেশন আছে, একবার শোনা যাক কি বলেছিলেন সীতারামন। Biopharma Shakti, meaning biopharma strategy for health advancement through knowledge, technology and innovation. India's disease burden is observed to be shifting towards non-communicable diseases like diabetes, cancer and autoimmune disorders. Biologic medicines are key to longevity and quality of life at affordable costs. To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. বাজেটে আয়ুর্বেদ প্রসঙ্গ নিয়েও রয়েছে, অ্যালোকেশন রয়েছে, বাজেট বরাদ্দ হয়েছে কি? Ayurveda gained a similar global acceptance and recognition. Exporting quality Ayurveda products helps farmers who grow the herbs and youth who process the products. To meet growing global demand, a few more steps are being taken. I propose to 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training and awareness for traditional medicine. একেবারে শুনে নেওয়া যাক হেলথ এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা খাতেও কত বরাদ্দ হলো। Education. Our government will support states to challenge route in creating 5 university townships in the vicinity of major industrial and logistics corridors. These planned academic zones will host multiple universities, colleges and research institutions, skill centers and residential complexes.
করে একবার দেখা যাক এই বাজেট থেকে বিভিন্ন দিকে যদি আমরা একবার দেখি যে বাজেটের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব চট করে একবার দেখিয়ে দিই আপনাদের। বড় ধস শেয়ার বাজার আজ খোলা রাখা ছিল। বাজেট যেহেতু আজ রবিবার শেয়ার বাজার খোলা ছিল এবং শেয়ার বাজারে বড় সড় ধস 800 থেকে 1500। বিজেপিকে রিপ্রেজেন্ট করছেন শঙ্কুদেব আছেন। শঙ্কুদেব, আমরা তো জানি যে শেয়ার বাজার একটা মাপকাঠি, একটা নীতি। বাজেট ভালো হলে সেই অনুযায়ী শেয়ার বাজারে ওঠানামা হয়। কিসের ইঙ্গিত, কি মনে হচ্ছে? শুনুন, আমার মনে হয় যে এই রিফ্লেকশন কিছুক্ষণের মধ্যেই আসতে শুরু করবে। এটা খুব তাৎক্ষণিক ইমিডিয়েট রিয়াকশান আসছে, কিন্তু আমি আপনাকে কয়েকটা জায়গা আজকে এই বাজেট নিয়ে রিয়াকশানের ক্ষেত্রে বলতে চাইব। প্রথমত হচ্ছে, দেখুন, পশ্চিমবাংলার অধিবাসী হিসেবে পানিহাটির মানুষ খুবই আনন্দিত হওয়া উচিত, কারণ তারা একটা NIPR পেয়েছেন। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ, বহুদিন ধরে অর্জুন সিংরা আন্দোলন করতেন যে জুটের জন্য আলাদা একটা স্কিম ডিক্লেয়ার হোক, সেটা আজকে ফর্মালি অ্যানাউন্সড হয়েছে, সেটা তারা পেয়েছেন। এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বিগেস্ট বেনিফিশিয়ারি হবে। প্রায় 200টার উপরে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি হতে চলেছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের যথেষ্ট বেশি ভূমিকা রয়েছে। এছাড়াও ডানকুনি টু সুরাট যেটা ফ্রেট করিডোর হবে, সেটাতে আমাদের অনেক সুবিধে। বারাণসী শিলিগুড়ি আমরা বুলেট ট্রেন পেয়েছি, তাতে অনেকটা সুবিধে। এবং বারাণসী নিউ দিল্লি করিডোর অলসো অ্যানাউন্সড হয়েছে, যেটা শিলিগুড়ির হচ্ছে কানেকশানে থাকবে, সেটা আমাদের পক্ষে অনেক বেশি লাভজনক হয়েছে। এছাড়া গার্লস হস্টেল ডিক্লেয়ার করা হয়েছে মেয়েদের জন্য, যেটা যথেষ্ট সুবিধা হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি জানি না তৃণমূল কতটা তা করতে পারবে ও করে দেবে। এবং এরপরেও রয়েছে 5টা স্টেটে মেডিকেল ট্যুরিজম, যেটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ জায়গায় যাবে ওয়েস্ট বেঙ্গল বলে আমার মনে হয়। ইনকাম কোথায়? আরে শেষ করি। ইনকাম জায়গাটা কোথায় দেখান? আরে দাঁড়ান, আমি শেষ করিনি। আরে আপনার কথা শুনবো, আপনি যদি বাদ করতে আমার রিঅ্যাকশনের মধ্যে ঢুকে গেলেন, আপনাকে এক লাইন বলতে দেবো না। হ্যাঁ, আমরা তো আমাদের বাংলায় যেটা উপকার হয়েছে বলতে দেবেন না তো? জ্বালা হয়েছে, বলুন। এরপরে তো আরো স্পেসিফিক্যালি বলবো, ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে দুর্গাপুরে, যেটা আমরা পেয়েছি। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। দেখুন, করিডোর অ্যানাউন্স করলে তো হবে না, সেই করিডোরটা তো আর আকাশে হবে না, জমি দেবে না এরা আজকে একটা সল্টলেক সেক্টর 5-এ মেট্রো রেল করা যাচ্ছে না মাত্র। মানে বাজেটে সব রকম সংস্থান রয়েছে, রাজ্যগুলোকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সব ব্যবস্থা রয়েছে, তাই তো? পশ্চিমবঙ্গের জন্য অনেক সুবিধা দিতে পারবে। শুনুন, দেখুন, ভাস্কর সিংহ রায়, মানে আমি বলছি, বাজেট অ্যালোকেশন যেখানে যা কিছু হয়েছে সেটা আপনারা বিস্তারিত দেখবেন। রাজ্যগুলো প্রাপ্ত টাকা কেন্দ্রীয় সরকার দেয় না, ইনডাইরেক্ট ট্যাক্সের GST কালেকশনের টাকা দেয় না, বিভিন্ন জনহিতকর প্রকল্প মনরেগা টাকা বন্ধ করে দিয়েছে, মানে সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়। দেখুন, একটা কথা হচ্ছে যে শেয়ার মার্কেট একটা ইন্ডিকেটর। শেয়ার মার্কেটের আপনি ধস নেমে গেল, বাজেট নাকি ভালো হলো। ইনকাম ট্যাক্সের কি হলো? ইনকাম ট্যাক্স ITR 1 ITR 2 31 জুলাইয়ের মধ্যে ফাইল করবেন, কিন্তু 31 মার্চের মধ্যে রিভিশন করবেন। কি দিল? TCS, ফরেনে যাওয়ার TCS এর জন্য, যেটা 2% করেছে। আর কি করেছে? ক্লাউড ট্যাক্স, মানে যারা ক্লাউড কম্পিউটিং ইত্যাদিতে ইনভেস্ট করবে ফরেন কোম্পানি, তাদের 2047 অবধি কর ছাড় দিয়ে রেখেছে। সাধারণ মানুষের আপনি দেখুন স্পেন্ডিং, যেটা দিদি বলছিলেন যে আমাদের হাতে টাকা কোথায়, এক্সপেন্ডিচার কোথায়, আমরা লোন নিচ্ছি, লোন রিপেমেন্ট করতে পারছে না। আপনি যেটা ছোট ছোট বাড়িগুলো, যেটা 30 লক্ষ টাকার মধ্যে, সেটাকে 30 লক্ষ, তার কেনা বেচা কমে গেছে। আপনি মার্কেটের আপনি যে GDP যে ক্যালকুলেশন করেন 2025 সালের নভেম্বর মাসে IMF এটাকে C ক্যাটাগরি করেছে, C। তাহলে আপনি কিসে গ্রোথ দেখাচ্ছেন? আপনার এখানে বলুন যে এক্সপোর্টের লক্ষ্য কি? আমেরিকার বাজার তো ট্যারিফের জন্য এখন বন্ধ, তাহলে এই যে গোল্ড অ্যান্ড জুয়েলারি, সেগুলো এক্সপোর্ট করবে কতটা এবং কোথায়? ইউরোপিয়ান বাজার অত বড় নয়, ইট ক্যানট বি কম্পেয়ার্ড উইথ US মার্কেট। তাহলে আমাদের এখানে এক্সপোর্ট, আমাদের এখানে GDP, এই যে একটা কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে যে প্রডিউস করছে, সেই স্ট্যাটিস্টিক্যাল ডেটাটার কোনো ইম্প্যাক্ট কি আছে মানুষের মধ্যে, সেটা কিন্তু পর্যালোচনা করা দরকার। মানুষের আরেকটা কথা বলি, কর্মসংস্থানের কথা বলছেন, গিগ ইকোনমি। এখন পার্মানেন্ট কোনো কাজ নেই সারা ভারতবর্ষ জুড়ে। গিগ ইকোনমি 6 মাসের কাজ করছে, 3 মাস কাজ করছে, তারপরে কাজ নেই।
মানে স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের কোনো দিশা দেখাতে পেরেছে? কিন্তু আমি রোগের সঙ্গে কথা বলবো যে একটা ভিশনের কথা বলছেন, শঙ্কুদেব বললেন যে একটা ভিশন, বাজেট একটা ভিশন তৈরি করে দিয়েছে, আমাদের রাজ্য অনেক কিছু পেতে পারে, পাওয়ার মতো পরিস্থিতি রয়েছে, কিন্তু সেখানেও ইফ অ্যান্ড বাটস রয়েছে, কিন্তু ভিশন তো তৈরি করে দিয়েছে। মনে হয় আপনার ভিশনের, আমাকে দেখুন একটা কথা হচ্ছে যে বাজেট যে ভিশনারি, কোন দিক থেকে ভিশনারি দেখবেন? আপনাকে প্রথম হচ্ছে যে প্রোডাকশন বাড়াতে হবে, এক্সপোর্ট বাড়াতে হবে। আপনি বলুন যে আমাদের জিডিপির বেশিরভাগ অংশটা যে সার্ভিস সেক্টর থেকে, সার্ভিস সেক্টর থেকে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কোথায় জিডিপি, কোথায় ম্যানুফ্যাকচারিং সেক্টর জিডিপি কোথায় বলতে হবে। আপনারা তো বলেছিলেন সমুদ্র আমরা এতক্ষণ ধরে একটা বাজেট শুনলাম, আমাদের নেতা রাহুল গান্ধী প্রথম দিন থেকে বলে এসছেন যে একটা হলো বাজেট লাস্ট 11 বছর ধরে চলছে। আজকেরও বাজেটটা আপনি শুনুন, কেউ কিছু বলতে পারবে না যে বাজেটে কি এক্স্যাক্টলি পেলাম। আপনি দেখুন, উনি বললেন বায়োফার্মা, না আপনি কিভাবে বলছেন বলতে দিচ্ছি হলো বাজেট চলছে, তাহলে দেশটা না সেটাই তো বলছি, দেশটা মনোপলিরাই চালাচ্ছে, পুরোপুরি মনোপলিরাই চালাচ্ছে। আমরা আজকে দেখছি যারা অতি রিচ তারা এখানে কর্পোরেট ট্যাক্স কম দিচ্ছে এবং তাদের পার্সোনাল ট্যাক্সের থেকে বাঁচার জন্য দুবাই বা অন্য কোনো ট্যাক্স হেভেন্সে চলে যাচ্ছে। একটা পয়েন্ট দেখুন, 10,000 কোটি টাকা উনি বায়োফার্মাতে দিচ্ছেন। আপনি জানেন বায়োফার্মার সব থেকে বড় যে ভ্যাকসিনেশনের জন্য যে কোভিডের সময় যে ব্যক্তি, আমি নাম নেব না, সেই ব্যক্তি আজকে এনআরআই হয়ে গেছেন, তিনি আজকে আরসিবি কিনছেন। তো ইন্ডিভিজুয়ালসরা রিচ হচ্ছে কিন্তু জনগণের কিছু হচ্ছে না। একটা পয়েন্ট দেখুন, আয়ুর্বেদের জন্য উনি বললেন 5টা স্টেটকে তিনি জিনিসপত্র মানে জায়গা দেবেন। কোন 5টা স্টেট? এটা কি বাংলা আছে তার মধ্যে, না এখানে খালি যারা ডাবল ইঞ্জিন সরকারের মধ্যে পড়ছে তাদের জন্য? সেটার কোনো স্পেসিফিকেশন নেই। আসুন বুলেট ট্রেনে, যেটা শঙ্কুদেব বলছিল, আমরা জানি যবে থেকে নরেন্দ্র মোদীজি এসছেন তবে থেকে আমরা জানি যে আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে একটা বুলেট ট্রেন করিডোর হওয়ার কথা। আজকে 12 বছরে কোনো বুলেট ট্রেন করিডোর আসেনি। তাহলে কবে আমাদের এই বাংলা থেকে গুজরাট না বারাণসী থেকে যাবে, কবে এটা হবে সেটা বলতে পারছেন না। এইবার দেখুন আমার শেয়ার মার্কেট, যেটা শঙ্কুদেব বললো না, ধস হয়ে গেছে। ফার্স্ট রিয়াকশন, বিজেপি সব থেকে ইম্পর্টেন্ট একটা সেক্টর হলো রিটেল ইনভেস্টর। যারা আজকে রিটেল ইনভেস্টর মানে যারা ভারতে থাকে তাদের টাকা চলে যাচ্ছে, কিন্তু মনোপলিজদের কিছু ক্ষতি হচ্ছে না। তো জনগণের কাছে টাকাটা কোথায়? এরাও যারা আজকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে তাদের টাকাটা কোথায় যাচ্ছে? কিন্তু তারা যখনই কিছু গেইন হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হচ্ছে, ক্যাপিটাল গেইন ট্যাক্সটা বারবার বেড়ে যাচ্ছে। লাস্ট পয়েন্ট তুমি বলে নাও, কোনো রিলিফ নেই। আমি একটা কথা বলতে চাই, মনমোহন সিংকে বিজেপি এত কথা বলে, আপনারা দেখবেন 2008 সালে যখন গ্লোবাল রিসেশন হয়েছিল, আমরা 2014 থেকে আজকে 2026 কোনো গ্লোবাল রিসেশন কিন্তু দেখিনি। আজকে তেলের দাম দেখুন আর সেই সময় তেলের দাম দেখুন। 2008-এর যে রিসেশন যেটা আমেরিকাতে হয়েছিল, লিমন ব্রাদার্সের যে ক্র্যাশটা হয়েছিল, আমরা কিন্তু তারপরে 2014 পরে কোথাও দেখিনি। তা সত্ত্বেও মনমোহন সিং এর সময় ভারতের ইকোনমি স্ট্যাটাসটা দেখুন, লোকের কাছে কত টাকা ছিল। এইভাবে বোধহয় তুলনা করাটা সম্ভব নয়। কেন বলছি? তার কারণ বাজেট একটা ভিশন সবসময়। আপনি বলছেন যে আম আদমি কিছু পায়নি, এবার যদি আম আদমির কথা ভেবে বাজেট করতে হতো তখন আপনারা বলতেন জনমোহিনী বাজেট। যদি ভিশনের কথা বলা হয় তাহলে ভিশনের দিক থেকে দেখতে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বরাদ্দ করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে এমএসএমইর জন্য একটা ভালো বরাদ্দ রয়েছে। তাছাড়া কি কর্মসংস্থান আছে, ডেটা সেন্টারে কত লোকের চাকরি হবে? সেমিকন্ডাক্টর সেটার জন্য বাজেট অ্যালোকেশন আছে। এখন যদি আপনাকে এগোতে হয়, যদি অন্য দেশের উপর মুখাপেক্ষী না হয়ে আপনাকে এগোতে হয়, তো আপনাকে তো এই জায়গাগুলো তো কিছু টাকা তো ঢালতে হবে। ভারতবর্ষের ইকোনমি কোনোদিন অন্য দেশের উপরে ডিপেন্ডেন্ট ছিল না। সঙ্গে কথা বলবো প্লিজ, বলুন। আচ্ছা, এইগুলোতে তো অনেকগুলো যে স্কিমগুলো, প্রথমে একটা কথা বলি যে অনেকগুলো স্কিমই কিন্তু আগে থেকে চলছে, এই এমএসএমই কে ফোকাস অনেক দিন ধরে। এবং ঘটনাচক্রে আমি এমন একটা রাজ্যে বাস করি যেখানে মহিলা এমএসএমই মানে উইমেন লেড এমএসএমই হাইয়েস্ট নাম্বার, 80 লক্ষের ওপরে মহিলা এন্টারপ্রেনিউরশিপ। কিন্তু যদি আমি ভ্যালুড টার্মসে যাই,
তাহলে কিন্তু অতি কম। তাহলে এই জায়গাটা কেন হচ্ছে, এই জায়গাটা কিন্তু ফোকাস দরকার। আমি নিজে মহিলা উদ্যোগদের নিয়ে কাজ করি, তাহলে আমি জানি, কিন্তু আমি এখানে এই ফোরামে সেটা বলবো না। আমার আরেকটা জিনিস মনে হয়েছে যে এখানে অনেকগুলো জায়গায় উনি চেষ্টা করছেন এক্সপোর্টটাকে বুস্ট করতেই হবে, এটা কিভাবে করবেন, এটা ওয়ে আউট কি? আমি বলি যে এক্সপোর্ট কিন্তু বেড়েছে, তার থেকে বেশি বেড়ে গেছে ইম্পোর্ট। রাইট, নেট এক্সপোর্ট কিন্তু বেড়ে গেছে এই লাস্ট ইকোনমিক সার্ভেতে। হ্যাঁ, এবারে আর একটা জিনিস মনে রাখতে হবে, এক্সপোর্ট কারা করছে, এটা তো মনে রাখতে হবে যে নেট এক্সপোর্ট সেটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আরো কমে যাচ্ছে ট্যারিফের জন্য আমেরিকা। আমি বলছি সেজন্য ইকোনমিক্স দেখুন, এইটাতে তো কিছু করার নেই। এই জিওপলিটিক্যাল সিচুয়েশনটাই আপনি কি করবেন? ইউএস মার্কেটটা যে এখানে একটা পয়েন্ট আমার বলার আছে, তাদের তো বুস্ট আপ করতে হবে। একটা পয়েন্ট বলে নিই, বাংলাদেশের মার্কেটটা কিন্তু ক্র্যাশ করেছে। বাংলাদেশ ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপোর্টার, যেখানে উনি বলছেন টেক্সটাইল নিয়ে, যেটা উনি আজকে ফোকাস করতে চাইছেন, কিন্তু বাংলাদেশ হ্যাজ বিন আউট অফ দ্য মার্কেট অনেক দিন ধরে। এই জায়গায় কিন্তু ইন্ডিয়া অনেক দিন আগে থেকে এই জায়গাটা নেওয়ার কথা ছিল, কিন্তু যেটা ম্যাডাম বলছিল 11 বছর ধরে কিন্তু আমরা বারবার শুনছি যে এমএসএমই এক্সপোর্টের জায়গাটা যদি দেখেন, কোন রাজ্যগুলো এই সুবিধাটা নিতে পেরেছে, 5টা রাজ্য: মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। 5টা রাজ্য থেকে আমাদের মোট এক্সপোর্টের 70% বেশি এক্সপোর্ট হয়। এবারে আরো বলছি, এই জায়গাগুলোতে অ্যাগ্লোমারেশনে রয়েছে। এই 5টার মধ্যে 4টে কোস্টাল রিজিয়ন, তারা সুবিধাটা পাচ্ছে। আমরাও কিন্তু কোস্টাল, আমরা সুবিধাটা পাইনি যে কোনো কারণে হোক। আমি পলিটিক্সে ঢুকবো না, কিন্তু হ্যাঁ আপনি ঢুকবেন, আপনি উত্তরপ্রদেশটা বলি। উত্তরপ্রদেশে যদি দেখা যায়, পুরো অ্যাগ্লোমারেশনটা হচ্ছে নয়ডা সেন্ট্রিক, অর্থাৎ তার বাইরের জায়গাগুলোতে। এবারে আপনি বলুন তো যে আমাদের ডেমোগ্রাফিক কনসেন্ট্রেশন হার্টল্যান্ড কোথায়? উত্তর, মধ্য আর পূর্ব ভারতে। আমরা কিন্তু এক্সপোর্টের এই বেনিফিটগুলো পাচ্ছি না। তার মানে হচ্ছে এইটা নয় যে আমরা পেতে পারবো না। আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের রেসপেক্টিভ রাজ্য সরকারকে সেই জায়গায় আমাদের সাপোর্টটা দিতে হবে। আনফর্চুনেটলি এই রাজ্য সরকারদেরই এখন বর্তমান স্টেট ফিনান্সের অবস্থাটা বড্ড খারাপ। তারা আর কোন জায়গায় ওই সাপোর্টটা দেবে তারা জানেন না, কারণ সত্যি তারা তো পুরোটাই ঋণের উপরে চলছেন। ঋণের উপর ভারত সরকারও চলছে, কিন্তু ডেট সার্ভিসিং আছে সরকারের, সেটা তো পাচ্ছেন, এটা মানবেন। মানরেগার জন্য পাচ্ছেন না, জিএসটি কালেকশনে আমাদের পাওয়ার কথা পাচ্ছি না। আমি শেষ করে এই গভর্নমেন্টকে বলা যায় দিদি প্লিজ আমি শেষ করে নিই, তারপরে বলুন। এবার আমার যেটা বক্তব্য যে এই যে স্কিমগুলো আনছে সেগুলোর যাতে প্রপার ইমপ্লিমেন্টেশন হয়, এবং এডুকেশনের ক্ষেত্রে যেটা বলছিলাম, এক্সপোর্টেও ঠিক সেম জিনিস হচ্ছে। যেগুলো অলরেডি খুব ভালো জায়গায় আছে, এডুকেশনের একটা বড় টাকা যাচ্ছে শুধু এনআইআইটি আর আইআইটিতে, কিন্তু তারপর আপনি বলছেন যে অ্যালোকেশনটা যদি ঠিকঠাক হয়, বড় কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। কনসেন্ট্রেটেড হয়েছে। আমি একটা কথা ওকে বলা যায়, ফরেন অ্যাসেট, এক সেকেন্ড আমি বলছি, ভাই অনেকক্ষণ বলেছেন, আমি রিপ্লাই করব। স্মল ট্যাক্স পেয়ারদের জন্য 6 মাসের সময় দিয়েছে, তার মানে এখানের লোকেরা ফরেনে অ্যাসেট করেছে, সেটা ডিসক্লোজার করার জন্য স্কিম দিয়েছে। এটার সঙ্গে ভারতের কোনো কি উপকার হবে? কি উপকার হবে বলতে হবে। এক সেকেন্ড, আমার ম্যাডামের বক্তব্যে দুটো বলার বিষয় আছে এবং সেটা পুরোপুরি পলিটিক্যাল। সেটা হচ্ছে, প্রথম মহিলাদের ক্ষেত্রে আমি বলবো, এই রাজ্যে আমার কাছে কিছু বাইট আছে, একটু শোনাবো প্লিজ। সৌগত রায় প্লিজ। বাজেট কিছু নেই, এটা কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। নতুন কিছু নেই, অ্যানাউন্স করেছে সবই অল ইন দ্য ফিউচার। ইনডিরেক্ট বা ডিরেক্ট ট্যাক্সে কোনো মডিফিকেশন করেনি। এই বাজেট কোনো উৎসাহ সৃষ্টি করবে না, বাংলা কথাটাই নেই। পূর্বোদয় বলে একটা ছোট্ট কি দিয়েছে, কিন্তু বাংলা পজিটিভলি নেগলেক্টেড। সব স্টেটই নেগলেক্টেড, তার মধ্যে বাংলা বেশি নেগলেক্টেড। সাংসদ সৌগত রায় বলছেন বেসলেস বাজেট, এই বাজেট থেকে কিছুই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি যে বিষয় বলছিলাম সেটা হচ্ছে, ম্যাডাম খুব নির্দিষ্ট করে বলেছেন, আমি স্পেসিফিক্যালি অভিযোগ করব যে এই রাজ্যে মহিলাদেরকে কর্মসংস্থানের বদলে ভাতাজীবী বেশি বাড়ানোর চেষ্টা হয়েছে। এমএসএমই সেক্টর, দাদা, এমএসএমই সেক্টরে
হচ্ছে কাজ করবার জন্য, যেখানে কেন্দ্র সরকার আজকে বলছে লাখপতি দিদি বানাও, প্রজেক্টের ভেতর ইনভলভ করো, এনারা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ খুলে দিয়েছেন, কিন্তু ডিপেন্ডেন্সি বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার নামে একটা প্রজেক্ট করে, যাতে মাসে 1000 টাকা করে এনারা পাচ্ছেন, কাজের কাজ করছেন না। দুই, আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এক্সপোর্টের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে পোর্ট। এখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আমি ডিপ সি পোর্ট করব, জমি নেই, প্ল্যানিং নেই, এবং নর্মালি যে পোর্ট রয়েছে সেই পোর্টের কানেক্টিভিটি যে রোড করা, তাকে সাপোর্ট দেওয়া, সমস্ত রকম নন কোঅপারেশন করে যাচ্ছে। আজকে হলদিয়া পোর্ট এফেক্টেড, আজকে কলকাতা পোর্ট দখল হয়ে গেছে, এখানে তোলাবাজি চলছে। আবার চট করে দেখে নিই আমাদের রাজ্য কি পেল, প্লিজ একবার চট করে শুনবো আমাদের রাজ্য কি পেল এই বাজেটে। I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. Buddhist sites in northeastern region. The northeastern region is a civilizational confluence of Theravada and Mahayana or Vajrayana traditions. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years. Starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradip and Dhamra. করিডোর, আমরা এরপরে রিয়াকশন নিয়েছিলাম, আমরা কথা বলেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, কি বলছেন শোনা যাক। বাংলা নামটা উচ্চারণ হলো না বক্তৃতার মধ্যে, অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গেছে। ভোট আসছে, বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। যেটা বারবার বলতে চাইছি, বিজেপি নেতারা যতই যাক, যতই লাফালাফি, ওরা জানে বাংলার কাছে ওদের কিছু পাবার নেই। সেই ভয় থেকেই অতিরিক্ত কিছু বরাদ্দ করা, বাংলাকে একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া, এগুলো দেওয়া থেকে একটা দূরত্ব বজায় রেখে একটা নামতে বাস্তব বাজেট করে দিয়েছে। শঙ্কুদেব, কি মনে হয় বাংলা কিছু পাওয়া উচিত ছিল আরো? দেখুন, আমি মনে হয় সুদীপদার সিনিয়র মানুষ, কিন্তু বয়স হচ্ছে, উনি খেয়াল করেননি পুরো বাজেটটা। শিলিগুড়ি বোধহয় বাংলার বাইরে, ডানকুনি বোধহয় বাংলার বাইরে, হ্যাঁ, একের পর এক প্রজেক্ট ঘোষণা হয়েছে বাংলার বাইরে, এগুলো বোধহয় বাংলার নাম নয়, উনি ভুলতে বসেছেন। আমার মনে হয় এ ব্যাপারে ওনার ট্রিটমেন্টের প্রয়োজন আছে। একটা কথা বলি, এই ধরনের কথা বলছে, আপনি বলুন বাংলার সাধারণ মানুষ কিভাবে উপকৃত হলো? তৃণমূল চুরি না করলে উপকৃত হবে। আমি বলছি যে 5 কোটি টাকা অব্দি ফরেন অ্যাসেট যারা ডিসক্লোজ করেনি তাদের জন্য 6 মাসের সময় দেওয়া হলো। ঠিক আছে, আমি কতজন বাংলার মানুষের ফরেন অ্যাসেট আছে সেটা ডিসক্লোজ। তাহলে আপনি ফরেন অ্যাসেটে যাচ্ছেন কেন? আসছি প্লিজ। আরে ভাই, আপনি ফরেন অ্যাসেটে যাচ্ছেন কেন? নরমাল অ্যাসেটে তো নেই বাংলা। প্লিজ দেখো, আর শঙ্কু একটু বলতে দিন। না, আপনি এতক্ষণ আমাকে বলতে দিয়েছেন, তাই এটা বলা আমার কর্তব্য। আপনারা কি করেছে, কোনো মোটর ভেহিকলস ইনজুরি কম্পেনসেশনের কিন্তু কোনো ট্যাক্স নেই, এটা বাড়িয়েছে। তো অ্যাক্সিডেন্টের জন্য ইনজুরির যে ট্যাক্স, সেই ট্যাক্স কম্পেনসেশনের জন্য কোনো ট্যাক্স দেয়নি। টিসিএস রিডিউস করেছে ট্যুর প্যাকেজে,
টিসিএস রিডিউস করেছে এডুকেশন অ্যান্ড মেডিকেল এক্সপেন্সেসে টিসিএস মানে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, সেটা টিসিএসটা সেটা রিডিউস করে কতটা কি হবে 1%। আমাকে একটা কথা বলুন, এখানে আমি আপনাকে বলছি যে শঙ্কুদেব শুরুতেই বললেন এই রাজ্যের জন্য অনেক কিছুই রয়েছে, কিন্তু প্লিজ বলতে দিন, প্লিজ শুনুন, আগে আপনি শুনুন, আপনি আমার প্রশ্নটাকে শুনুন, আপনি আমার প্রশ্নটা শুনুন। কিন্তু এই যে ফ্রেট করিডর বা বাকি সবকিছুর জন্য আগে জমি লাগে, রাজ্য সরকার যদি জমি না দেয় তাহলে কিভাবে? শঙ্কুদা আমি ঠিক বললাম তো? এটাই প্রশ্ন ছিল, এটাই প্রশ্ন ছিল। এবার বলুন। পশ্চিমবঙ্গ না ঠিক আছে, উনি বুঝে গেছেন, উনি বুঝে গেছেন। এবার উনি উত্তরটা তো দিতে দিন, না উত্তরটা তো দিতে দিন, আরে আপনি উত্তরটা দিতে দিন শঙ্কুদেব, প্লিজ বলুন। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এমন একজন নেত্রী যিনি সারা ভারতবর্ষে জমি অধিগ্রহণ আইন পরিবর্তন হয়েছিল ওনার জন্য, সিঙ্গুর আন্দোলন। আপনি বলুন ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, সেটা 100 বছরের পুরনো আইনটা পরিবর্তন হয়েছিল, 1। 2, পশ্চিমবঙ্গ সরকারের কাছে ল্যান্ড ব্যাংক আছে, আপনি বলছেন তারা প্লিজ বলতে দিন, আপনি আরে ল্যান্ড ব্যাংক আছে, আপনাকে দেখতে হবে সেটা। সুতরাং আপনি জমির ক্ষেত্রে আর জমি অধিগ্রহণে আইন পরিবর্তন হয়েছে মমতা ব্যানার্জির জন্য এবং জমির ল্যান্ড ব্যাংক তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এখানে